আমি 4টা সির উপরে কাজ করতাম। আমার ভিশন কনসালটেন্সির 4টা সি ছিল আমার ফোকাস। এই ৯ বছর আমি একটানা বিভিন্ন স্কুলে মোট 8টা এরকম শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলাম, যার 5টাতে আমি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। কতদিন আমি আমার ট্রেনিং দিলেন? এই 30 জন শিক্ষকের কথা আপনি বলছেন। তাদেরকে মোট কতদিন আপনি ট্রেনিং দিলেন? 4 মাস। 4 মাস একা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। 6 মাসের মধ্যে আমাকে স্কুলটা বন্ধ করে দিতে হলো। ভেরি স্যাড। কারণ প্রতিদিন ডিজিএফআই এর গোয়েন্দা বাহিনীর লোকজন গিয়ে ওখানে টিচারদেরকে নানান রকম প্রশ্ন করে বিরক্ত করে, গার্ডিয়ানদেরকে বিরক্ত করে, স্টাফদেরকে বিরক্ত করে। ফ্যাসিস্ট আমলে, হাসিনা আমলে আপনি হয়তোবা সেনাবাহিনীর মধ্যে একটা অভ্যুত্থান করে সরকার ফেলে দিবেন। এই ধরনের কোনো কর্মকাণ্ডের মধ্যে তো তাহলে আপনার মানে সময় পাওয়ার যাওয়ার কথা না। আপনি যে এরকম ব্যস্ততার একটা বর্ণনা দিলেন। আপনাকে তাহলে হাসিনা কেন এত থ্রেট মনে করে একদম গুম করা পর্যন্ত নিয়ে যাওয়া লাগলো? মানে কেন থ্রেট মনে করলো? একদিন এই দেশের লক্ষ্য গোলাম আজম পয়দা হবে ইনশাআল্লাহ। এটাতে আমার মনে হয় তারা খুব আতঙ্কিত হয়ে গেছে এবং তাদের ধারণা যে এই যে বিশাল জানাজা, এটা আমার মাস্টার প্ল্যানে হয়েছে। আর আমি যেভাবে কথাবার্তা বলেছি, বাবার জানাজা এত লোক হয়েছে, আমি যদি জামাতের আমির হই। বিএনপির একজন অনলাইন অ্যাক্টিভিস্ট, ওনার নাম সম্ভবত এম হাসান, উনি একটা গুজব বাজারে ছাড়ার চেষ্টা করছেন। সেটা হচ্ছে আপনি কখনো গুমই হননি, আপনি পুরোটা সময় তুরস্কে ছিলেন। আপনি কি বলবেন? আমার মা মারা গেল, আমি জানতে পড়তে পারলাম না। রাইট, রাইট। আপনি একজন গুম হওয়া ব্যক্তি। সালাউদ্দিন আহমেদ বলেন উনিও গুম হয়েছেন। আপনি ওনার গুমের অবস্থাটাকে কিভাবে বিশ্লেষণ করেন? দেশের সমস্ত মানুষ বিশ্বাস করে যে উনি রয়ের হয়ে কাজ করছেন। আর 5ই আগস্ট কিন্তু সেনাপ্রধানের জন্য ইট ওয়াজ ম্যাটার অফ ডু অর ডাই। রাইট। এটা কিন্তু খুব সহজ সিদ্ধান্ত ছিল না, কিন্তু তার এই সিদ্ধান্তটা জাতি একটা বিশাল রক্তপাত থেকে বেঁচে গেছে। এই যে সেফ এক্সিটের যে প্রশ্নটি আসে, যেমন বাংলাদেশের ডিজিএফ এর যারা সাবেক প্রধান জেনারেল আকবর থেকে শুরু করে, ওরা এখন দেখা যাচ্ছে ভারতে আছে। কারণ তারা কি নিজেরা চলে গেছে বা তাদেরকে কি যেতে সাহায্য করা, আমার ডাইরেক্ট কোনো নলেজ নাই, আমি জিজ্ঞাসা করিনি। 5 আগস্টের পরে ভারতের কতটা কন্ট্রোল বাংলাদেশ সেনাবাহিনীর উপর এখন আছে বলে আপনার মনে হয়? উনি আমার আয়না করে জীবন নিয়ে কিছু আলোচনা করেছেন, দেশের পারিবারিক পরিস্থিতি নিয়ে কিছু আলোচনা হয়েছে, আমাদের পার্বত্য চট্টগ্রাম ইস্যু নিয়ে আমি অনেক আলোচনা করেছি ওনার সাথে। আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে জাতীয়তাবাদী শক্তির ঐক্য ছাড়া কোনো বিকল্প নাই। বাংলাদেশের রাজনৈতিক এনভায়রনমেন্টটাকে আপনি কিভাবে দেখেন? কি পরিবর্তন হওয়ার দরকার ছিল বা কি পরিবর্তন হলে পরে বাংলাদেশের জন্য? আমাদের পলিটিশিয়ানরা দেশপ্রেম আমার কাছে প্রশ্নবিদ্ধ। অনেক অনেক ভালো যোগ্য লোক স্বরাষ্ট্র উপদেষ্টা করা যেত, দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি। যে ব্যর্থতার কথাগুলো আমরা এখন বলছি, সেই ব্যর্থতাগুলো যেন না থাকে, সরকার যেন সফল হয়, আপনি একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন, সেটি কেন হয়ে ওঠেনি? সুপ্রিয় দর্শক শ্রোতা, যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ সহ বিশ্বের যে যেখান থেকে আজকে আমাদের ডেমোক্রেসি এন্ড জাস্টিস শো দেখছেন, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের অত্যন্ত আলোচিত ব্যক্তিত্ব, বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল, ডেকোরেটেড জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি। ব্রিগেডিয়ার আজমি, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। জি, আসসালামু আলাইকুম সোহেব ভাই, আপনাকে এবং দর্শক শ্রোতা সবাইকে সালাম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। জি, ব্রিগেডিয়ার আজমি, আমরা খুব কৃতজ্ঞ যে আপনি আমাদের শোতে আগে 2 বার এসেছিলেন। আমরা খুব এনজয় করেছি আপনার সাথে কনভারসেশন, এবং আপনি আপনার ব্যস্ত সময় থেকে আরেকটি দিন আমাদেরকে সময় দিয়েছেন। আমরা অনেক কিছু নিয়ে কথা বলতে চাই। আজকে আমরা আসলে ব্রিগেডিয়ার আজমিকে ডিকোড করতে চাই যে ব্রিগেডিয়ার আজমি আসলে কে, তার কর্মতৎপরতা কি, তার অতীত কি ছিল, এবং সে সবচেয়ে ইম্পর্টেন্টলি বর্তমানে কি চিন্তা করছে দেশকে নিয়ে। তো আমি শুরুতেই যেটি জানতে চাই ব্রিগেডিয়ার আজমি, যে আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে সুনামের সাথে দীর্ঘদিন কাজ করেছেন 2009 সাল পর্যন্ত। 2009 এর পরে আপনি আপনাকে বরখাস্ত করা হয়, যেটা অনেক বেশি কন্ট্রোভার্সিয়াল। আপনাকে কোনো রিজন দেখানো হয়নি কেন বরখাস্ত করা হয়েছে। আপনাকে পেনশন সহ যাবতীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়, এবং আপনাকে আমি যতটুকু জানি ক্যান্টনমেন্টে অবাঞ্ছিত ঘোষণা করা হয়, যে আপনি ক্যান্টনমেন্টে যেতে পারতেন না, সিএমএইচ চিকিৎসা গ্রহণ করতে পারতেন না, সব ধরনের ফ্যাসিলিটি থেকে আপনাকে বঞ্চিত করা হয়েছে। আপনি আবার গুমও হয়ে গেছেন 2016 সালে, একটি আমরা জানি নিকৃষ্টতম অপরাধের মধ্যে গুম হওয়া। অনেকে বলেন যে এটা হত্যার চেয়েও বড় অপরাধ,
কারণ ফ্যামিলি মেম্বারদেরকে 24 ঘন্টা কোনো মানে মেন্টাল পিসে না দেয়া যে আমার মানুষটা কোথায় আছে এখন। আপনি গুম হয়ে গেছেন 2016 সালে। আপনি গুম অবস্থা থেকে মুক্তি পেয়েছেন 2024 এসে অগাস্ট বিপ্লবের পরে। আমি যেটি আপনার কাছে জানতে চাই, যখন আপনি আর্মিতে ছিলেন তখন তো আপনি আর্মির ডিউটি করছেন। আপনি আর্মি থেকে যখন বরখাস্ত হলেন এবং যখন গুম হলেন, এর মাঝের যেই ৬টি বা ৭টি বছর ছিল ২০০৯ থেকে ২০১৬, আপনি আসলে কি নিয়ে ব্যস্ত ছিলেন? কি করছিলেন তখন? জি, ধন্যবাদ। অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন। আমি সেনাবাহিনীতে আপনি জানেন নিশ্চয়ই সেনাবাহিনীতে আমাদের তো বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠান থাকে, জি, ওগুলোতে কোনো স্থায়ী প্রশিক্ষক থাকে না, ইন্সট্রাক্টর থাকে না। আমাদের হুম, যারা বিভিন্ন ট্রেনিং এ ফার্স্ট, সেকেন্ড হয়, তাদেরকেই পরবর্তীতে ওখানে পোস্টিং করা হয়। জি, তো আমি মেজর লেফটেন্যান্ট কর্নেল, কর্নেল ৩ র‍্যাংকেই সেনাবাহিনীতে প্রশিক্ষক ছিলাম। আমার বাংলাদেশ সেনাবাহিনী বর্তমান সেনাপ্রধান সহ প্রায় ৫০০-৬০০ অফিসার আমার ছাত্র। হুম, হুম, তো যারা এই ধরনের কাজ করে তাদেরকে সাধারণত ওই ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, কলেজ এগুলো পরিচালনা পর্ষদের সাথেও জড়িত করে। হুম, হুম, যারা জেনারেলরা যারা আছেন তারা এই সমস্ত অফিসারদেরকে পিক করেন, তারা যেহেতু নিজেরা ভালো প্রশিক্ষক সুতরাং তারা ওখানেও কাজ করতে পারবে। জি, আর আমার তো আপনি জানেন বোধহয় আমার বাবা, দাদা, আমার বাবার দাদা উনারা ২ জন শিক্ষক ছিলেন। ইট ইস ইন মাই ব্লাড। জি, তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি শিক্ষকতা খুব ভালো করেছি। তো এইজন্য ২০০০ সাল থেকেই মেজর অবস্থায় যখন আওয়ামী লীগ আমাকে আ মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল পদোন্নতি বঞ্চিত করে রেখেছিল ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত। তখন আমার মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল পদোন্নতি তারা আটকে রেখেছিল। হুম, হুম, ওই সময় আমাকে ১ম এ ২০০০ সালের ১ম দিকে আমাকে একটা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সেক্রেটারি করা হলো। হুম, হুম, এবং তখন থেকে নিয়ে আমাকে বরখাস্ত পর্যন্ত এই ৯ বছর আমি একটানা বিভিন্ন স্কুলে মোট ৮ টা এরকম শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলাম, যার ৫ টাতে আমি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। তো আমরা বলি শিক্ষাই জাতির মেরুদণ্ড। কিন্তু আমি দেখেছি আমাদের মেরুদণ্ড খুব দুর্বল হুম, এবং এই মানুষ গড়ার কারিগর যারা তারাও খুব দুর্বল। তো জি, আমি ৮ টা প্রতিষ্ঠানেই আমি আমার সম্পূর্ণ আমারকে একদম নিবেদিত প্রাণ হিসাবে আমি ওই প্রতিষ্ঠানগুলো উন্নতির জন্য কাজ করেছি এবং শিক্ষকদেরকে আমি নিজে নিয়মিত ক্লাস নিয়েছি। হুম, হুম, বিভিন্ন বিষয়ে তাদের শিক্ষাদান পদ্ধতি কিভাবে করতে হবে, কিভাবে তাদেরকে হ্যান্ডেল করতে হবে। তারপরে যারা ইংরেজি শিক্ষক তাদের ইংরেজির মান উন্নত করার জন্য, তাদের বিভিন্ন বিষয়ে তাদের নলেজ বেস বানানোর ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য আমি কাজ করেছি। এবং হুম, তখনই আমি চিন্তা করেছিলাম যে আমি অবসর পরবর্তী জীবনে আমি শিক্ষাক্ষেত্রে কাজ করব। বিকজ এটাতে একটা বিশাল কাজ করার ক্ষেত্র এটা। এবং জাতির জন্য কিছু করতে, দেশের জন্য কিছু করতে হলে এই জিনিসটাতে একদম কোয়ালিটি কাজ করতে হবে। ওই হুম, চিন্তাটা আমার ছিল। জি, কিন্তু হঠাৎ করে আমাকে এইভাবে চলে আসতে হবে এটা তো আমার কোনদিন কল্পনাতেও ছিল না। তো যখন আমাকে ২০০৯ সালের ২৪শে জুন নজিরবিহীনভাবে বিনা অপরাধ, বিনা অভিযোগ, বিনা তদন্ত, বিনা বিচারে আমাকে বরখাস্ত করা হলো একটা চিঠি দিয়ে প্রশাসনিক আদেশের মাধ্যমে। এরপরে আমি ১ম এ একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে তারা আমাকে নিতে চেয়েছিল। হুম, তারা আমাকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নিতে চেয়েছিল। সেই সাথে একটা থিংক ট্যাংক গ্রুপ সেখানে আমাকে উনারা নিলেন এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসাবে। হুম, হুম, তো ওখানে এক্সিকিউটিভ ডাইরেক্টর কাজ করতে গিয়ে আমি দেখলাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কাজ করার চেয়ে আমার মনে হয় স্কুল ক্ষেত্রে কাজ করাটা আমার জন্য বেশি কল্যাণকর হবে। দেশের জন্য বেশি ইনপুট দেওয়া যাবে। আচ্ছা, কারণ এই যারা স্কুলের লেভেলে যারা আছে ছাত্রছাত্রী তারা তো কাদা আছে। হুম, হুম, এই কাদাকে যারা ইট হিসেবে শেপ দিবে সেই টিচারদেরকে গড়ে তোলা ইজ ভেরি ইম্পোর্টেন্ট আমার কাছে মনে হলো। হুম, হুম, এইজন্য আমি স্কুলের দিকে সুইচ করে গেলাম। তো হুম, হুম, ২০০৯ এর জুন থেকে ২০১০ পর্যন্ত শেষ পর্যন্ত আমি কয়েকটা স্কুলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করলাম এবং অনেক অসংখ্য স্কুলে কনসালটেন্ট হিসেবে কাজ করলাম হুম, হুম, এবং এর মধ্যেই আমি একটা পরিকল্পনা করলাম ২৫ বছরের একটা স্বপ্ন। আমি একটা কনসালটেন্সি ফার্ম করলাম। এটার নাম দিলাম আমি ভিশন কনসালটেন্সি। হুম, হুম, ভিশন মানে একটা স্বপ্ন, একটা দর্শন জি, 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 এবং এই ভিশন শুধু একটা শব্দই নয়, ইটস অলসো অ্যান অ্যাক্রোনিম। এটা হুম, মানে হলো প্রত্যেকটা শব্দের অক্ষরে একটা করে শব্দ আছে। এই ভিশন অর্থ ছিল ভ্যানগার্ড ইনিশিয়েটিভ মানে অগ্রবর্তী উদ্যোগ, হুম, হুম, সিকিং টু ইলুমিনেট হুম, হুম, আওয়ার নেশন, বিআইএসআইওএন। হুম, 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 মানে আমাদের জাতিকে আলোকিত করা একটা অগ্রবর্তী উদ্যোগ। আমি জি, ২৫ বছর একটা পরিকল্পনা করে ৫ টা 5 ইয়ার প্ল্যান করে জি, এই ভিশন কনসালটেন্সি নিয়ে কাজ শুরু করলাম ২০০১ এর শুরু থেকে। হুম, হুম, এবং তখন আমি আমার নিজের উদ্যোগে আমি তখন কিন্তু অলরেডি কয়েকটা স্কুলের চেয়ারম্যান হিসেবে কাজ করছি। হুম, হুম, অন্যান্য অনেকগুলো স্কুলের কনসালটেন্ট হিসেবে কাজ করছি যেখানে আমি বেসিক্যালি টিচার রিক্রুটমেন্ট, টিচারদের ক্যাপাসিটি বিল্ডিং এবং হুম, টিচারদের মানোন্নয়নের পাশাপাশি একাডেমিক কারিকুলাম ডেভেলপমেন্ট বিভিন্ন স্কুলে
কম্পিউটার ল্যাব লাইব্রেরি ডেভেলপ করে, এগুলোর জন্য আমি কাজ করছিলাম। পাশাপাশি আমি যেটা করলাম সারা সমস্ত ঢাকা শহরের এদিকে আপনার জয়দেবপুর থেকে নিয়ে যাত্রাবাড়ি পর্যন্ত জি। এই 2011 সাল পুরো আমি প্রায় 1,500-এর উপরে টিচারকে সারাদিন ব্যাপী ওয়ার্কশপ করালাম আমি, এবং এগুলো আমি আমার নিজস্ব বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছ থেকে ফান্ড রেজ করে তাদেরকে এলাকা ভিত্তিক আমি চাইনিজ রেস্টুরেন্ট সব আমি ট্রেনিং দিলাম তাদেরকে। মানে কি ট্রেনিং দিলেন? আপনি তো মিলিটারি পারসন, যদিও আপনার জি। এডুকেশনাল ইনভলভমেন্ট ছিল জি। মিলিটারিতে। আর এই যাদেরকে টিচারদের কথা বলছেন, তারা আমার কি সরকারি টিচার নাকি প্রাইভেট না, 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 টিচার? অল প্রাইভেট, বেসিক্যালি অল প্রাইভেট। আচ্ছা, আচ্ছা, বেসিক্যালি অল প্রাইভেট। আমি 4টা সির উপরে কাজ করতাম। আমার ভিশন কনসালটেন্সির 4টা সি ছিল আমার ফোকাস। আচ্ছা। ফার্স্ট সি ছিল কনভিকশন। টিচারদের মধ্যে যদি এই কনভিকশনটা আসে যে আমি জাতির ভবিষ্যৎ নেতা তৈরির কারিগর, তাহলে তাদের মধ্যে কাজ করার স্পৃহাটা আসবে। জি। এই কনভিকশনটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট যেকোনো পেশার সফলতার জন্য। এই কনভিকশন থেকেই তারপরে আমার সেকেন্ড সি হলো কমিটমেন্ট। একটা কমিটমেন্ট ডেভেলপ করবে, এবং এরপরে ইটস এ লেন্দি প্রসেস কম্পিটেন্স ডেভেলপ করা। তো আমি প্রথমে আমার ওই যে 1 ডে লং ওয়ার্কশপে যেটা করতাম, একটা লেকচার দিতাম কনভিকশন ডেভেলপমেন্ট করার জন্য, তারপর একটা লেকচার দিতাম কমিটমেন্ট ডেভেলপ করার জন্য, এরপরে রেস্ট অফ দ্য ডে আমি তাদেরকে কিভাবে তাদের কনফিডেন্স বিল্ড করা যায়, দ্য থার্ড সি, কিভাবে কনফিডেন্স ডেভেলপ, তার দক্ষতা কিভাবে বাড়ানো যায়, এইটার উপর লেকচার দিতাম। এবং এটা তো লাইফ টাইম অ্যাচিভমেন্ট। অ্যাকচুয়ালি কনফিডেন্স তো এটা সারা জীবন ধরে মানুষ অর্জন করতে পারে, বৃদ্ধি করতে পারে। আর লাস্টলি ওটা আমি বিভিন্ন স্কুলে গিয়ে টিচারদেরকে ট্রেনিং দিলাম, সেটা হলো কমিউনিকেশন। আপনার সবগুলো আছে, আপনার কনভিকশন আছে, কমিটমেন্ট আছে, আপনার কম্পিটেন্স আছে, কিন্তু আপনি যদি সেগুলো প্রকাশ করতে না পারেন যথাযথভাবে, সঠিক শব্দ চয়ন বাক্য গঠন করে না করতে পারেন, তাহলে এটা ফলপ্রসূ হবে না। এই 4টা সি নিয়ে আমি আমার ভিশন কনসালটেন্টে কাজ করতাম, এবং এবার 2011, 12, 13, 14 মাঝামাঝি পর্যন্ত আমি এইভাবে করলাম। বিভিন্ন স্কুলে গিয়ে অনেক স্কুলে গিয়ে আমি করেছি, এবং সব ভলান্টারি। আমি এগুলো আমি মনে করি আমি আমি আমার আখেরাতের ইনভেস্টমেন্ট হিসেবে করেছি, এবং আমি বেশি বেছে নিয়েছি যেগুলো গরিব স্কুল বলতে বোঝায় যেগুলো স্কুল ফান্ডিং এর সমস্যা আছে। সেই সমস্ত স্কুলে করেছি, বিকজ তারা তো ভালো ট্রেনার পায় না। ভালো স্কুল যারা আর্থিকভাবে সচ্ছল তারা তো আপনার যেকোনো জায়গায় পাঠিয়ে ট্রেনিং করতে পারে। কিন্তু যারা আর্থিকভাবে সচ্ছল নয়, এরকম স্কুল, ঢাকার অসংখ্য স্কুলে আমি এরকম কনসালটেন্সি করেছি। একদম কমপ্লিটলি ভলান্টারিলি। এটা আমার কমিউনিটি সার্ভিস, এটা আমার দেশের জন্য আমার খেদমত, আমার আল্লাহর কাছে আশা যে আমি আল্লাহর জন্য করেছি আমি এটা। এরপরে আমাকে আমি চিন্তা করছিলাম যে প্রথম 4-5 বছর এইভাবে করে তারপরে আমি আমার নিজের একটা স্কুল পাইলট প্রজেক্ট একটা চালু করব। আচ্ছা। একটা পাইলট প্রজেক্ট, একটা আইডিয়াল রোল মডেল একটা স্কুল করব, এবং এটাকে আমি সাকসেসফুল 2 বছরে একটা স্ট্যান্ডার্ড অ্যাটেইন করে আমি এটাকে রেপ্লিকেট করব আস্তে, আস্তে ডিভিশন, জেলা, এইভাবে আমি প্ল্যান করেছিলাম। আমার ওই 5 বছরের পরিকল্পনা, 25 ইয়ার্স ভিশন 2035 নাম দিয়েছিলাম আমি। তো প্রথম 5 বছরে আমি এই গ্রাউন্ড ওয়ার্ক গুলি করার প্ল্যান ছিল, এবং এই 13-14 দিকে গিয়ে আমি স্কুল করার চিন্তা করলাম, এবং 14 মাঝামাঝি আমি তখন একটা পেপারে বিজ্ঞপ্তি দিয়ে কিছু ট্রেইনি টিচার রিক্রুট করলাম। 228 জন দরখাস্ত করেছিল। আমাদের দেশে তো সাধারণত কোথাও ভর্তি করতে গেলে আপনার রিটেন পরীক্ষা আগে হয়। আমার কাছে এটা খুব আশ্চর্য মনে হয়। রিটেন পরীক্ষা তো মুখস্থ করলেই পরীক্ষা দেওয়া যায়। আমি ফার্স্ট তাদের ইন্টারভিউ নিয়েছি। ইন্টারভিউ নেওয়ার পর তাদেরকে আমি টপিক দিয়ে দিয়েছি, তুমি এই টপিকে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করে এসে প্রেজেন্টেশন দিবে। থার্ড ডে আমি তাদেরকে এক্সটেম্পোর স্পিচ দিয়েছি। ফোর্থ স্টেজে আমি তাদেরকে গ্রুপ ডিসকাশন করেছি। 5 জন 10 জন করে গ্রুপ করেছি। একটা করে টপিক দিয়ে দিয়েছি। আমি ইন্ট্রোডাকশন 1 মিনিট 2 মিনিট বলেছি। এন্ড আই ওয়ান্টেড টু সি তারা কে ইনিশিয়েটিভ নিয়ে কথা বলে, কার উচ্চারণ কেমন, কে সে একাই কথা বলবে না, সে টিম ওয়ার্ক হিসেবে আরেকজনকে কথার সুযোগ দিবে। এগুলি দেখার জন্য আমি এইভাবে আমি ফাইনাল স্টেজে গিয়ে আমি আপনার লিখিত পরীক্ষা নিয়েছি, এবং ইট ইনক্লুডস এনিথিং এন্ড এভরিথিং। নাথিং ফ্রম দ্য টেক্সট, ইংরেজি, হিস্ট্রি, জিওগ্রাফি, এনিথিং। ওখান থেকে আমি 30 জন টিচার নিলাম, এবং এই 30 জন টিচার নিয়ে আমি 4টা মাস সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি তাদেরকে ট্রেনিং দিয়েছি এবং বেতনে দিয়েছি। আমি জানি না পৃথিবীর এমন কোথাও আছে কিনা। আচ্ছা। ভেরি হ্যাপি। একজন রিটায়ার্ড মেজর, উনি অ্যাকচুয়ালি এটাকে আমাকে, আমি 15 পরে আমার করা শুরু প্ল্যান ছিল, বাট উনি আমাকে 14 শুরুর দিকে ডেকে বললেন যে আমি জানি তুমি, উনি অনেক আগে, আমি চাকরিতে ঢোকার আগে উনি মেজর হিসেবে রিটায়ার করেছেন, খুব অনেক ধনী ব্যক্তি। উনি আমাকে বললেন যে আমি শুনেছি তুমি স্কুল লাইনে কাজ করছো, আমার খুব শখ ছিল একটা মধ্যবিত্তের নাগালের মধ্যে একটা
ভালো স্কুল করা। হুম, হুম, তো আমার একটা ছেলে একটা মেয়ে, আমি তাদেরকে এখানে ভালো স্কুল ওরকম পাইনি দেখে আমি তাদেরকে বিদেশে পাঠিয়ে দিয়েছি। হুম, হুম। তুমি যদি দায়িত্ব নাও তাহলে আমি এটাকে ফান্ডিং করতে পারি। আচ্ছা। তো আমি বললাম, স্যার আমার ২ টা শর্ত আছে। একটা শর্ত হলো আপনি আমাকে আনকন্ডিশনালি আমাকে সাপোর্ট দিতে হবে। আপনি আমাকে কোনদিন কোনটা কেন করলাম, কি করলাম আমাকে বলতে পারবেন না স্যার। আমি আচ্ছা। আমার মতো করে করব। হুম, হুম। আর ২ নম্বর, আমি ন্যাশনাল কারিকুলাম ইংলিশ ভার্সন করব, নট ইংলিশ মিডিয়াম। রাইট, বিকজ আই ওয়ান্ট আমার স্টুডেন্টরা, আমার ছাত্ররা, আমার দেশের ছেলেরা আমার দেশের জিওগ্রাফি, আমার দেশের হিস্ট্রি, আমার দেশের কালচার এগুলি শিখুক। নট রাইট, অস্ট্রেলিয়ান মিনারেলস অ্যান্ড ইংল্যান্ডের জিওগ্রাফি রাইট, অর আমেরিকান হিস্ট্রি। রাইট। তো এই উদ্দেশ্য নিয়ে উনি আমাকে আনকন্ডিশনালি সাপোর্ট দিলেন। উনার মিরপুরে উনার একটা গার্মেন্ট ফ্যাক্টরি ছিল যেটা ক্লোজ হয়ে গেছিল। ৮ তলা বিল্ডিং ছিল। হুম, উনি হুম। আমাকে বললেন, "এই বিল্ডিং তোমার।" আচ্ছা। উনি আমাকে ৳১,০০,০০,০০০ দিলেন বাহ! এবং আমি এই ৩০ জনকে ডিসেম্বর পর্যন্ত একটানা সকাল থেকে বিকেল পর্যন্ত ট্রেনিং দিলাম। অ্যান্ড আই টট দেম এনিথিং এন্ড এভরিথিং। আচ্ছা। এবং তারা সবাই এখন যে যেখানে আছে ফ্যান্টাস্টিক করছে। হুম, হুম, তাদেরকে যারা কথা বলতে পারত না, দে আর ভেরি ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার্স এবং তাদের ফিলোসফি অফ লাইফ, হুম, হুম। তাদের জীবনের প্রতি দর্শন, এগুলি তাদের একদম সম্পূর্ণ ভিন্ন হয়ে গেছে এখন। কতদিন আমি আমার ট্রেনিং ট্রেনিং দিলেন? এই ৩০ জন শিক্ষকের কথা আপনি বলছেন। তাদেরকে মোট জি, কতদিন আপনি ট্রেনিং দিলেন? ৪ মাস। ৪ মাস ৪ একা মাস। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। জি। আচ্ছা। তো এর মধ্যে আমি যেটা করেছি, বিভিন্ন ফিল্ডের এক্সপার্টদেরকে এনে গেস্ট স্পিকার হিসেবে লেকচার দিয়েছি। একজন সিকিউরিটি অ্যাডভাইজার নিয়ে এসছি, জি, যে সিকিউরিটির উপর বক্তৃতা দিয়েছে। একজন মিডিয়ার এক্সপার্ট নিয়ে এসছি, যে মিডিয়ার উপরে বক্তৃতা দিয়েছে, প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন। জি। একজন চিটাগং হিল ট্রাক্স ইস্যুর উপরে বক্তৃতা দিয়েছে। একজন ইন্ডো বাংলাদেশ রিলেশনশিপ এর উপরে বক্তৃতা দিয়েছে। জেনারেলস নিয়ে এসছি যারা ট্যুরিজম এর বক্তৃতা দিয়েছে। এরকম গেস্ট স্পিকারস নিয়ে এসছি। তাদেরকে আমি বিভিন্ন স্কুলে ট্রেনিং ভিজিট নিয়েছি। যে জি। অন্যান্য স্কুলগুলো কিভাবে করছে। হুম, হুম। এবং এর সাথে আরেকটা যেটা করেছি সেটা হলো যে আমি মনে করেছি যে ভালো শিক্ষক হতে হলে মানুষের জন্য দরদ থাকতে হবে। এবং এইজন্য আমি তাদেরকে বিভিন্ন হাসপাতালে ডে লং ভিজিট করিয়েছি। গ্রুপ করে, আচ্ছা। করে কোন বড় হাসপাতালে না, পাবলিক হসপিটাল, পঙ্গু হাসপাতাল, সরোজিনী হাসপাতাল, মেডিকেল কলেজ, মিটফোর্ড। জি। তোমরা তাদের ওইগুলোর জন্য আমি আলাদা পয়সা দিয়েছি। এমনি তো বেতন দিয়েছি, তাদেরকে মাসিক বেতন দিয়েছি। হুম, হুম। ওটার জন্য আমাদের ফিল্ড ট্রিপ এর জন্য আমি আলাদা পয়সা দিয়েছি তাদেরকে। তোমরা গ্রুপ, গ্রুপ করে দিয়েছি। ওখানে সারাদিন থাকবে। এসে পরের দিন প্রেজেন্টেশন দিবে। হুম, হুম। আমাদের দেশে আবার দেখা যায় প্রেজেন্টেশনে একটা ফরমেট দিয়ে দেয়, এই হেডিং কভার করবে। তাতে কিন্তু আপনার ক্রিয়েটিভিটি আসে না, কোনো ইনজেনুইটি বের হয়ে আসে না। রাইট। ৪ রকম দিক, ডাজন্ট ম্যাটার। হুম, হুম। তারা নিজে থেকে চিন্তা করার তার শক্তি বৃদ্ধি হবে। হুম, হুম। তো আমি একবার তাদের হসপিটাল ভিজিট করলাম। একবার তাদেরকে আমি কবরস্থান ভিজিট করলাম। মানুষের জন্য দরদ। ওখানে গেলে তাদের হুম, হুম। মৃত্যুর কথা চিন্তা হবে। মানুষ রাইট। কত অসহায়, এরকম চিন্তা হবে। আমি তাদেরকে বিভিন্ন মার্কেটে পাঠিয়েছি। হুম, বিভিন্ন হুম। স্কুলে পাঠিয়েছি। এরকম বিভিন্ন জায়গায় আমি তাদেরকে নিয়ে গিয়ে ট্রেনিং দিয়েছি। ৪ মাস পরে আমি শুরু করলাম ন্যাশনাল কারিকুলাম। আমি ক্লাস 4 থেকে শুরু করলাম। ইউ মে আচ্ছা। আস্ক হোয়াই ক্লাস 4? হ্যাঁ, কেন? 4 কেন? এটা হলো যে আমি দেখেছি যে আমার টার্গেট ছিল যে আমার ফার্স্ট ব্যাচ হুম, হুম। তখন পিএসসি ছিল, প্রাইমারি স্কুল সার্টিফিকেট, আপনি নিশ্চয়ই জানেন। ক্লাস 5 এ একটা জি। প্রাইমারি স্কুল সার্টিফিকেট কম্পালসরি ছিল। হুম, আমার হুম। টার্গেট ছিল আমার ফার্স্ট ব্যাচ 100% গোল্ডেন জিপিএ পাবে। আচ্ছা। অ্যান্ড আই কনসিডার যে 1 ইয়ার ইস নট এনাফ। হুম, হুম। আমি যদি তাদেরকে ২ বছর রাখতে পারি, এই ২ বছর ইনশাআল্লাহ I'll be able to make it. আচ্ছা। And with that I started. আমি একটা ফ্যান্টাস্টিক ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এর কম্পিউটার ল্যাব, লাইব্রেরি এবং হুম, সেন্ট্রালি এয়ার কন্ডিশন করে আমি স্কুল করলাম। একদম আন্তর্জাতিক মানের স্কুল করলাম। প্রতি ফ্লোরে বাচ্চাদের জন্য আপনার স্পোর্টস জোন করলাম। হুম, হুম। এবং তারপরে আপনার প্রত্যেকটা ক্লাসে নিজস্ব একটা ক্লাস লাইব্রেরি করলাম। ওই ক্লাসের উপযোগী বিভিন্ন বই জি। এবং জুনিয়র সেকশনে আপনার প্রি স্কুল সেকশনে প্রত্যেকটার সাথে আমি অ্যাটাচ টয়লেট করে করলাম। টিচার্স রুম আলাদা, মেল, ফিমেল প্রেয়ার রুম সবকিছুর ব্যবস্থা করলাম। আচ্ছা, আচ্ছা। আপনার ওটা আপনার শুরু আপনার আপনার বর্ণনা শুনে আমার নিজেরই মানে ওই স্বপ্নের স্কুলে এখন যেতে ইচ্ছা করছে অলমোস্ট আরকি। আপনি জানেন ভেরি আমিও আনফরচুনেট। এডুকেশন নিয়ে কাজ করি। আমিও এডুকেশন নিয়ে ফ্যাসিনেটেড আরকি। আপনার কথা শুনে আমার আপনি নিজেরই you'll be so happy যে আমার ওই টিচার গুলো একেকজন they are so well spirited now. আপনি বিশ্বাস করতে পারবেন না। তারা মানে they are so dedicated এখন তারা। যে যেখানে আছে খুব ভালো করছে তারা। আচ্ছা। It's মানে your capacity, how you develop the enthusiasm, the initiative, the integrity, the honesty, এগুলো ডেভেলপ করার ক্যাপাসিটি থাকতে হয় আরকি। হুম, হুম। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন। আমি চেষ্টা করেছি, অনেক গবেষণা করেছি, করে এইভাবে কাজ করেছি আমি। এবং তাদেরকে আমি রেগুলার, আমি নিজে কথা কম বলতাম। তাদেরকে দিয়ে এভরিডে হুম, হুম। বিভিন্ন টপিকের উপরে ডিসকাশন করাতাম। গ্রুপ ডিসকাশন, তারপরে একেকজনের ইন্ডিভিজুয়াল ডিসকাশন। এরকম করে, করে
আমি শুরু করলাম জানুয়ারি 15-তে। হুম, হুম। ক্লাস শুরু করলাম 4 এই কারণে আমি যেটা বলেছি যে আমার ফার্স্ট ব্যাচ আমি চাই অল 100% গোল্ডেন জিপিএ রাইট। এবং ইফ আই কুড অ্যাচিভ দ্যাট এটাই এনাফ, আমার এড করা লাগতো না কিন্তু। হুম, হুম, হুম। যে একটা স্কুল ফার্স্ট পাবলিক এক্সামে 100% জিপিএ 5 আমার কিন্তু আর কোনো বিজ্ঞপ্তি দেওয়া লাগতো না। বিজ্ঞাপন দেওয়া লাগতো না। ৬ মাসের মধ্যে আমাকে স্কুলটা বন্ধ করে দিতে হলো। ভেরি স্যাড। কারণ প্রতিদিন ডিজিএফআই এর গোয়েন্দা বাহিনীর লোকজন গিয়ে ওখানে টিচারদেরকে নানান রকম প্রশ্ন করে বিরক্ত করে, গার্ডিয়ানদেরকে বিরক্ত করে, স্টাফদেরকে বিরক্ত করে। তো কে ভয় পাবে? ওরকম কে সাহস পায় আমাকে বলেন? ওরকম একটা সময় ফ্যাসিবাদের সময় রাইট। আস্তে, আস্তে ছাত্র কমতে এমন অবস্থা হলো যে আমি লোন করে স্কুলে চালাচ্ছিলাম। শেষ পর্যন্ত ৬ মাস পরে বন্ধ করে দিতে বাধ্য মানে হলাম। এমন কি হয়েছে যে স্টুডেন্টরা ভর্তি হয়েছে, পরে এই ওদের প্যারেন্টসরা এই পুলিশের ডিজিএফ এর কোয়েশ্চেনিং, থ্রেটেনিং এগুলোর কারণে লিভ করে যাচ্ছে। না, এরকম কোন হয়েছে? থ্রেটেন করেনি। তারা থ্রেটেন করেনি। তারা সবসময় খালি they used to poke যে উনি কি বলে, কি করে? উনি সারাদিনে কি করে? কি পড়ায়? আপনার ক্লাসে কি পড়ান? আচ্ছা, এগুলো তো মানে তারা তো আতঙ্কিত হয়ে গেল। আতঙ্কিত আচ্ছা। আস্তে স্টুডেন্ট কমতে থাকলো, গার্ডিয়ান চলে গেল, টিচার চলে গেল, স্টাফ চলে গেল। আর রাইট। সবাই তো নিজের জীবনের ভয় করে। জি, জি। আর ওই ফ্যাসিবাদের সময় তো আপনারা জানেন। আর হুম, আমার সাথে সম্পৃক্ত, আমার স্কুলে সম্পৃক্ত। আল্টিমেটলি আমার স্কুলটা ৬ মাস পর বন্ধ করে দিতে হলো। আমার খুব কষ্ট একটা। হুম, হুম, টাকা গেছে এটা বড় ফ্যাক্টর না। এবং আমার ওই যে যিনি আমার ছিলেন, আমরা কো-চেয়ারম্যান ছিলাম। হুম, উনি এটা নিয়ে উনার কোনো আক্ষেপ নাই। উনি খুব সন্তুষ্ট ছিলেন। আমাকে একদিন একটা কথাও জিজ্ঞাসা করেননি উনি। হুম, আল্লাহ হুম। উনাকে বেশ নসিব করে উনি ইন্তেকাল করেছেন। আমি মুক্তির পরে দেখলাম। এরপরে তো ২০১৬ তে আমাকে নিয়ে চলে গেল। তো আমার ওই স্বপ্ন শেষ হয়ে গেল। জি। তো ধন্যবাদ আপনাকে। জি, তো আম আপনি আ স্কুল নিয়ে বা এডুকেশন নিয়ে বিজি ছিলেন পুরোটা সময়। আপনার চাকরি থেকে আপনি বরখাস্ত করার পরে গুম হওয়ার আগ পর্যন্ত। তো না, আপনি স্কুলের জি, পাশাপাশি আমি ওই একটা থিংক ট্যাঙ্ক গ্রুপে আমি থিংক এক্সিকিউটিভ ট্যাংক এর ডাইরেক্টর কথা ছিলাম। বললেন। আমরা এভরি কোয়ার্টারলি আমরা একটা করে সেমিনার করতাম প্রেস ক্লাবে। হুম, হুম, হুম। বিভিন্ন ন্যাশনাল ইম্পোর্টেন্ট ইস্যু নিয়ে। এবং ওগুলোর আমরা একটা বুকলেট বানিয়ে আমরা এগুলি মানে পলিসি রিকমেন্ডেশন হিসেবে সরকারের কাছে বিভিন্ন স্টেক হোল্ডারের কাছে পাঠাতাম। জি, জি। আমাদের ধন্যবাদ চেয়ারম্যান আপনাকে। ছিলেন, আপনি চিনতে পারেন শাহ আব্দুল হান্নান সাহেব। উনি চেয়ারম্যান হ্যাঁ, ছিলেন। হ্যাঁ, হ্যাঁ, জি। সাবেক সচিব শাহ আব্দুল হান্নান উনি জি, নিজেও হ্যাঁ, বড় চিন্তাবিদ ছিলেন। আম জি, জি। তো আপনি তো সবগুলো কাজ আপনার পাবলিক কাজ। এই এডুকেশন নিয়ে কাজ করা পাবলিক ফোকাস কাজ। এটা সবাই দেখতে পাচ্ছে। আপনি প্রেস ক্লাবে কনফারেন্স করছেন। এমন না যে ঘরোয়া কোনো মিটিং করছেন গোপনে, এ ধরনের কিছু না। তো আ এই হাসিনা সরকার বা এই ফ্যাসিস্টরা আপনাকে এত বড় থ্রেট মনে করলো কেন? যেমন একটা আ কথা বাজারে প্রচলিত আছে যে আপনি হয়তোবা সেনাবাহিনীর অন্যদেরকে যেহেতু আপনি অত্যন্ত পপুলার, আপনার একটা হিউজ রেপুটেশন আছে। আম আ আমি আপনাকে সম্ভবত আগেও বলেছিও যে সেনাবাহিনীতে চাকরি করেন আওয়ামী মনা। এমন কেউ পার্সোনালি আমার কাছে বলেছেন আপনার সুনাম। মানে উনারা আওয়ামী মনা ছিলেন। কিন্তু আপনার সাথে কাজ করার সুযোগ হয়েছে, আপনাকে পার্সোনালি দেখার সুযোগ হয়েছে। আপনার প্রশংসা করেছেন। আম তো তার মানেটা কি? মানে তারা তো আপনার বদনাম করার কথা। কিন্তু তারাও আপনার সুনাম করতে বাধ্য হয়েছেন। তার মানে আপনি প্রচন্ড রেপুটেশন নিয়ে কাজ করেছেন। এরকম একটা বয়ান প্রচলিত আছে যে আপনি হয়তোবা আপনার ইনফ্লুয়েন্স দিয়ে ফ্যাসিস্ট আমলে, হাসিনা আমলে আপনি হয়তোবা সেনাবাহিনীর মধ্যে একটা অভ্যুত্থান করে সরকার ফেলে দিবেন। এই ধরনের কোন কর্মকাণ্ডের মধ্যে তো তাহলে আপনার মানে সময় পাওয়া যাওয়ার কথা না। আপনি যে এরকম ব্যস্ততার একটা বর্ণনা দিলেন। আপনাকে তাহলে হাসিনা কেন এত থ্রেট মনে করে একদম গুম করা পর্যন্ত নিয়ে যাওয়া লাগলো? মানে কেন থ্রেট মনে করলো এত? জি। ১ম কথা হলো আপনি যে পপুলারিটি শব্দটা ব্যবহার করেছেন, এটা সাধারণত রাজনীতির ক্ষেত্রে ব্যবহার হয়। আমরা সেনাবাহিনীতে পপুলারিটি শব্দটা ব্যবহার করি না। আচ্ছা, আ আমি বলি, আমাকে সবাইকে পছন্দ করে, আমাকে সবাই ভালোবাসে এইভাবে বলি আমি। জি, পপুলারিটি শব্দটা আবার একটা পলিটিক্যাল টাচ থাকে তো, একটা পলিটিক্যাল স্মেল থাকে। এজন্য এটা ব্যবহার করা হয় না। আচ্ছা। এটা আল্লাহর একটা বিশাল রহমত। আমি সেনাবাহিনীতে আমি পরিবার থেকে খারাপ ব্যবহার করতে পারব না আমি চেষ্টা করলেও। আমি আমার হুম, বাবা-মার কাছে যেটা শিখেছি সেভাবে। সেনাবাহিনীতে জুনিয়ররা সিনিয়রকে ভয় পায়। এটাই হুম, অর্ডার অফ দ্যা ডে। হুম, হুম, কিন্তু আমার জুনিয়ররা আমার জন্য ভালোবাসে। আজকে আমি আম একটা ইউনিটে আমি চাকরি করেছিলাম, সেই ৮৭, ৮৮, ৮৯ রিউনিয়ন ছিল। হুম, হুম। আচ্ছা। শত সৈনিক আমাকে জোরে যেভাবে কাঁদছে, আমার শরীর এখনো ব্যথা করছে। আমাকে চাপাচাপি করে যেভাবে কোলাকুলি করেছে, ছবি উঠিয়েছে, ধাক্কাধাক্কি করে আমার সাথে দেখা করবে। মানে আনবিলিভেবল। তো আমি সেনাবাহিনীতে চাকরি করেছি। সেনাবাহিনীর নরমাল প্র্যাকটিস এর বাইরে আমি সবসময় কারো সাথে কেউ বলতে পারবে না আমি কারো সাথে চিৎকার চেঁচামেচি করেছি। হুম, হুম, অন্যায় করেছি আমি। আমার বাবা, আমার মনে আছে আমি কোন এক সাক্ষাৎকারে বলেছিলাম, আমার যেদিন আমি চাকরিতে কমিশনের পরে আমরা ১০ দিনের ছুটি পাই। ছুটির পরে যেদিন জয়েন করি, that was 5th January 1982, হুম, আব্বা আমাকে বলেছিলেন, সেনাবাহিনী খুব কঠোর নিয়ম শৃঙ্খলার মধ্যে চলে।
হুম, হুম, ওখানে হয়তো অনেক শৃঙ্খলা ভঙ্গ করতে পারে। হুম, হুম, শৃঙ্খলা ভঙ্গ করলেই তাকে আগে শাস্তি দিতে হবে, এইটা কখনো মাথায় রাখবা না। হুম, যদি ছোটখাটো অপরাধ হয়, তাকে সংশোধনের চেষ্টা করবা হুম, এবং মহব্বতের সাথে সংশোধনের চেষ্টা করবা। তোমার নিজের সন্তান মনে করে সংশোধনের আর যদি বড় ধরনের কোনো অপরাধ করে যেটা শাস্তি না দিয়ে পারা যাবে না, মনে হুম, করেন সে অস্ত্র হারিয়ে ফেললো রাইট। বা সিনিয়রের অর্ডার মানলো না, সে গুলি হারিয়ে ফেললো বা ডিউটির জায়গায় সে অনুপস্থিত থাকলো। হুম, হুম, এই ধরনের বড় ধরনের কোনো উনি এগুলি বলেননি, আমি বলছি আরকি আপনার বোঝার রাইট, জন্য। রাইট, যদি রাইট। বড় ধরনের কোনো অপরাধ করে, তাহলে আইনে কিন্তু বলা হয় যে সর্বোচ্চ কোনটা শাস্তি দেওয়া হবে, সর্বনিম্ন বলা হয় না। আচ্ছা। সবসময় মানুষকে নিজের অন্তর দিয়ে ভালোবাসবা এবং যদি দিতেই হয় শাস্তি, সর্বনিম্ন শাস্তি দিবা। বেশি শাস্তি দিবা না। এটা তবে আপনার চেষ্টা করবে আব্বা অধ্যাপক গোলাম আজম আপনাকে শিখিয়েছেন। জি, জি, হ্যাঁ। তো আচ্ছা। আর অনেক কিছু বলেছেন উনি। আমি আমার অন্য একটা ইন্টারভিউতে আমি বলেছি উনি আমাকে কি উনার উপদেশগুলি অ্যাকচুয়ালি আমার জীবন চলার পথে সবচেয়ে বড় শক্তি ছিল। হুম, হুম, আমার গাইডলাইন ছিল, আমার বিকন ছিল। হুম, তো হুম, আমি কোনদিন একটা সৈনিক বলতে পারবে না, আমি গালাগালি করেছি, চিৎকার চেঁচামেচি করেছি, অযথা বকাঝকা করেছে। হুম, হুম, আমি বকাঝকা তো করিইনি, কঠোর ভাষায় হয়তো শাসন করেছি। যখন খুব বেশি মনে করেন পার্বত্য চট্টগ্রামে গিয়েছি এমন একটা অপরাধ করছে যে আমাদের একটু এদিক সেদিক হলেই আমরা গুলির মধ্যে চলে আসবো। হুম, ওরকম হুম, সময় কঠোরভাবে শাসন করেছি। কিন্তু চিৎকার চেঁচামেচি গালাগালি এইজন্য কোনদিন করিনি। আচ্ছা। অফিসারদের তো নাই। আমি আমার সমস্ত অফিসারদেরকে আমি ছোট ভাইয়ের মতই মনে করতাম। জি। তো এইজন্য তারা আমাকে ভালোবাসে। ভালোবাসা দেখে তারা সবাই আলহামদুলিল্লাহ আমার খারাপ আমি মনে করি না কেউ বলে। হুম, হুম, আমার প্রতি বিদ্বেষ পোষণ করে কিছু অফিসার যারা অন্ধ বিদ্বেষ আমার বাবার প্রতি অন্ধ বিদ্বেষের কারণে আমার প্রতি বিদ্বেষ করে আমাকে অনেক ক্ষতি করার চেষ্টা করেছে। আমাকে অনেক লাঞ্ছনা-গঞ্চনা সইতে হয়েছে। হুম, আমি হুম, কোনদিন নীতি বিসর্জন দিয়ে কারো অন্যায় আদেশ পালন করিনি। এজন্য অনেক সাফারিং হয়েছে, অনেক ভোগান্তি হয়েছে। কিন্তু আমি কোনদিন নতি স্বীকার করিনি। আমি আমার বইয়ে লিখেছি যে হুম, আমার হুম, যখন ২ বছর চাকরি তখন আমি একটা আনলফুল অর্ডার আমার বস আমাকে দিয়েছিল। আমি বলেছিলাম যে, "Sir, if there is a conflict between my principle and my profession, my choice is very clear. I will not compromise my principle, I'll leave the job." হুম, হুম, তো উনি কিছু করতে পারেননি আমাকে। জি। তো আমি ওটা হলো একটা সাইড। আপনার প্রশ্ন ছিল যে কেন আমাকে নিল? রাইট। আপনি তো মানে তাহলে এডুকেশন নিয়ে কাজ করছেন, আপনি থিংক ট্যাঙ্ক নিয়ে কাজ করছেন। সব কাজ আপনার পাবলিক। তাই তো? জি, হিডেন কিছু জি। নাই। তাহলে কেন তারা গভর্নমেন্ট আপনাকে এতটা থ্রেট মনে করল? তারা এই ৭ বছর আমাকে জুন ২০০৯ বরখাস্ত করেছে। অগাস্ট ২০১৬ তে অপহরণ করেছে। হুম, হুম, এই ৭ বছর ২ মাসে তারা একটা উদাহরণ দিতে পারবে আমি কারো সাথে কোনো কথা বলেছি, কাউকে কোনো উস্কানি দিয়েছি। দিতে পারলে তো তাহলে তো আমাকে তারা মামলায় করতো। আমাকে তারা আমার প্রসিকিউট বিরুদ্ধে তো করত। রাইট। আইনের হাতে সোপর্দ করত আমাকে। হুম, হুম, বরং ২-১ জন অফিসার যারা আমাকে খুব অত্যন্ত ভালোবাসে, শ্রদ্ধা করে আমার অধীনে চাকরি করেছে, তারা ২-১ বার আমাকে ফোন করেছে। আমি তাদেরকে বলেছি, "খবরদার তুমি আর ফোন করবে না, তোমার ক্ষতি হবে।" হুম, হুম, তো আমি তো আপনি বলেছেন যে অবাঞ্ছিত ছিলাম আমি। আমাকে ঢোকা নিষেধ ছিল। জি। ফোন করলে আমি ফোন করি। তারা একটা উদাহরণ দিক না তারা। কোন উদাহরণ দিতে পারবে না। এগুলি সমস্ত যদি কেউ বলে থাকে যে আমি এরকম কিছু করার চেষ্টা করেছিলাম, এটা পাগলের প্রলাপ। এটা কল্পিত কাহিনী। হুম, 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 তারা আমাকে কেন ভয় পেল? দ্যাটস এ গুড কোয়েশ্চেন। আমার বাবা ২০১৪ সালে অক্টোবরে মারা গেছেন। হুম, হুম, এর আগে আমার বাবার ট্রাইব্যুনালে একটা তামাশার বিচার হয়েছে। রাইট। এবং আমার বাবার বিপক্ষে তারা ১৬ জন অথবা ১৭ জন সাক্ষী দিয়েছে হুম, হুম, এবং কয়েক ট্রাঙ্ক ডকুমেন্ট জমা দিয়েছে। হুম, হুম, আর আমার বাবার পক্ষে সাফাই সাক্ষী আমি একাই ছিলাম। I was the only defense witness হুম, হুম, এবং ট্রাইব্যুনালের চেয়ারম্যান প্রকাশ্য আদালতে বলেছে, রায় ঘোষণার দিন ১৫ জুলাই ২০১৩ সালে যে সরকার পক্ষ অধ্যাপক গোলাম আযমের বিরুদ্ধে কোন অপরাধ প্রমাণ করতে পারেনি, কোন অভিযোগ প্রমাণ করতে পারেনি। হাস্যকর ব্যাপার হলো তাহলে এরপরও ৯০ যাবজ্জীবন কিভাবে দিল তাহলে যদি কিছু প্রমাণ না ৯০ বছর যাবজ্জীবন না ৯০ বছর। আচ্ছা ৯০ 90 বছর। বছর। জি। আমরা ইনশাআল্লাহ এই বিচারকদেরকে আইনের মুখোমুখি করব ইনশাআল্লাহ আমরা। মানে কোন এখন বিচারক দেশে এই রায়টা দিয়েছেন তার নাম মনে আছে আপনার? ভুলে গেছি। আচ্ছা। ইন্টারেস্টিংলি যে ৩ জন বিচারক বিচার শুরুর সময় ছিল, হুম, হুম। রায় ঘোষণার সময় ৩ জন বিচারক একজনও ছিল না। ভেরি ইন্টারেস্টিং। পৃথিবীর ইতিহাসে এমন নাই বোধহয়। আচ্ছা। মানে তারা যে হয়তোবা মোরালি একটু গিল্ট ফিল করেছেন যে না, মানে না, তা না। তা না। একটা হলো নিজামুল হক নাসিম আপনি ওই যে স্কাইপ কেলেঙ্কারি করল বলে তাকে রাইট, সরিয়ে দেওয়া হলো। রাইট। আর বাকি ২ জন বিচারক অন্য ট্রাইব্যুনাল 2 হলো পরে ওখানে চলে গেল। আচ্ছা, 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 আচ্ছা। তো যার ফলে মানে এটা কি একটা কোয়েশ্চেন আমি জানি না বাংলাদেশের আদালতে করা যায় কিনা। যদি বিচারক বলে থাকেন যে আমি তো অভিযোগগুলো একটাও প্রমাণ করতে পারিনি সন্দেহাতীতভাবে।
আবার পরের সেন্টেন্সে উনি বলছেন যে তাহলে আমি ৯০ বছর দিলাম। এটা কি লয়ার বা ওই আ এটা তার যাকে আসামি করা উনি হয়েছে তারা কি উনি জিজ্ঞেস এটা করতে বলেছেন পারছেন? এটা বেস উনি স্টেটমেন্ট এটা বলেছেন চেয়ারম্যান ট্রাইব্যুনাল চেয়ারম্যান এটা বলেছেন, "আমরা খতিয়ে দেখেছি। বিচারকের কোনো অধিকার নাই খতিয়ে দেখার।" বিচারক তো আর খতিয়ে দেখবেন না। উনি তো লয়ার না। লয়ার খতিয়ে দেখবেন। উনি তো ইনভেস্টিগেটর লোক প্রসিকিউশনের খতিয়ে দেখবে। উনি তো সরকার পক্ষের উকিল হয়ে গেছেন উনি। রাইট, রাইট। এবং এটা আমরা এখানে বাংলাদেশের সিনিয়র লয়ারদের সাথে আলাপ করেছি ইনক্লুডিং লেট ব্যারিস্টার রাজ্জাক হুম, যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এমন আছে জাজ বায়াসড রায় দেওয়ার ফলে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তারা কারাদণ্ড পেয়েছে। তো আমরা ওগুলি করবো ইনশাল্লাহ। এখন দেশের পরিস্থিতি অস্থিতিশীল, দেশটা আগে সুস্থির হোক, তারপর হুম, ইনশাল্লাহ আমরা তাদেরকে ছাড়বো না। মনে করেন আমি একটা এক্সাম্পল দেই। হুম, ৩০ বছর সাজা দিয়েছে কেন? ওয়ান লেডি সেই এক মহিলা এসে যে আমার স্বামী তাকে আর্মি ধরেছিল, জেলখানায় ছিল। তো হুম, আমার দেবর একটা স্কুলের টিচার ছিল ঢাকায়। ওই স্কুলে গোলাম আজমের ২ ছেলে পড়তো। আমি গিয়ে আমার দেবরকে বললাম। আমার দেবর গোলাম আজমের কাছে গেল। গোলাম আজম তাকে তখন একটা খাম দিল। হুম, হুম, বন্ধ খাম। হুম, হুম, ওই বন্ধ খামটা আমার দেবর আমাকে দিল। আমি বাড়িতে নিয়ে এসে আমার ভাইকে দিলাম। আমার ভাই নিয়ে ওখানে শান্তি কমিটির চেয়ারম্যানকে দিল। হুম, হুম, তারপরের দিন ওই তার স্বামী জেলে ছিল। সে সহ ৩৮ জনকে মেরে ফেলল। হুম, হুম, ওই খাম nobody has seen। ওই যিনি দেবর যে চিঠি নিয়েছেন বলে বলেছেন উনি আদালতে আসেননি। হুম, যিনি তার ভাই মহিলা ভাই যে পৌঁছেছে বলেছে উনি দুনিয়াতে নাই। যে হুম। চেয়ারম্যানের কাছে দিয়েছে সেই চেয়ারম্যান দুনিয়াতে নাই। ওই মহিলার একটা কথার ভিত্তি করে ৩০ বছর সাজা দিয়েছে। মানে তামাশার একটা সীমা থাকতে হয় তো। মানে ইমপ্লিকেশন হচ্ছে ওই খামে হয়তোবা উনি লিখে দিয়েছেন যে এদেরকে মেরে ফেলো। কিন্তু এটা তো খামে উনি লিখতেও পারেন যে ওদেরকে সবাই এবং যেটা সম্ভবত সেটাই হয়েছে। উনি হয়তোবা আ রিকোয়েস্ট করেছেন যে ১ম সবাইকে কথাই ছেড়ে হলো দাও। ১ম সবাইকে কথাই ছেড়ে হলো দাও। ট্রাম্প আদৌ দিয়েছেন কিনা সেটারই তো তার তো ইয়ে কোনো নেই। প্রমাণ নেই। রাইট, রাইট, রাইট। উনি আদৌ চিঠি দিয়েছেন তার তো প্রমাণ নাই। হুম, হুম, এবং আমি আপনাকে বলি ওই টিচার খিলগাঁও মিস্টার মহসিন জি। যিনি আমার ২ ভাই পড়তো এখানে। হুম, হুম, আমি নিজে খিলগাঁও গভর্নমেন্ট স্কুলে গিয়েছিলাম ওনার খোঁজ পাওয়ার জন্য। ওখানকার অন্যান্য টিচাররা আমাকে বলেছে উনি বাংলাদেশ থেকে পালিয়ে আমেরিকায় চলে গেছেন এই ভয়ে যে উনাকে জোর করে ওটাকে লেখানো হয়েছে। হুম, উনি হুম। দেশে থাকলে যদি এটা বলে দেন উনি, উনার জীবন হুমকির মুখে পড়বে। উনাকে জোর করে বলা হয়েছে যে উনি লিখিত স্টেটমেন্ট দিয়েছেন, ওটাই আদালতে সাক্ষ্য হিসেবে নিয়েছে। এবং আচ্ছা। উনি সাক্ষ্য দেওয়ার জন্য আসেনি। হুম, হুম, তো এটাতে পুরা জিনিস মানে এক স্কাইপ কেলেঙ্কারি তো যথেষ্ট। সুখরঞ্জন বালির কথা বাদই দিলাম। হুম, 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 স্কাইপ কেলেঙ্কারি তো যথেষ্ট যে এটা যে কি একটা তামাশা করেছে তারা। হুম, হুম, তারা হুম। সরকারের গোলাম হয়ে রায় দিয়েছে তারা সরকারকে সন্তুষ্ট করার জন্য। জি। যাই হোক, ওই সময় তারা আমার বিরুদ্ধে খুব ক্ষেপে গেল সরকার। হুম, হুম। আমি ওই সময় ২ টা না ৩ টা স্কুলের চেয়ারম্যান, অনেকগুলো স্কুলের মানে ওই কনসালট্যান্ট সময় বলতে আপনার বাবার রায় হলো, আপনার বাবার জানাজা আপনি পড়ালেন। এটা অন্যতম না, বড় না, জানাজা হলো। রায় এবং জানাজার মধ্যে কিন্তু টাইম গ্যাপ আছে। রায় আচ্ছা, হয়েছে ১৩ জুলাই। জি। আর উনি ইন্তেকাল করেছেন ১৪ অক্টোবরে। আচ্ছা। কয়েক বছর পরে। তো আমি বলছি খেপে রায় গেল হওয়ার কেন? পর খেপে গেল কেন? আপনি বললেন খেপে ওই গেল। যে কি আমার কারণে? আমার একার সাক্ষ্যতে আচ্ছা, যে আমি ওদের যত অভিযোগ সমস্ত কিছু একেবারে উড়িয়ে দিলাম আমার সাক্ষ্য দিয়ে। রাইট। তারা বহুত চেষ্টা করেছে। প্রায় ২ মাস পর্যন্ত তারা আমাকে জেরা করেছে। হুম, কোন অবস্থাতেই তারা কিছু সুবিধা করতে পারেনি। এবং আমাদের লয়ারদেরকে বলেছে, "আপনাদের এক সাক্ষী আমাদের পুরা প্রসিকিউশন টিমকে ঘামিয়ে দিয়েছে।" আচ্ছা। তো ওইটা তারা ক্ষেপেছে যে তারা এত চেষ্টা করলো, এত আয়োজন, এত বছর ধরে অথচ ওপেন আদালত বলতে বাধ্য হলো যে কোন প্রমাণ কিছু করা যায় নাই। হুম, হুম, তখন আমি ২ টা না ৩ টা স্কুলের চেয়ারম্যান, অনেকগুলো স্কুলের কনসালটেন্ট এবং ওই থিংক ট্যাংক গ্রুপের এক্সিকিউটিভ ডাইরেক্টর। ওই সবগুলোতে ডিজিএফআই এবং এনএসআই ফোন করে তাদেরকে প্রেশার দিয়ে আমার সাথে সমস্ত চুক্তি বাতিল করে দেওয়া হলো। আমি বেকার হয়ে গেলাম। হুম, হুম, এপ্রিল মাসে এটা হলো বাই জুন ২০১৩ আমি সম্পূর্ণ বেকার। হুম, এরপরে আমাকে যে ৩ বছর ২ মাস পরে নিল, এই ৩ বছর ২ মাস আমি ঋণ করে আমার সংসার চালিয়েছি। এরপরে যখন আমার বাবা ১৪ অক্টোবর মারা গেলেন, উনি মারা গেলেন ২৩ তারিখে। সেটা বৃহস্পতিবার ছিল। তো সাধারণত মানুষ শুক্রবার বাড়ি থাকলে মানে জানাজা পেলে এটা কেউ ছাড়ে না। হুম, হুম, এরকম বিশাল জানাজা হয় একটা। সবাই চায় একটা বড় জানাজা হোক। রাইট। তো আপনি জানেন আমার ভাইরা সব বিদেশে থাকে, তাদের ফ্যামিলি সবাই বিদেশে থাকে। তো আমরা তাদের আসার অপেক্ষার জন্য ছিলাম। ফ্লাইটে টিকেট পাচ্ছে না এরকম। আমার ৫ ভাইকে তো আপনি বোধহয় জানেন কিনা যে ৫ ভাইকে কাউকে বিদেশ থেকে আসতে দেয়নি। কারণ ওই তারা ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার নো ভিসা রিকোয়ার্ড একটা সিল লাগে ওটা দেয়নি এমবাসি থেকে। আচ্ছা। তো আমার এক ভাবি এসেছিলেন, এক ভাতিজা, এক ভাতিজি এসেছিল।
তো ওটার জন্য ওয়েট করছিলাম। এজন্য আমরা ২৪ তারিখ শুক্রবার জানাজা না দিয়ে ২৫ তারিখ জানাজা দিয়েছি। হুম, হুম, এবং বাংলাদেশের ইতিহাসে কেউ বলে যেন জিয়ার পরে এইটা ২য় বৃহত্তম জানাজা, কেউ বলে এটা সর্ববৃহৎ জানাজা। হুম, হুম, কত লক্ষ লোক হয়েছিল আল্লাহই জানে। এই জানাজা যখন হলো তারা খুব ভয় পেয়ে গেল। হুম, হুম, এবং আমিও জানাজা আল্লাহ আমাকে আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি যা ওই জানাজা ইমামতি করার সৌভাগ্য হয়েছে আমার। হুম, হুম, এবং এটার জন্য নাকি আমি শুনেছি ইসলামী ফাউন্ডেশনের ডিজি হুম, হুম। শামীম আফজাল একজন ছিল না? জি, 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 জি। ভন্ড। হ্যাঁ, ভন্ড, হ্যাঁ। মানে জি। ভন্ড কেন? আমি আপনাকে বললাম ভন্ড বললেন যেহেতু, যে সে একটা ফতোয়ার বই বের করেছিল ২০০৯ না ১০ এ। হ্যাঁ, ১০ জন আলেমকে করে সে সভাপতি। হ্যাঁ। ওটাতে লিখেছিল যে গোলাম আজম কোন মাদ্রাসা শিক্ষিত লোক নয়। সুতরাং হুম। কোরআন হাদিস নিয়ে ইসলাম নিয়ে লেখার তার কোন যোগ্যতা নাই। এটা ফতোয়া বের করেছিল তারা। আচ্ছা। মানে আরে রসুল নিজেই তো উম্মি ছিলেন, অক্ষর জ্ঞানহীন ছিলেন। হুম, হুম, যাই হোক। তো সে ডিজি তখন ইসলামী বাইতুল মোকাররম খতিবকে চার্জ করেছিল। হুম, হুম। গোলাম আজমের ছেলেকে কি করে জানাজা পড়াতে দেওয়া হলো। আচ্ছা। ইন্টারেস্টিংলি আমার বাবা বাইতুল মোকাররমে জানাজা ইমামতি করেছেন এবং আমার মনে হয় না এমন কোন ইতিহাস আছে বাপ বেটা দুইজনই মওলানা না হয়েও বাইতুল মোকাররমে জানাজা ইমামতি করেছে। আচ্ছা। তো যাই হোক, ওই জানাজার পূর্বে আমি ৫-৬ মিনিট না, আমি কিছু কথা কিন্তু বলেছি। এই ক্ষেত্রে আমি বলে রাখি, অধ্যাপক গোলাম আযম সাহেব মাওলানা কিনা বা উনার যেই শতাধিক ইসলামী বই লিখে গিয়েছেন অথেন্টিক, হাজার, হাজার মানুষ উপকৃত হয়েছে। আলেম লাখ, সমাজে লাখ মানুষ, লাখ, লাখ লাখ, লাখ, মানুষ। রাইট। আলেম ইভেন কোটি। সমাজে সমাদৃত হয়েছে। সেটা সেটা কিভাবে হলো? মানে এরকম এরকম মানে এটা আমার মনে হয় যুক্তি খণ্ডানোরও কিছু নাই। মানে এটা মানুষ শুনে হাসবে আরকি। তো যাই হ্যাঁ, হোক। এক্সাক্টলি, এক্সাক্টলি, এক্সাক্টলি। সে বেঁচে থাকলে আমি তাকে কোর্টে নিতাম। বেঁচে নাই দেখি মাফ করে দিয়েছি আরকি। মাফ করিনি। বেঁচে নাই যে কোর্টে নিতে পারলাম না। আখিরাতে এর জবাব হবে ইনশাআল্লাহ। তো হুম, আমি ঐদিন জানাজার পূর্বে আমি কয়েক মিনিটের কথা বলেছি। ৫-৬ মিনিটের জন্য কথা বলেছি। হুম, এবং ওখানে আমি ঐদিন বলেছি যে, "এই দেশে ইসলাম থেকে কেউ দূর করতে উঠিয়ে দিতে পারবে না। হুম, একদিন এই দেশে লক্ষ গোলাম আযম পয়দা হবে ইনশাআল্লাহ।" হুম, হুম। এটাতে আমার মনে হয় তারা খুব আতঙ্কিত হয়ে গেছে। আচ্ছা, এবং তাদের ধারণা যে এই যে বিশাল জানাজা এটা আমার মাস্টার প্ল্যানে হয়েছে। আচ্ছা। এবং আমরা ডেলিবারেটলি ২ দিন মানে ওরা বলেছি। ওরা ওরা ভয় পেয়েছে যে এত লোক কোথা থেকে এলো হঠাৎ করে, তাই তো? যে এবং এত দমন তারা নিপীড়ন, এতদিনের স্মিয়ার ক্যাম্পেইন, জি, জি। যুদ্ধাপরাধ মামলা বা মানবতার বিরুদ্ধে অপরাধের মামলার কারাভোগের সময়ে মারা গিয়েছে। তো এই লোককে মানুষ ঘৃণা না করে এত ভালোবাসার দেখাচ্ছে কেন? এত মানুষ কোত্থেকে এলো? এটা হচ্ছে ওদের ভয়, তাই তারা তো নাকি? আতঙ্কিত হয়ে গেল, তারা আতঙ্কিত হয়ে গেল। এবং আচ্ছা, আপনি দেখেন জামাতের যত নেতা শহীদ হয়েছেন কারো জানাজা কিন্তু ঢাকায় করতে দেওয়া হয়নি। রাইট, রাইট। কিন্তু আব্বারটা তাদের সাহস পায়নি তারা। হুম, হুম। বরং তারা রাষ্ট্রীয় মর্যাদায় পুলিশ এসকর্ট দিয়ে উনার লাশ এখান থেকে আমরা বাইতুল মোকাররমে নিয়ে গেছি। যেটা রাষ্ট্রীয় মর্যাদাই বলা যায়। আচ্ছা, তাদের সাহস হয়নি যে ঐদিন বাধা দিলে দেশটাকে যুদ্ধ বেঁধে যেত। আচ্ছা। ওঠার পরে তারা খুব বেশি অ্যালার্মড হয়ে গেল। হুম, হুম, এবং সেই সাথে আমি ফেসবুকে খুব লেখালেখি করতাম। হুম, হুম। ভারতের যেকোনো অকর্মে আমি প্রতিবাদ করতাম। জি। আমি আগেও বলেছি, একটা প্রতিবেশী আমার শত্রু থাকলে আমার জন্যই তো সমস্যা। হুম, হুম, ভারতের নিজের স্বার্থের সবার সাথে সুসম্পর্ক বজায় রাখা উচিত। কিন্তু তারা কি তাদের ফরেন পলিসি আমি জানি না। হুম, হুম। ইংরেজিতে বলে যে, "বাই দ্য নেইবার ডোন্ট বাই দ্য হাউস।" ভালো প্রতিবেশী দেখে তুমি বাসা নাও। রাইট। তো আমিও মানে চাই আমার হাউস তো চেঞ্জ করা যায়। প্রতিবেশী তো আর চেঞ্জ করা যায় না চাইলে। জি, আমিও চাই তারা আমাদের সাথে বন্ধুসুলভ আচরণ করুক। কিন্তু তারা কি করেছে? ৫৪ বছরের কোন নমুনা নাই। হুম, হুম। এইজন্য আমি একজন দেশপ্রেমিক হিসাবে আপনি জানেন ইমানের ৩ টা স্তর প্রতিহত করা, নাহলে প্রতিবাদ করা, না হলে ঘৃণা করা। হুম, হুম। তো আমি তখন প্রতিবাদ করতাম। আমার ভাইরা, আমার মা, আমার স্ত্রী, আমার শুভানুধ্যায়ী বন্ধু-বান্ধব অনেকেই বলেছে। আমি বলছি না, আমি এত দুর্বল ইমান না যে আমি চুপ করে মনে, মনে ঘৃণা করব। আমি বলতেই থাকবো। আমার শেষ বৃদ্ধ বন্ধু আমি বলে যাব। হুম, হুম। এবং আমি একেবারে ফেসবুকে ভারতের যেকোনো অপরাধ, বর্ডার কিলিং, পানির একটা সমস্যা, আপনার এই ২০১৪ নির্বাচনের আগে ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত বীণা সিকরি এসে বলেছিল যে, "আমরা আমাদের পছন্দের দরকার সরকারে দেখতে চাই।" হুম, এইগুলো নিয়ে আমি খুব প্রতিবাদ করতাম আমি। জি। এই ২ টার কম্বিনেশন এ আমি যেটা বুঝতে পারি যে তারা আমাকে নিয়ে আতঙ্কিত ছিল এবং তারা আমাকে জিজ্ঞাসাবাদের সময় এটাও বলেছে তারা যে, "আপনি তো জামায়াতের আমির হতেন।" হুম, হুম, আমাকে হুম। খুব চাপাচাপি করেছে। জি। তারা আমাকে ৩ দিনে মোট ৬ ঘন্টার মতো জিজ্ঞাসাবাদ করেছে। মানে আপনার বন্দি অবস্থার কথা বলছেন এখন। আপনাকে জি, জি, থানায় না হ্যাঁ। করে জিজ্ঞাসাবাদ করা হয়। জি, জি, হ্যাঁ। জি। আ ১৯ এ অক্টোবর, ২২ অক্টোবর, ৭ই ডিসেম্বর ৩ দিন তারা আমাকে জিজ্ঞাসাবাদ করেছে। হুম, হুম, তো তাদের জিজ্ঞাসার ফোকাস ছিল যে আমি জামাতের আমির হব হুম, হুম। এবং আমি ভারত বিরোধী।
এই দুইটার কম্বিনেশনে তারা ভেবেছে যে আমি যদি সত্যি সত্যি জামাতের আমির হয়ে যাই, যেটা আমাদের কালচার আপনি দেখেন, ডাইনাস্টি পলিটিক্স। জি 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 আমি তো বলি দেখেন আপনি ডাইনাস্টি শব্দ যদি DY শব্দটা বাদ, অক্ষর দুটো বাদ দেন, then the rest of the words alphabets make nasty. রাইট তো ডাইনাস্টি পলিটিক্স ইজ রিয়েল nasty. হুম হুম তো তারা অন্য সবগুলি দেখাল দেখেন আপনি যতগুলো দল আছে একটাও ব্যতিক্রম নাই হুম যে উত্তরাধিকার সূত্রে। তো তারা ধরে নিয়েছে এই দলে উত্তরাধিকার সূত্রে আমি হয়তো আমির হব। হুম হুম আর আমি যেভাবে কথাবার্তা বলেছি, বাবার জানা যায় এত লোক হয়েছে, আমি যদি জামাতের আমির হই এবং ভারত বিরোধী কোনো একটা ডাক দিই, হুম হুম তাহলে সরকার ওলটপালট হয়ে যাবে। এই আশঙ্কায় তারা আমাকে ধরে রেখেছিল। আমি নিশ্চিত জি যে এটা ভারতের হুকুমে করেছে। কারণ আমাকে তারা 22 আগস্ট ধরে নিয়ে যাওয়ার পরে 21শে সেপ্টেম্বর আমাকে তারা বলেছিল রাতের বেলা যে, "আপনাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।" আচ্ছা তারও প্রায় ১ মাস পরে ১৯শে অক্টোবর আমাকে ১ম জিজ্ঞাসাবাদ করে। যদি আমাকে কোনো অপকর্মের জন্য বা কোনো অপরাধের সম্পৃক্ত থাকার জন্য ধরেই থাকেন, আপনি কি ২ মাস পরে জিজ্ঞাসা করবেন আমাকে? আ আমি তো বহু অপারেশন করেছি। সে 82, 83 ঢাকায় মার্শাল ল ডিউটি করেছি। হিল ট্রাস্টে ৬ বছর চাকরি করেছি। অপারেশন ক্লিন হার্ট করেছি। 111 এর পরে করেছি। আমরা তো কাউকে সন্দেহ ব্যক্তিভাজন দেখলে সাথে, সাথে জিজ্ঞাসাবাদ করি যেন সে কোন স্টোরি বানাতে না পারে। হুম 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 তাকে কোন রিঅ্যাকশন টাইম দেওয়া হয় না। হুম আর এখানে তারা ১ মাস পরে বলল ছেড়ে দেওয়া হবে। একটা বন্দীকে রাত্রেবেলা ১১:৫০ এ এসে যদি একজন অফিসার বলে আপনাকে ছেড়ে দেওয়া হবে, হুম সে হুম তো নিশ্চয়ই তামাশা করার জন্য এটা বলেনি আমাকে। জি 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 তারও ১ মাস পরে জিজ্ঞাসাবাদ এবং ৩ বার জিজ্ঞাসাবাদ করার পরে আমাকে বলল যে আমরা তদন্ত করছি, তদন্ত চলাকালীন আপনাকে বন্দী থাকতে হবে। আমি বললাম, "কিসের তদন্ত করছেন?" "তদন্ত তো একটা ঘটনা ঘটে, ওইটার সত্যতা উদ্ঘাটন, অপরাধীকে বের করার জন্য তদন্ত। আপনি কিসের তদন্ত করছেন?" হুম 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 তখন বললেন, "আমরা খতিয়ে দেখছি আপনি লুকিয়ে, লুকিয়ে কিছু করছেন কিনা, করেছিলেন কিনা?" আমি বললাম যে, "আপনাদের এই তদন্ত কিয়ামত পর্যন্ত শেষ হবে না।" এবং তাদের কথার সুর এবং স্বরে তখনই আমি বুঝেছি, টেক্সট অ্যান্ড টোন যেটা বলে যে, তারা আমাকে ওই রেখে দেওয়ার জন্য তদন্তের একটা ভাওতা দিয়েছে আরকি। হুম আমাকে হুম বুঝ দিয়েছে। অ্যাকচুয়ালি তারা হয়তো আমি যেন অনুমান করি তারা হয়তো সিদ্ধান্ত নিয়েছিল। ওই গণভবনে জিজ্ঞাসা করা হয়েছে। উনি বলেছেন প্রভুদেরকে জিজ্ঞাসা করো দূতাবাসে। ওরা জি বলেছেন রেখে দাও। ইজ এ ডেঞ্জারাস এলিমেন্ট। মানে আপনার এই গুম হওয়াটা বা আপনাকে আয়নাঘরে থাকাটা এটা প্রধানমন্ত্রীরও বাইরে ছিল। এটা ইন্ডিয়া সরাসরি আ হুকুম দিত যে আপনি গুম হবেন। আমার বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে। আমার আচ্ছা। বিশ্বাস তাহলে তারা মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলার পরেও আমাকে কেন ৮ টা বছর আটকে রাখলো তারা? হুম, হুম, হুম। অতি সম্প্রতি আমি জানি না এটা আপনার নজরে এসেছে কিনা। বিষয়টা খুব ফানি। আপনাকে জিজ্ঞেস করতেও আমার সংকোচ হচ্ছে। আ আ বিএনপির একজন অনলাইন অ্যাক্টিভিস্ট উনার নাম সম্ভবত এম হাসান। উনি একটা গুজব বাজারে ছাড়ার চেষ্টা করছেন। সেটা হচ্ছে আপনি কখনো গুমই হননি। আপনি পুরোটা সময় তুরস্কে ছিলেন। আপনি কি বলবেন? আমাকে আজকে আজকে একটা পাঠালো আমার এবং আরমানের নামে বলে। জি, জি। মানে মানুষের মস্তিষ্ক বিকৃতি কতটা হতে পারে? আচ্ছা। মানে এটা কল্পনা করা যায় না আরকি। আমি তো ডক্টর ইউনূস সহ ওখানে গিয়ে দেখে এসছি। হুম, হুম। কোথায় কি হয়েছে না হয়েছে। আমি যে ওখানে ছিলাম আপনারা তো আমার আগের ইন্টারভিউতে দেখেছেন যে আমার মুক্তির পর আমি যখন হাসপাতালে ভর্তি সেনাপ্রধান জেনারেল ওয়াকার আমার ওখানে গিয়েছিল। হুম, হুম। আপনি দেখতে গিয়েছিলেন এবং আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে, "স্যার আপনি কি ডিজিএফআই অপহরণ করেছিল?" হুম, হুম। তো আমি বলেছি, "Why are you asking me? You are the chief. I am asking you. You tell me." রাইট কে করেছে? আচ্ছা। তো ও বলেছে, "স্যার স্যার I am honestly speaking আমি জানি না। আমি তদন্ত করব।" হুম, হুম। এবং উইদিন উইকস হুম, তদন্ত হুম। করে এবং ইট ওয়াজ এ ভেরি পাওয়ারফুল ইনকোয়ারি কমিটি। আপনার বিডিআর হত্যায় তো ১ লেফটেন্যান্ট জেনারেল ৩ ব্রিগেডিয়ার জেনারেল ছিল। হুম, হুম। বিডিআর হত্যায় জেনারেল জাহাঙ্গীর প্রধান ছিলেন। হুম, হুম। আমার যিনি এটাতে এখন অতিরিক্ত স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের কথা বলছেন। জি, হ্যাঁ। জি। আমার এটাতে অতিরিক্ত একজন মেজর জেনারেল ৫ জন দেওয়া হয়েছে। ৫ জন হাসপাতালে গিয়ে আমার সাথে ৪ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে এবং আমি তাদের রুম গুলোর সাইজ, জানালার সাইজ, রডের সাইজ, কয়টা দরজা বেন্ডের সব বলেছি এবং ৩-৪ দিনের মধ্যে তারা তদন্ত করে তখন ডিজিদেরকে কিন্তু তখনই রিটায়ারমেন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। হুম, হুম। এরপরে তো ফেব্রুয়ারি মাসে ডক্টর ইউনূস সহ আমি, হুমাম কাদের এবং নাহিদ ইসলাম সহ আমরা ডক্টর ইউনূস তখন নজরুল আপনার যে অ্যাডভাইজার নজরুল ছিলেন, হুম, হুম। আসিফ নজরুল ছিলেন, অ্যাডভোকেট অ্যাডভাইজার রিজওয়ানা ম্যাডাম ছিলেন। আমরা সবাই ওখানে তো ছবি এগুলো ভিডিও ছবি এগুলো আপলোড করাই আছে। তো এইখানে তারা এগুলো হাস্যকর কথা বলে নিজেদেরকে পাগল বানাচ্ছে আরকি। জি। উনি আরেকটা দাবি করেছেন যে আপনি যেখানে ছিলেন, এক হচ্ছে যে আপনি
ওই গুমের যেই ছোট কারাগারগুলো ওখানে ছিলেন না, আপনাকে একটা হয়তো বা ভিন্ন ফ্যাসিলিটি রাখা হচ্ছে, আপনার পরিবারের সদস্যরা আপনার সাথে দেখা করতে পেরেছে, এরকম একটা কথা উনি বলেছেন। আমার মা মারা গেল, আমি জানতে পর্যন্ত পারলাম না। রাইট, রাইট। আমার মা মারা গেল, আমাকে জানতে পর্যন্ত দেওয়া হলো না। আমি চিঠি দিয়ে লিখেছি আমার মা বেঁচে আছেন কিনা, কেমন আছে, আমার স্ত্রী সন্তানরা কেমন আছে। আর আমি বেঁচে আছি এটা ওনাদেরকে জানান, তাহলে ওনাদের পেরেশানি কিছুটা কমবে। কোনো জবাব দেয়নি। রাইট। কত পাষণ্ড তার। আমি ঢাকা শহরে থাকলাম, আমি জানতে পারলাম না। জি। আমার মুক্তির পরে আমি জানতে পারলাম। আপনি চিঠি তো লেখার কথা বলছেন, যারা চিঠিটা এগুলি কাকে বলে লিখেছিলেন? তারা মানসিক বিকৃতির কত নিম্ন স্তরে আমি চিন্তা করতে পারি না। জি। আপনি চিঠি লেখার কথা বললেন একটু আগে। কাকে চিঠি লিখেছিলেন? আপনার মায়ের কথা জানতে চেয়ে বা চিঠি না, আমি এটা দরখাস্তের মতো ওখানেই আমি আমি কাগজ কলম চেয়েছি, তারা কাগজ জি। কলম দিয়েছে। আমি ওখানে কর্তৃপক্ষের কাছে লিখেছি, যথাযথ কর্তৃপক্ষের কাছে। আচ্ছা, ইনফরমেশন ইনকোয়ারি করে। আমি ৪-৫ বার লেখা দিয়েছি। আপনারা তদন্ত করছেন, কি তদন্ত করছেন? যদি তদন্ত করেন আমার বাড়িতে কি অভিযোগ আমাকে জানাতে হবে। হুম, হুম, হুম। আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। আমাকে আইনি সহায়তা দিতে হবে। জি, আমাকে ডিফেন্স প্রস্তুতি করতে দিতে হবে। কি তদন্ত করছেন? আর যদি তদন্তই করেন তাহলে আপনারা আমাকে এত জিজ্ঞাসাবাদ করছেন না কেন? জি। আমি ২০১৬ ডিসেম্বর থেকে নিয়ে পরবর্তী ২-২.৫ বছর পর্যন্ত ৪-৫ টা লেখা দিয়েছি। হুম, হুম। যখন আর কোন সাড়া পাই না, তারপরে আমি আর কোন লেখা দিইনি। যে তারা এগুলো নিয়ে ছেড়ে ফেলে দেয় হয়তোবা। জি, জি। আমার মনে হয় যে একটি কারণে বিএনপির এই এম হাসান হোক বা বিএনপির ঘরানার তারা এখন একটু ইন্টারেস্টেড যে এইরকম একটা ন্যারেটিভ বাজারে ছাড়া যায় কিনা। যে আপনি বা ব্যারিস্টার আরমান, আপনারা যেহেতু জামাত সংশ্লিষ্টতা আছে আপনাদের পরিবারের দিক থেকে বা যেকোনো ভাবে। আপনারা গুম আমার হননি এই আমার ধরনের সংশ্লিষ্টতা শব্দটা একটু অস্পষ্ট। আমার বাবা বাংলাদেশ জামাত ইসলামের প্রতিষ্ঠাতা আমির। বাট আমি জামাতের সাথে সরাসরি সম্পৃক্ত নই। আম জি, জি, আমি সেটাই মিন করছি। যেহেতু আপনারা পারিবারিকভাবে আপনারা জামাতের সাথে সম্পর্কিত। আপনার বাবার থ্রুতে আপনি আম আম ব্যারিস্টার আরমানের বাবার থ্রুতে ব্যারিস্টার আরমান এবং ব্যারিস্টার আরমান সক্রিয়ভাবে জামাতের এখন পলিটিক্স ও করছেন। আপনি করছেন না। আপনি সবসময় আর্মিতে ছিলেন, প্রফেশনাল ছিলেন। এখন আপনি থিংক ট্যাঙ্ক নিয়ে কাজ করছেন বা আপনার নিজস্ব আম আ কর্মপরিকল্পনা আছে। আমরা সেটা মাত্র শুনলাম। তো আম মানে বিএনপির সাইড থেকে বা বিএনপির অ্যাক্টিভিস্টদের সাইড থেকে এট লিস্ট একটা ইন্টারেস্ট কাজ করে এই কারণে যে বিএনপির আরেকজন গুরুত্বপূর্ণ নেতাও গুম হয়েছিলেন, সালাউদ্দিন আহমেদ। কিন্তু উনার ব্যাপারে ডাউট হচ্ছে যে উনাকে ভারতে নিয়ে যাওয়া হয় গুমের পরে। উনি ভারতের শিলং এ আ খুব বি জাঁকজমকপূর্ণ অবস্থায় ছিলেন। জি, বিলাসবহুল বাসভবনে ছিলেন। জি, ওখানে রাজকীয় উনি ভাবে খুব ছিলেন। বাংলো বাড়িতে ছিলেন। জি, উনাকে অনেক ফ্যাসিলিটি দেয়া ছিল। উনার ওয়াইফ সেখানে ছিল। তারপরে বাংলাদেশের অনেক সাংবাদিকরাও আ ওখানে গিয়ে উনার সাথে দেখা করতে পেরেছেন, ইন্টারভিউ নিতে পেরেছেন। বিএনপির অনেক নেতারা তখন গিয়েছেন। মানে এ এ এই যে ওই কোয়েশ্চেনটা যখন চলে আসে যে আরে বিএনপির একজন নেতা কিভাবে গুম হওয়ার পরে এত ফ্যাসিলিটিতে থাকেন। তারপরে আবার ৫ অগস্ট হওয়ার পরে উনি তো আর বাংলাদেশের হেফাজতে ছিলেন না, কোন এজেন্সির হেফাজতে। উনি সরাসরি ইন্ডিয়ার ভূখণ্ডে ছিলেন। তো জি। ওখান থেকে আবার ৫ আগস্ট হওয়ার পর কি এমন হলো যে উনাকে একদম ছেড়ে দেয়া হলো? উনি আবার সশরীরে বাংলাদেশে চলে আসলেন, সম্পূর্ণ সুস্থ আছেন। পরের দিনই উনি দেখা গেল বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা। এখন যেটা দেখা যায় যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের চেয়েও উনার উপস্থিতি বেশি, মিডিয়াতে বেশি। উনি অনেকটা ডি ফ্যাক্টো মহাসচিবের মতোই। আ প্রধান উপদেষ্টার সাথে সব মিটিং এ উনি বিএনপিকে রিপ্রেজেন্টেশন করছেন, মিডিয়াকে উনি ফেস করছেন। তো এই ধরনের একটা কথা প্রচলিত আছে যে উনি আসলে ইন্ডিয়াতে গিয়ে কর্তৃক ট্রেন্ড হয়ে গেছেন। উনাকে ইন্ডিয়া ছেড়েছেই এই যে ৫ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে এখন আ বিএনপির মধ্যে এর রিপ্রেজেন্টেশন এর জন্য। তো এই ধরনের একটা কথা অ অনেক আলোচনা হয়েছে ফেসবুকে অনেকেই বলেছেন। বিএনপির নেতাকর্মীরা অসন্তুষ্ট যে আমাদের একজন নেতার গুরুত্বপূর্ণ নেতার নামে এই ধরনের একটা মানে তার ক্রেডেনশিয়াল নিয়ে এই ধরনের একটা প্রশ্ন তৈরি হয়েছে। তাহলে আমরা পরে জামাত সংশ্লিষ্ট যারা গুম হয়েছেন, আমি সংশ্লিষ্ট শব্দটা ব্যবহার করছি বাট আমি ব্যাখ্যা করেছি কেন করছি। যে আপনাকে এবং ব্যারিস্টার আরমান আপনারা কখনো গুমই হননি। এ ধরনের একটা সম্ভবত পয়েন্ট আ তৈরি করার চেষ্টা করছে। আমার ধারণা। তো আপনি আ আপনি একজন গুম হওয়া ব্যক্তি। সালাউদ্দিন আহমেদ বলেন উনিও গুম হয়েছেন। আপনি উনার গুমের অবস্থাটাকে কিভাবে বিশ্লেষণ করেন? আপনি এই দেশে আসেন, দেশের মানুষ কি বলে দেখেন। দেশের সমস্ত মানুষ বিশ্বাস করে যে উনি রয়ের হয়ে কাজ করছেন। হু, হু, ইভেন বিএনপির লোকজন যারা নমিনেশন পেয়েছে, পাচ্ছে, পাওয়ার প্রত্যাশী হু, হু, অনেকে আমার কাছে আসে। হু, এসে এই সমস্ত কথা বলে। যে আপনি দেখেন এই জুলাই বিপ্লবটা কি ছিল আসলে? আমার মূল্যায়নে এটা একটা ভারত বিদ্বেষী আধিপত্যবাদ বিরোধী একটা গণবিস্ফোরণ ছিল। হু, হু। আমি কি ভুল বলেছি? না, আপনি ঠিক বলেছেন। জি। ওকে। কেন?
এই যে আওয়ামী লীগের জঙ্গি, মৌলবাদী, পক্ষ বিপক্ষ, পরাজিত শক্তি এই সমস্ত বয়ানের জন্য এই জেন জি তারা স্লোগান দিয়েছে, তুমি কি আমি কে, রাজাকার রাজাকার। হুম, হুম, এরপরে যখন আপনি আমাদের এই ৪টা বিশ্ববিদ্যালয় নির্বাচনের ফলাফল দেখেন, জি, ১০২টার মধ্যে শিবির পেয়েছে ৮৭টা, ছাত্রদল পেয়েছে ২টো। কেন? জি, জি, এই কেনর আমার কাছে যেটা বিশ্লেষণ, যে মূল্যায়ন সেটা হলো এই গত ১টা বছর থেকে বিএনপির নেতারা হুম, হুম। তারা আবার ঠিকই একই বয়ান দিচ্ছে। মৌলবাদ, জঙ্গি, পরাজিত শক্তি, পক্ষ বিপক্ষ। শাহবাগে মিটিং করছে। তো আহ, মানুষ জি, তাদেরকে এখন এই আওয়ামী লীগের বি টিম মনে করছে। এবং জি, ইউনিভার্সিটির ছাত্ররা সব শিক্ষিত। হুম, হুম, তারা তাদেরকে প্রত্যাখ্যান করেছে ওই সেম স্পিরিটে। right, তারা মনে করছে দে আর রিপ্রেজেন্টিং ইন্ডিয়া নাও। আপনি আমাকে দেখেন, আপনি যারা বিএনপিতে সিনিয়র নেতা এবং ভারত বিরোধী, আমি নাম হুম, বলি কয়েকজনের: লুৎফুজ্জামান বাবর, এহসানুল হক মিলন, ওসমান গনি, আম মঈন খান, হুম, আলতাফ হোসেন, মেজর হাফিজ, উনারা সব সিনিয়র লিডার্স। হুম, হুম, কিন্তু যেহেতু উনারা ভারত বিরোধী, উনার সাইড লাইনে। সামনে কারা আছে? এই যে আপনি যার নাম বললেন, সালাউদ্দিন আহমেদ, মির্জা ফখরুল, টুলু, বুলু, মির্জা আব্বাস, এরা সব লেফটিস্ট তো। এসব লেফটিস্ট মানেই তো প্রো ইন্ডিয়ান। হুম, হুম, তো তারা লাইমলাইটে আছে। হুম, তারা বুঝতে পারছে না যে এই যে নতুন প্রজন্ম তাদেরকে প্রত্যাখ্যান করেছে ইউনিভার্সিটি ইলেকশনের মাধ্যমে। হুম, হুম, কিসের জন্য করেছে? এই অনুধাবনটা তাদের নেই। জি, তো এইজন্য তারা এই সমস্ত ন্যারেটিভ তৈরি করে কিছু করতে পারবে না। এগুলো তাদের মানে যখন মানুষ মরে যায় একটা খড়কুটা ধরেও সমুদ্রে বাঁচার চেষ্টা করে। ওইটা ওই ধরনের একটা আইটেম। কিছুদিন আগে আপনি দেখেছেন হয়তো মাস ২-৩ এক আগে আমাকে নিয়ে বাংলা বাজার পত্রিকা ব্যানার মানে মেইন হেডিং করেছে, গোলাম আজম পুত্রের নেতৃত্বে ভারত আক্রমণের পরিকল্পনা। রাইট। এবং তার পরপরই ওই ১-২ দিন পরে আনন্দবাজার, কলকাতার আনন্দবাজার পত্রিকার কথা বলছেন। জি, আনন্দবাজার, সরি, হ্যাঁ। এর ২-১ দিন পরেই পাকিস্তান থেকে আরেক রয়্যাল এজেন্ট ক্যাচ লাইনে ফায়দা ফায়দা তাবাস্সুম খান বোধহয়, না মোয়াজ্জম খান, সে লিখেছে যে গোলাম আজম ছিল বাংলাদেশে পাকিস্তানের হিরো। তার ছেলে আমান, পাক আমান আজমি ব্রিগেডিয়ার জেনারেল, পাক প্রেমী। তো হুম, তাকে এখন 4 স্টার জেনারেল করে সেনাপ্রধান বানানো হোক অথবা নিরাপত্তা উপদেষ্টা বানানো হোক, এবং ৫৪ বছর পরে আমরা ২ দোষ একসাথে হয়েছে। মানে পাগলের প্রলাপ। একটা দেশ ২৪ বছর পরে একসাথে থাকতে পারল না। আচ্ছা ৫৪ বছর পরে আবার একসাথে করবে। এবং এই দুটো নিয়ে আমাদের দেশে কিছু আওয়ামীপন্থী আম আপনার ইউটিউবার হুম, নবনীতা চৌধুরী, সাজ্জাদ কাদের, তারপরে মঞ্জুর আলম পান্না, আরো ১ জন ২ জন। তারা এগুলিকে খুব রসিয়ে আমি এই জঙ্গি ট্রেনিং দিচ্ছি, সেনাবাহিনীতে আমি নিয়ন্ত্রণ করছি। সেনাবাহিনী নিয়ন্ত্রণ করে সেনাপ্রধান। হুম, 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 সেনাবাহিনীর বাইরে থেকে তার সেনাপ্রধান বাহিনী নিয়ন্ত্রণের কোনো সুযোগ নাই। হুম, 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 সেনাবাহিনী সেনাপ্রধান যে অর্ডার দিবে সেভাবে কাজ করবে। হু এম আই? হুম, হুম, আমি প্রাক্তন অফিসার হিসেবে আমি হয়তো পরামর্শ দিতে পারি। জি, জিয়াউল হক আমার ছাত্র হিসেবে আমি তাকে পরামর্শ দিতে পারি। জি, কিন্তু সেনাবাহিনীতে আমার কি তারা প্রমাণ পেয়েছে যে আমি সেনাবাহিনী নিয়ন্ত্রণ করছি? হুম, হুম, তারা হুম, বলছে আমি আহমেদুল্লাহ কি আইএসআই এর সাথে আমার যোগাযোগ আছে। আমি জঙ্গি ট্রেনিং দিচ্ছি। তারা তো মানে অনুপরিমাণ তারা কোন মানে প্রমাণ ছাড়া, আলামত ছাড়া এই সমস্ত পাগলের প্রলাপ। যখন আমি তাদের বিরুদ্ধে পরপর ২ টা স্টেটমেন্ট দিয়েছি, থানায় জিডি করেছি, ওরা বন্ধ হয়েছে। হুম, 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 এইগুলি আবার নতুন করে শুরু হয়েছে। এর মধ্যে তো আবার আমি একটা কথায় বলতে, যেদিন ৮ জনের ২৫ জনের নামে ওয়ারেন্ট বের হলো গত মাসের ৮ তারিখে। হুম, হুম, তারপর আমার সাক্ষাৎকারে আমি একটাতে বলেছিলাম যে জেনারেল ওয়াকার আমাকে বলেছিল যে, "স্যার আপনি জেনারেলদেরকে মাফ করে দেন। আমি ওদেরকে বিচার করব।" আমাকে বলেছিল যে, "স্যার আমি ওদেরকে বিচার করে সর্বোচ্চ সাজা দিব।" জি, তখন আমি বলেছি কি বলেছি আপনারা দেখেছেন। এটার উপর ভিত্তি করে গোলাম মাওলা রনি সাহেব বলেন যে, "বাংলাদেশে এখন সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হলো আমান আজমি। সেই হুম, এখন সবকিছু কলকাঠি নাড়ায়, ক্ষমতা তার হাতে।" হুম, হুম, কারণ আমি জেনারেল ওয়াকার আমার ৪ জন মাফ চেয়েছি বলছি, এটা বলেছি। ডক্টর জাহেদ আরেকজন আছে। এবং আরো কয়েকজন আছে, তারা এগুলো নিয়ে মানে এদের মানে এদের পয়সা খেয়ে এগুলি করে না, তারা মানসিকভাবে বিকৃত। I have no idea. হুম, 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 আল্লাহ তাদেরকে হেদায়েত করে এই ছুড়ে দোয়া করতে পারি। জি। আম আপনি যেহেতু সেনাপ্রধানের কথা প্রসঙ্গে চলেই আসলো। আমি একটু একটা জিনিস ক্লিয়ার করে নিই আপনার কাছ থেকে। আ বিএনপির সালাউদ্দিন আহমেদের রোল নিয়ে যেমন অনেক তর্ক আছে, বিতর্ক আছে। তেমনি এভাবে সেনাবাহিনীর বর্তমান প্রধানকে কিভাবে রিড করবে, এটা নিয়েও সাধারণ মানুষ অনেক কনফিউশন এ ভুগে। কনফিউশনটা এক হচ্ছে যে আম উনি শেখ হাসিনাকে দেশ থেকে বের করেছেন। উনি একটা রক্তপাত যতটা আরো বেশি হতে পারত, সেখান থেকে দেশকে বাঁচিয়েছেন।
ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠনে উনি পজিটিভ ভূমিকা পালন করেছেন সোফার। আবার অপরদিকে ওনার সমালোচনাটা হচ্ছে এই যে উনি এই যেমন আমরা দেখেছি নেপালে যে এই সরকার পতনের পরে যারা দুর্নীতিবাজ মন্ত্রী, এমপি বা নেতা তাদেরকে জনরোষের মধ্যে পড়তে হয় বা তাদেরকে ক্যাপচার করা হয়। আবার বাংলাদেশ থেকে এই ৬০০ কতজনকে উনি ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়েছেন, তাদেরকে রিলিজ করে দিয়েছেন, যাদের মধ্যে অনেকের হাতে রক্তের দাগ। পুলিশের হারুন হোক, তারপর আওয়ামী লীগের অনেক নেতারা হোক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হোক, ওবায়দুল কাদের হোক, অনেকেই অনেক পরে দেশ ত্যাগ করেছেন। হয়তোবা অগস্ট বিপ্লবের ১-১.৫-৩ মাস পরে অনেকে দেশ ত্যাগ করেছেন। তো সবাই বলছে বা অনেকেই বলছে যে এখানে সেনাবাহিনী বা সেনা প্রধানের একটা প্রশ্রয় ছিল যে এদেরকে নিরাপদে একটা সেফ এক্সিট দেওয়ার ব্যাপারে ওনাকে দায়ী করা হয়। আবার যখন কিছুদিন আগে, মাসখানেক আগে যখন সেনাবাহিনীর গুম খুনে জড়িত যেই জেনারেলরা বা অফিসাররা তাদের বিরুদ্ধে যখন চার্জশিট দাখিল করা হলো, তাদেরকে গ্রেফতারের জন্য আদালতে হাজির করার প্রশ্ন আসলো, তখন আবার সেনাপ্রধান খুব ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ইন্টারনাল মিটিং এ। বলেছেন যে জেনারেলদের হাতে হাত করা থাকবে, প্রিজন ভ্যানে হেঁচড়া করা হবে, এটা কি তোমাদের ভালো লাগবে? তো এখানে দেখা যাচ্ছে যে উনি আবার এই খুনি জেনারেলদেরকে সেভ করার একটা ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। আম অনেকেই অনেক সময় প্রশ্ন করেন যে ভারতের সাথে উনার খুব ভালো যোগাযোগ। কারণ ভারত অনেক সময় বলেছে যে হাসিনা আমাদের কাছে আসবে কি আসবে না বা এই বিষয়গুলো উনারা তখন সেনাবাহিনীর সাথে কোঅর্ডিনেট করেছেন, তার মানে সেনাপ্রধান। তো এই যে একটা কনফ্লিক্টিং একটা ধোঁয়াশা সেনাপ্রধানকে নিয়ে, আম আবার আপনি বলছেন যে আপনি এটা আগেও বলেছেন। আপনি আসলে আমাকে ব্যক্তিগতভাবে গত বছরের সম্ভবত অক্টোবরেই বলেছিলেন। আপনি যখন হসপিটালে ছিলেন, তখনই আপনি আমার সাথে বলেছিলেন যে সেনাপ্রধান যে কথাটা আপনি এখন বললেন। যে সেনাপ্রধান পার্সোনালি আপনাকে রিকোয়েস্ট করেছে এদেরকে মাফ করে দেয়া যায় কিনা। হাত হাত জোর করেছে মাফ আরকি। করে দেওয়া মানে একদম মাফ না। উনি বলেছিলেন যে, "আমি বিচার করব। আপনি আমাকে আমার হাতে ছেড়ে দেন। তাদেরকে আদালতে না নিয়ে এই সেনাবাহিনীর বদনাম হবে। আমি ওদের সর্বোচ্চ শাস্তি দিব। আপনারা আমার উপরে আস্থা রাখতে পারেন।" রাইট। তো এই যে দেখা যাচ্ছে যে উনি আ আ আ মানে সবসময় চাচ্ছেন সো ফার আ যে আদালত এদেরকে না দেয়া হয় একটা মানে আ সর্বোচ্চ সাজা হওয়া বা একটা প্রচলিত আইনে বিচার হয়। এটার উনি একটা সেভ করতে চাচ্ছেন। তো এই যে সেনাবাহিনী প্রধানকে আসলে কিভাবে রিড করা উচিত বা আপনি কিভাবে রিড করেন? আপনি জেনুইনলি তাকে কিভাবে দেখেন? তার এই দ্বৈত ভূমিকার যে একটা কনফিউশন, আপনি তাকে কিভাবে রিড করেন? ১ম কথা হলো জেনারেল ওয়াকার কিন্তু ব্যক্তি না, সে একটা প্রতিষ্ঠান। সেনাপ্রধান একটা প্রতিষ্ঠান এবং বাংলাদেশে মেবি এই মুহূর্তে সবচেয়ে ইম্পোর্টেন্ট স্টেক হোল্ডার। হু, হু, ভারত জানে এদেশে তাদের সবচেয়ে বড় শত্রু হলো সেনাবাহিনী হু, হু, এবং ২০০৯ তারা আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ১ম এই তারা ৫৭ জন অফিসারকে মেরে মেরুদণ্ড দুর্বল করে দিয়েছে। জি। এরপরে যে ১৫ বছর তারা অপশাসন করলো, ৩ টা ভোট ডাকাতির নির্বাচন করলো। তখন যারা সেনাপ্রধান ছিল তাদেরকে নিয়ে কেন বিরক্ত হয় কোন বিতর্ক হয়নি? এটার প্রশ্ন আগে আমাকে দেন। জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, তারপর জেনারেল আজিজ, জেনারেল শফিউদ্দিন তারা এই নির্বাচন করে নাই। হু, হু, হু। তাদের বিরুদ্ধে কেউ কোনো বদনাম করেছে? করেনি। রাইট, কারণ রাইট। তখন আওয়ামী লীগ সরকারে ছিল। সুতরাং এটা প্রয়োজন হয়নি। এখন যেহেতু আওয়ামী লীগ সরকারে নাই, হু, এই হু, কারণে এখন এই আওয়ামী লীগের ইন্ধনে হু, কিছু হু, লোক না বুঝে, হু, হু, কিছু লোক উদ্দেশ্যপ্রণোদিতভাবে সেনাবাহিনী জনগণ মুখোমুখি করাতে চান। হু, হ্যাঁ, হু। একটা জিনিস কিন্তু বুঝতে হবে আপনার। জি। যে মানুষ সিদ্ধান্ত অনেক সময় ভুল হতেই পারে। যে মানুষ জীবনে আপনি কি বলতে পারেন যে আমার জীবনে আমি কোন ভুল সিদ্ধান্ত নেইনি? না, অবশ্যই না। তা তো অবশ্যই না। যদি কোন ব্যক্তি বলতে পারবে? হু, হু। আর ৫ই আগস্ট কিন্তু সেনাপ্রধানের জন্য ইট ওয়াজ ম্যাটার অফ ডু অর ডাই। রাইট। ওই সময় আমি কি গুলি করার আদেশ দিব কি দিব না? ওইরকম একটা হিট অফ দ্যা মোমেন্ট যেটা পৃথিবীর ইতিহাসে ২০০০ বছর এই ধরনের মুহূর্ত আসে নাই। হু, হু। ওখানে ঠান্ডা মাথায় দাঁড়িয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া এটা সহজ ব্যাপার না। রাইট। আমরা তো খুব আবেগ দিয়ে কথা বলি। হু, কিন্তু হু, আমি যদি নিজেকে ওই জায়গায় ওই অবস্থানে দেখি, এটা কিন্তু খুব সহজ সিদ্ধান্ত ছিল না। হু, হু, কিন্তু তার এই সিদ্ধান্তটা জাতি একটা বিশাল রক্তপাত থেকে বেঁচে গেছে। হু, হু, ওকে। নেক্সট স্যার সেফ এক্সিট এর কোয়েশ্চেন। আমি এটা স্পষ্ট বলেছি। তাকে যদি সেফ এক্সিট না দেওয়া হতো, কি হতো? কি করা হতো? তাকে বন্দী করে কোথায় রাখা হতো? সেনানিবাসে। হু, হু, তাই তো? মানুষের ঐদিন যে মার মুখী ছিল মানুষ। হু, হু, আরেকটা পিলখানা হত্যাকাণ্ড হচ্ছে ভয়ানক হত্যাকাণ্ড হতো। মানুষ ক্যান্টনমেন্টে ঢুকে অস্ত্রাগার থেকে অস্ত্র লুট করে একটা গৃহযুদ্ধ শুরু হতো। হু, হু, অনেকে এগুলো নিয়ে উল্টাপাল্টা কথা বলে। আমি যেহেতু এই কথা বলেছি। তাদের পরিস্থিতি অনুধাবনের কোন যোগ্যতাই নাই তাদের। আই এম সরি টু সে। হু, হু, আমি ৩৩ বছর সেনাবাহিনীতে চাকরি করে এসেছি।
বিদেশে জাতীয় সৈনিক বাহিনীতে চাকরি করেছি। আমার অভিজ্ঞতার আলোকে আমি বলছি, মানুষ যখন আপনি দেখেন আমাদের এই ৫ই অগাস্ট যে সিচুয়েশন পৃথিবীর ইতিহাসে কোনো এ ধরনের আছে? একটা শিশু থেকে নিয়ে শুরু করে বৃদ্ধ পর্যন্ত নারী পুরুষ সমানে মাঠে নেমে এসছে। গণভবনকে কিভাবে মানুষ ভেঙে চুরে নিয়ে গেছে? জি। যদি তাকে যেকোনো সেনানিবাসে ঢাকা কেন? যেকোনো সেনানিবাসে এটা কি জানাজানি হতে বাকি থাকতো? এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ। মিনিটের মধ্যে অবশ্যই, জানাজানি হতো। অবশ্যই। হাজার, হাজার মানুষ ক্যান্টনমেন্টে শ্রমিকরাই ঢুকতো অনেকে তার লিক করে দিত। যেভাবে কেউ তার একজন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ভিডিও করেছে, ওইভাবেই কেউ একজন সেই এক্সাক্টলি, ছবি লিক এক্সাক্টলি। করে দিত। জি। তো হাজার, হাজার মানুষ ক্যান্টনমেন্টে ঢুকতো। ক্যান্টনমেন্টে কোনো নিরাপত্তা থাকতো না। অস্ত্রাগার লুট হতো, গোলাগুলি শুরু হতো। হুম, হুম, যেটা গৃহযুদ্ধ বেঁধে যেত। If I were the chief, I would have taken the same decision. হুম, হুম, সন্দেহ ছাড়া। সে গেলে আমরা আপদ বাঁচি আমরা। হুম, হুম, আজকে রেখে দেশকে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া, এটা কোন সুচিন্তিত ব্যক্তি বলবে না যে ঠিক ছিল। জি। ওকে। নেক্সট কোয়েশ্চেন ৬২৬ জনকে আশ্রয় দেওয়া। হুম, হুম, আমি হইলে আমিও আশ্রয় দিতাম। আমি বলেছি এক সাক্ষাৎকারে। কেন? হুম। আমি যদি আশ্রয় না দিতাম এরকগুলো বাইরে যেত, তখন আরেকটা কিন্তু বিচার বহির্ভূত হত্যা শত, শত মানুষ হতো। তখন কিন্তু আমি সেনাপ্রধান হিসাবে মানে আমাকে মানে আপনি আদালতে আপনি বলতে চাচ্ছেন এই লোকগুলোকে আওয়ামী লীগ এবং পুলিশের কর্মকর্তা যারা গুম খুনের তারা যদি বাইরে থাকতো মানুষদেরকে মেরে ফেলতো। ওটা বলছেন আপনি, তাই তো? অবশ্যই কোন সন্দেহ আছে নাকি এটাতে? জি। মানুষকে পরিবার সহ মানুষ মেরে ফেলত। এবং তখন এটা রিটেলিয়েশন হতো, পাল্টা আক্রমণ হতো। হাজার, হাজার মানুষ মারা যেত। দেশে আরেকটা গৃহযুদ্ধে চলে যাওয়ার আশঙ্কা থাকতো। এবং হুম, আমি যদি সেনাপ্রধান হতাম, আমি যদি আশ্রয় না দিতাম, আমাকে কিন্তু বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হতো। তোমার ক্ষমতা ছিল, তুমি এইরকম একটা রক্তারক্তি বন্ধ করতে পারতা, তুমি কেন করো নাই? হুম, 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 আইনের কাছে কিন্তু আমি ধরা খেতাম। হুম, 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 আশ্রয় দেওয়াটাকে আমি কোন অপরাধ মনে করছি না। ছেড়ে দেওয়াটা আমি মনে করি ঠিক হয়নি। আমি হলে কোন অবস্থায় ছেড়ে দিতাম না। কারণ তারা অপরাধীকে অপরাধী না সরকার সিদ্ধান্ত নিবে। আমার কাছে তো একটা অসহায় মানুষ আশ্রয়ের জন্য আসছে, আমি তাকে আশ্রয় দিয়েছি। সে অপরাধী কি অপরাধী না? আইন দেখবে। হুম, হুম, যখন সরকার স্থিতিশীল হতো ১০ দিন, ১৫ দিন, ৩ সপ্তাহ, ১ মাস, হুম, হুম। তারপরে সরকারের কাছে হ্যান্ড ওভার করে দিত, সরকার যা সিদ্ধান্ত নিত। আমি হলে কোনদিন ছেড়ে দিতাম। এভাবে ছেড়ে দিতাম না। আচ্ছা, এখন কি তাদেরকে পরিকল্পিতভাবে ছেড়ে দেওয়া হয়েছে? নাকি তাদেরকে ওইভাবে নজরদারি করা হয়নি, তারা নিজেরা নেতৃত্ব, এগুলো আমার তথ্য জানা নাই। আচ্ছা। তো কিন্তু ওই এক্স প্রধান মানে সাবেক প্রধানমন্ত্রীকে এসকেপ করতে দেওয়া, সেফ এক্সিট দেওয়া, হুম, হুম। ২৬ জনকে আশ্রয় দেওয়ার মধ্যে আমি কোন ভুল করি না। এটা নিয়ে আমার নামে অনেক ইউটিউবার অনেক কথাবার্তা বলছে। তাদের বাস্তব অভিজ্ঞতা, বাস্তব পরিস্থিতি উপলব্ধির মানে অভাবে, উপলব্ধি করার ক্ষমতার অভাবে তারা এই ধরনের কথা বলছেন। জি। যেকোনো সুস্থ মস্তিষ্ক মানুষ বলবে যে ঐদিন যদি প্রধানমন্ত্রীকে ক্যান্টনমেন্টে নেওয়া হতো, এই লক্ষ মানুষ ক্যান্টনমেন্টে হামলা করত। আপনি আপনি বলেন, আপনি তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আপনি কি মনে করেন না আমি ঠিক এরকম একটা পরিস্থিতি হওয়ার আশঙ্কা না, ছিল? আমার তাই মনে হয়। মানে গণভবন আক্রান্ত হতো যদি উনাকে ওখানে পেত তাহলে ওইখানেই উনার জীবন যেত। এবং উনাকে যেখানে নিয়ে যাওয়া আমি হতো ওখানের অনেকের সাথে মানুষ কথা বলেছি। জি, অনেকের সাথে কথা যদি পেতেন তাকে কি করতেন? জি, বলেছে তার অঙ্গ-প্রত্যঙ্গ ছিঁড়ে ফেলতাম। রাইট। এই অবস্থায় তাকে ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়ার মধ্যে আমি মনে করি এটা খুব সঠিক সিদ্ধান্ত ছিল। আচ্ছা, হ্যাঁ, সে বাইরে গিয়ে আমাদের সমস্যার সৃষ্টি করছে। জি, কিন্তু তখন থাকলে একটা গৃহযুদ্ধ শুরু হয়ে যেত। রাইট। আম আব এই যে সেটা আপনি ক্লিয়ার করেছেন। এই যে সেফ এক্সিট এর যেই প্রশ্নটি আসে, যেমন বাংলাদেশের ডিজিএফ এর যারা সাবেক প্রধান, জেনারেল আকবর থেকে শুরু করে, ওরা এখন দেখা যাচ্ছে ভারতে আছে। অ্যা এ এ এদেরকে পালিয়ে যাওয়ার সুযোগটা কে করে দিয়েছে? বা এরা কিভাবে পালিয়ে যায়? মানে এদের নামে কোনো অভিযোগ হলে পরে ওদের নামে চার্জশিট করার আগেই কিছুদিনের মধ্যে এরা মানে সেফ এক্সিট নিয়ে চলে যাচ্ছে ধরা-ছোঁয়ার বাইরে। এই বিষয়গুলাকে আপনার কি মনে হয় যে জেনারেল ওয়াকার জড়িত বা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত এদেরকে সেফ এক্সিট দেওয়ার ব্যাপারে? আমি নীতিগতভাবে আমি কখনোই কোরআনের যে নিষেধ আছে আমি অনুমান করে কথা বলি না। তবে আপনি যেটা বলছেন যে চার্জশিট হওয়ার আগে এটা আপনার আ আমি আরেকটু পিছনে ফিরে যাই। আমার তো গত বছরের ডিসেম্বরে আমি আমার অভিযোগ দায়ের করেছি ট্রাইব্যুনালে। হুম, হুম। এবং ৬ জানুয়ারি কিন্তু তাদের নামে ওয়ারেন্ট বেরিয়েছে। আচ্ছা, ওটা কি আমরা জানতাম না? মানে এটা মিডিয়াতে আসেনি? এটা মিডিয়াতে অতভাবে ফলো করে প্রচার করা হয়েছে কিনা আমার মনে নাই ঠিক। আমি তখন উমরায় ছিলাম। আচ্ছা। উমরা থেকে এসে আমি আবার চিকিৎসার জন্য বাইরে যাই। হুম, হুম, মার্চ মাসে আমি ফিরে আসি আমি জানলাম যে এরা সব পালিয়ে গেছে। হুম, হুম, এদেরকে পাওয়া যায়নি। তাদের ক্যান্টনমেন্টে এবং আপনার মনে আছে নিশ্চয়ই লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের বাসায় ৳২.৫ কোটি টাকা পাওয়া গিয়েছিল তখন। হুম, এটা হুম, মিডিয়ায় প্রচার হয়েছিল যে ধরতে গিয়েছিল তাদেরকে পায়নি। এখন তারা তো অ্যারেস্টেড ছিল না তখন। তারা আটককৃত ছিল না। তাদের মুভমেন্ট এ কোন রেস্ট্রিক্টেড ছিল না। হুম, হুম, এখন তারা কি নিজেরা চলে গেছে বা তাদেরকে কি যেতে সাহায্য করা আমার ডাইরেক্ট কোন নলেজ নাই। আমি জিজ্ঞাসা করিনি।
জিজ্ঞাসা করলে তার বিব্রতকর পরিস্থিতি হতে পারে, আমি জিজ্ঞাসা করিনি। স্পেকুলেট করে অনুমান করে আমি কিছু বলতে চাই না, কিন্তু তারা তখন বন্দি ছিল না, তারা খোলা একটা সাধারণ মানুষের মতোই ছিল। ওই যে ওয়ারেন্ট বের হওয়ার পরে তারপরে তারা কি ভাবে গেল, এটা অবশ্যই একটা প্রশ্নবিদ্ধ ব্যাপার। ওয়ারেন্ট বের হওয়ার পরে তো ক্যান্টনমেন্টের সেনাপ্রধানের অনুমতি নিয়ে, সেনাবাহিনীর সদরের অনুমতি নিয়েই গিয়েছে পুলিশ। তো এই পুলিশ যাওয়া এবং ওয়ারেন্ট বের হওয়া, এই গ্যাপের মধ্যে তারা কখন গেল, কিভাবে গেল, কেউ তাদের সাহায্য করলো নাকি তারা চুপি চুপি চলে গেল, এ সমস্ত ডাইরেক্ট কোনো নলেজ নাই। আর এগুলি খুব স্পর্শকাতর ব্যাপার দেখে আমি এগুলো নিয়ে জিজ্ঞাসাবাদও করি না। আচ্ছা, এই বিষয়ে আপনাকে আমি লাস্ট কোয়েশ্চেনটা করি, তারপর আমরা প্রসঙ্গ চেঞ্জ করছি। সেটা হচ্ছে যে সেনাপ্রধান যেটা আগে বলেছেন যে ওদের সেনা কর্মকর্তাদের হাতকড়া পরানো হবে, প্রিজন ভ্যানে তোলানো হবে, এটাতে ওনার আপত্তি। কিন্তু এটা কি আর আগে হয়নি? যেমন আপনাকে গুম করা হলো, কর্নেল হাসিন গুম হলেন, মেজর মহসিনকে হাতকড়া পরিয়ে প্রিজন ভ্যানে তুলেই তো জেলে নেয়া হলো। এই যে ফ্যাসিস্ট আমলে যেই কয়েকশো সেনা কর্মকর্তাকে গুম, জেলে দেয়া, মামলা দেয়া করা হলো, এগুলো তো কোনো অনারেবল ওয়েতে করা হয়নি। সবগুলোই টানা ইভেন হেঁচড়া আর ইভেন আপনার জেনারেল রেজ্জাকুল হায়দার, জেনারেল রহিম, জি, ওনারাও তো জেলে ছিলেন। এখন তো মন্ত্রী মিনিস্টারও জেলে আছে। জেলে আছেন। রাইট। তো সাবেক আইজিপি, তারপরে সাবেক চিফ জাস্টিস, সাবেক আপনার চিফ ইলেকশন কমিশনার, তারা সবাই তো জেলে আছে এখন। জেলে আছেন। তো ওরাই যদি জেলে থাকতে পারেন, হাতকড়া নিয়ে মিডিয়ার সামনে হতে পারেন, তাহলে উনি মানে উনার স্ট্যান্ডটা কি তাহলে এখানে? মানে উনি কেন আমি এটা নিয়ে তার সাথে আমার কোনো কথা হয়নি। আচ্ছা। আমার এখানে কত কথা হয়নি। যেটা আমি আগে সাক্ষাৎকারে বলেছি যে এটা কি উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুরোধ করে সাবজেক্টটা করিয়েছেন, নাকি স্বরাষ্ট্র উপদেষ্টা নিজের থেকে উদ্যোগী হয়ে এটা করেছেন, আমি জানি না। আচ্ছা। নিয়ম হলো যে আদালত আপনার হুকুম দিবে তাকে কারাবন্দী করার। হুম, হুম, সমস্ত কারাগার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, হুম, হুম। এবং আইজি স্বরাষ্ট্রমন্ত্রী বা উপদেষ্টার নির্দেশে কাজ করবে। জি। এবং এই বন্দীদেরকে কি ঢাকায় রাখবে না, কেরানীগঞ্জে রাখবে না, কাশিমপুরে রাখবে না, ঢাকার বাইরে সাব জেল করে রাখবে, যেটা দেখেছেন আপনার 111 এর পরে সাব হুম, হুম। জেল করে নেত্রীদেরকে রাখা হয়েছিল। যে সংসদের ২ পাশে। জি। জি, জি। এটা সম্পূর্ণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। এখন এই যে সাব জেলের হুকুমটা দিয়েছে, হুম, এটা কি সেনাপ্রধান অনুরোধ করেছিলেন তার পরিপ্রেক্ষিতে দিয়েছেন, নাকি স্বরাষ্ট্র উপদেষ্টা স্বপ্রণোদিত হয়ে দিয়েছেন, এটা আমার ডাইরেক্ট নলেজ নাই। বাট এই প্রসঙ্গে আমি যেটা বলতে চাই, দুটো কথা। একটা কথা হলো যে একটা মানবিক বিষয় আছে। হুম, হ্যাঁ, মানবিক বিষয় আছে যে আমরা সেনাবাহিনীর কিন্তু আমরা খুব একেবারে আমার নিজেদের আপন ভাই-বোনের চেয়েও আমরা ঘনিষ্ঠ হয়ে যাই। হুম, 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 আমরা পাশাপাশি থাকি বছরের পর বছর, দিন-রাত ২৪ ঘন্টা একসাথে কাজ করি। হুম, তাদের সন্তানরা আমাদের কোলে বড় হয়, আমার সন্তান তার কোলে বড় হয়। তারা আমাদের পরিবারের সদস্যের মতোই হয়ে যায়। হুম, হুম, এখানে হয়তো একটা মানবিক দিক কাজ করতে পারে যে এতগুলো পরিবার সহ যখন সন্তানরা এসে যদি আমার সামনে দাঁড়িয়ে যায়, আমি সেনার প্রধান। আমার সামনে হুম, এই ১৫ টা পরিবার, ১৫ টা স্ত্রী, তাদের ৩০ জন সন্তান, ৪০-৫০ জন এসে যখন কান্নাকাটি শুরু করে, তখন একটা মানসিকভাবে একটা দুর্বলতা আসতেই পারে মানবিক কারণে। হুম, হুম, হুম। এটা মানে আমি একবার উড়িয়ে দিব না যে সবারই আসবে, সবারই আসবে না, এমন কোনো বাধ্যবাধকতা না। এটা হতেই পারে। হুম, হুম। তবে আমি হলে কোনদিনই এই সাবজেক্টের জন্য আমি অনুরোধ করতাম না। যদি সেনাপ্রধান করে থাকেন, আমি হলে করতাম না। আর আমি স্বরাষ্ট্র উপদেষ্টা হলে আমি কোনদিন এরকম অনুমতি দিতাম না। কারণ এটা নিয়ে একটা বিতর্কের সৃষ্টি হবে। হুম। এটা তো তার না থেকে বুঝার আসলে কোনো বড় কারণ। কথা হচ্ছে যে এই মানুষগুলা তো আ ১৫-২০ জন না। হাজার, হাজার মানুষের কান্নার কারণ। যাদেরকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, গুলি করা হয়েছে। তো তাদের এটা তো তো এখন চার্জশিট দাখিল করা হয়েছে। এখন বিচারটা কি হয় এটা দেখা যাক। মানে এটা তো প্রমাণ হতে হবে তো। আমরা অভিযুক্ত হলেই তো একজন আসামি হয়ে যাচ্ছে না আপনার। সে মানে অনেকের ক্ষেত্রে ভিডিও আছে। যেমন লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান উনি গুলি করছেন। তার তো এবং আছে। সেখানে মানুষ মারা গিয়েছে। তো এই ধরনের অনেকের একদম চাক্ষুষ ওটা তো আছেই। ভিডিও আমি আছে। বলছি আরকি যে আমি হলে কোনদিনই যদি সেনাপ্রধান চেয়ে থাকে, আমি সেনাপ্রধান হলে চাইতাম না। হুম, হুম, আর যে স্বরাষ্ট্র উপদেষ্টা আমি হতাম, আমি সেনাপ্রধান চাইলেও দিতাম না, আমি স্বপ্রণোদিত হয়ে দিতাম না। জি। তো আমি যেটা এই প্রসঙ্গে আরেকটা কথা বলতে চাই, যেটা বললাম ২ টা কথা আরেকটা কথা। একটা হলো মানবিক দিক। যে আপনি দেখেন, যখন বিচার কার্যক্রম হবে আদালতের এজলাসে, হুম, হুম। বিচারপতি কি জিজ্ঞাসা করবে সে কোথায় থাকে, কি খায়? না, বিচার কি কখনো বন্দির থাকা খাওয়ার মান নিয়ে প্রশ্ন করে বিচার করবে? না, করা উচিত না। জি। আমাদের মূল উদ্দেশ্য কি? কোন অপরাধী যেন সাজা না পায়, হুম, আর হুম, নিরপরাধ যেন সাজা না পায়, অপরাধী যেন পার না পায়। হুম, হুম, ঠিক আছে? অপরাধী যেন সাজা পায়, যে নিরপরাধ সে সাজা না পায়, এবং আদালতে সাক্ষ্য প্রমাণ হবে, এখানে হবে, যা হবে, হবে। তো ওটা হলো আমার কিন্তু। হুম। এইটা
বৈষম্য হয়েছে, ঠিক আছে। এটা নিয়ে বেশি তর্কাতর্কি করে কিন্তু বিচারটাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। আমার কাছে জিনিসটা পছন্দ হচ্ছে না ঠিক। আমরা পেনি ওয়াইজ পাউন্ড ফুলিশ যেটা বলে যে আমরা বিচারটা দিয়ে ফোকাস করি। বিচারটা সুষ্ঠু হোক। যারা অভিযুক্ত হয়েছে যদি সে দোষ না করে থাকে সাক্ষ্য সাবুদের মাধ্যমে প্রমাণ হয় সে নির্দোষ সারা পাক, আমি আল্লাহর কাছে দোয়া করব। যে অপরাধ করেছে সে যেন যথাযথ শাস্তি পায়, এটাই আমাদের চাওয়া। রাইট। সে মাটিতে থাক, গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনি যে আলটিমেট বিচারটাকে আমাদের ফোকাস রাখা উচিত। এই হ্যাঁ, নিটিগিটি সে গুলো মাটিতে থাকলো না সে 5 স্টার হোটেলে থাকলো, সে কাচ্চি বিরিয়ানি খেলো না সে ছিটা মানে গন্ধ রুটি খেলো, এটা ইম্যাটেরিয়াল বিচারের ক্ষেত্রে। জি। তো আমরা বিচারটাকে সামনে দেখি। পৃথিবীর ইতিহাসে তো এমন নেই যে 25 জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে। পৃথিবীর ইতিহাসে এমন নেই যে 15 জন কর্মরত জেনারেল থেকে নিয়ে শুরু করে মেজর পর্যন্ত আদালতে হাজির হয়েছে। এই অ্যাচিভমেন্ট গুলোকে আমরা বিতর্কিত করতে চাচ্ছি ওই ইস্যুটা নিয়ে। আমি আবারও বলছি, আমি নীতিগতভাবে এই সাব জেলের পক্ষপাতী নই। এটা যেটা হয়ে গিয়েছে এটা নিয়ে এখন অযথা তর্কাতর্কি করে অথবা ইস্যু বানিয়ে আমরা মূল ইস্যুটাকে সাইড কাটানো আমার কাছে মনে হয় যেন একটা এই বিচার প্রক্রিয়াটাকে বিতর্কিত করার একটা অপচেষ্টা হচ্ছে কিনা এটা আমি সন্দেহ করি। রাইট। তো আমি ভ্যালিড সবাইকে অনুরোধ করবো, ভ্যালিড পয়েন্ট। যে আপনারা প্লিজ আপনারা ওইটা ফোকাস করেন। আপনারা চান দোয়া করেন, আপনার দরকার হলে ময়দানে নামেন যে আমরা সুবিচার চাই। এই ছোট ইস্যু নিয়ে আপনারা বড় ইস্যু বানিয়ে ফেলেন না, এটা হওয়া উচিত ছিল না। কিন্তু এটা নিয়ে অযথা তর্কাতর্কি করে বিচারটাকে আপনারা প্রশ্নবিদ্ধ করবেন না। ওকে, ভ্যালিড পয়েন্ট। যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটাই হচ্ছে যে এই ফ্যাসিস্ট আমলে ভারতের একটা ওভারঅল কন্ট্রোল ছিল, সারা দেশেই ছিল, পুরো বাংলাদেশের উপর। এর মধ্যে আপনিও উল্লেখ করেছেন যে আর্মি দিয়ে তারা শুরু করেছে। ফ্যাসিস্টরা ক্ষমতায় আসার পরপরই বিডিআর ম্যাসাকার করে দেশপ্রেমিক আর্মি অফিসারদেরকে তারা সরিয়ে দেয় এবং এবং এর পরবর্তীতে 15 বছর প্রমোশনের ক্ষেত্রে তারা অসংখ্য শত শত মেধাবী অফিসার, দেশপ্রেমিক অফিসারকে শুধু আওয়ামী কানেকশন নাই দেখে, ভারতের প্রতি সমবেদনা নাই দেখে, ভারতের পছন্দ করে না দেখে তাদেরকে বের করে দিয়েছে এবং অনেক অযোগ্য অদক্ষ লোক প্রমোশন পেয়ে উঠিয়ে নিয়ে এসছে। প্রমোশন পেয়ে উঠিয়ে এসেছে, রাইট। তো এই যে ভারতীয়করণ সেনাবাহিনী বা বাংলাদেশের সব প্রতিষ্ঠানগুলোর, আমরা এখন দেখতে পাচ্ছি ডিজিএফ এর সম্ভবত 5 জন সাবেক প্রধান ইন্ডিয়ার রাষ্ট্র। এটা কিভাবে সম্ভব হয়? ইন্ডিয়া যদি শত্রু রাষ্ট্র হয়, বাংলাদেশের একমাত্র যুদ্ধ হওয়ার সম্ভাবনা যদি ইন্ডিয়ার সাথে হয়, ভারতের সাথে হয়, তো এই শত্রু রাষ্ট্রের কোলে আমাদের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থার প্রধানরা। তাহলে বাংলাদেশের এই এই গোপনীয়তা, রাষ্ট্রীয় গোপনীয়তার আর কি বাকি থাকে আমি জানা? খুব শঙ্কিত যে আমাদের নিরাপত্তা নিয়ে আমি আসলেই শঙ্কিত যে তারা যদি আমার গোয়েন্দা বাহিনী প্রধান যারা আমার চিহ্নিত প্রমাণিত শত্রু সেখানে থাকা আমার দেশের নিরাপত্তার জন্য অত্যন্ত হুমকি জি, স্বরূপ। যে এবং প্রশ্নটা শুধু তাই না, আপনার আমরা কাছে শুধু আমার গোয়েন্দা বাহিনী প্রধান না, সরকার সমস্ত মন্ত্রীরা, সমস্ত এমপিরা অধিকাংশই ওখানে এখন পালিয়ে আছে। জি, সবাই, অলমোস্ট সবাই। তো আমার যে প্রশ্নটা আপনার কাছে যে ৫ আগস্টের পরে আপনি তো সেনাবাহিনীতে ছিলেন। সেনাবাহিনী নিয়েই আমাদেরকে বলেন যে ৫ আগস্টের পরে ভারতের কতটা কন্ট্রোল বাংলাদেশ সেনাবাহিনীর উপর এখন আছে বলে আপনার মনে হয়? এটা খুব ১ নম্বর প্রশ্নটা সহজ হলেও উত্তরটা খুব জটিল। জি। আর ২ নম্বর স্পর্শকাতর। আমাকে তাহলে প্রত্যেকটা জেনারেলের সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ আপনার তথ্য নিয়ে আপনাকে এর উত্তর দিতে হবে। আমি এভাবে অফ হ্যান্ড তো আপনাকে বলতে পারবো না। আচ্ছা। আর আমি যেহেতু আমার বিষয়টা একটু যেহেতু স্পর্শকাতর বেশি, আপনার একটু বিতর্কিত বেশি, আমি এগুলো সাধারণত আমি তাদের সাথে কথা বলি না। বাই এন্ড লার্জ আমি মনে করি না যে আমাদের সেনাবাহিনীতে তাদের প্রভাব এখন খুব বেশি আছে। বাট উপরের দিকে কিছু, কিছু প্রশ্নের অবকাশ অবশ্যই রয়ে গেছে। কিছু প্রশ্ন অবকাশই রয়ে গেছে। যে অনেককেই যেটা কথিত আছে যে অনেককেই তারা কিনে নিয়েছে। হুম, হুম, কারণ হুম। এগুলো তো ইনট্যানজিবল, এগুলো সরাসরি উত্তর দেওয়া খুব কঠিন ব্যাপার। জি, আমি যেটা মনে করি যে আমাদের সেনাবাহিনী কোনদিন জনগণের বিরুদ্ধে দাঁড়াবে না। জি। এবং আমি মনে করি জেনারেল ওয়াকার ৫ই আগস্ট যেটা করেছে সেটা ওই অবস্থান থেকে সে নড়বে না। এটা আমার বিশ্বাস। আমার বিশ্বাস যদি ভুল হয় আল্লাহ দেশকে রক্ষা করুক। তো আমি বিশ্বাস করি যে এই ৫ই আগস্ট যে ভূমিকাটা পালন করেছে এই অবস্থান থেকে সরে ইতিহাসে একজন ঘৃণিত জেনারেল হিসেবে নিজেকে চিহ্নিত করার মতো মানসিকতা তারা পাবে বলে আমি মনে করি না।
আচ্ছা, এই আপনি ক্ষেত্রে আপনার একটা ফেসবুক স্ট্যাটাসে আপনি একজন সেনা অফিসারের কথা উল্লেখ করেছেন যিনি প্রেস ব্রিফিং করেছিলেন এবং আপনি বলেছেন যে সিনিয়রিটি ডিঙ্গিয়ে তাকে এরকম পিভোটাল নির্বাচন সংক্রান্ত পিভোটাল ভূমিকায় কেন দেখা গিয়েছে এটা, এবং আপনি প্রশ্ন করেছেন যে সে ভারতে ট্রেন্ড এবং ভারতে যারা ট্রেন্ড তারা অনেকভাবে কম্প্রোমাইজড, বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? জি, আম, এটা সর্বজন বিদিত। বাংলাদেশ থেকে যত অফিসার ভারতের ট্রেনিং এ যায়, অসংখ্য অফিসারের কথা বলেছি, তারা সবাইকে টার্গেট করে কিনে ফেলার চেষ্টা করে। হানি ট্র্যাপ, মানি ট্র্যাপ, হুম, হুম, ইদার ওয়ে। হুম, 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 আমাদের জেনারেল এরশাদ ট্র্যাপ ছিল এবং উনি মার্শাল দিয়ে বিএনপি সরকারে ছড়িয়েছে। হুম, হুম, জেনারেল মঈন ট্র্যাপ ছিল। হুম, হুম, এখন যারা আছে, কয়জন ট্র্যাপড কয়জন ট্র্যাপ না, আমি সুনির্দিষ্টভাবে বলতে পারবো না, কারণ আমি তো গত 16 বছর সেনাবাহিনীর বাইরে। কারা কারা গেছে এটা আমি বলতে পারবো না, হুম, কিন্তু আমার সাথে তো শত শত অফিসারের যোগাযোগ আছে। তাদের কাছ থেকে তাদের ব্যাচমেটদের সম্পর্কে জানি আমি, হুম, হুম, কারা কারা ভারতে গেছে। হুম, এবং হুম, ভারতে গিয়ে সবাই যে ট্র্যাপড হচ্ছে তা না, যাদের খুব অনেক কঠোর ঈমান আছে, দেশপ্রেম আছে, তারা বেঁচে থাকতে পারছে। হুম, হুম, তাদেরকে ড্রিংক করাচ্ছে, তাদেরকে মেয়ে, তাদেরকে টাকা বিভিন্ন রকম ভাবে তাদেরকে প্রলোভিত করে, তাদেরকে ওগুলো ভিডিও করে, তাদের ট্র্যাপ করে তাদেরকে দিয়ে কাজ করানো হয়। এখন আচ্ছা, অনেকের সম্পর্কে এরকম আছে, আমি সুনির্দিষ্টভাবে বলতে চাচ্ছি না। আমি যেটা আপত্তি করেছি, হুম, হুম, জেনারেল মাইনুর 24th লং কোর্সের সোর্ড হোল্ডার, হুম, এবং হুম, সোর্ড হোল্ডার আপনারা তার বলার অপেক্ষা কেনা, সে অত্যন্ত মেধাবী অফিসার। সে আমার আন্ডারে পিএইচডি করেছে এবং ওখানেও সে আমার যতটুকু মনে করে সে সেকেন্ড হয়েছে। এবং ওখানে এই দেশ বিদেশের এত অসংখ্য অফিসার মধ্যে সেকেন্ড হওয়া চারটিখানি কথা নয়। রাইট, তো সেই হিসেবে সে অত্যন্ত মেধাবী যোগ্য অফিসার। কিন্তু তার আনুগত্য নিয়ে অনেকেই প্রশ্ন করে, এমনকি তার কোর্সমেটরাও আমার কাছে প্রশ্ন করে। তার প্রশ্নটাও আমাকে অনেকে অনেক কিছু বলেছে। হুম, হুম, আমি ওটা নিয়েও যাচ্ছি না। আমি যেটা নিয়ে আপত্তি করেছি সেটা হলো, ওদিন যে ব্রিফিংটা ছিল, সেই ব্রিফিংটা ছিল একটা সম্পূর্ণ ইলেকশন ডিপ্লয়মেন্ট ইজ অপারেশনাল ম্যাটার। হুম, হুম, আর জেনারেল মাইনের হলো ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিনের জিওসি, জেনারেল অফিসার কমান্ডিং। হুম, হুম, সে প্ল্যান করবে কিভাবে আমাদের ট্রেনিং হবে, আমাদের মিলিটারি ডক্ট্রিন কি হবে। এটার সাথে ফিল্ডে অপারেশনের কোনো সম্পর্ক নাই। হুম, হুম, এটা হলো কনভেনশনাল ওয়ারফেয়ার, আমরা যেটা বলি ডিফেন্স, অ্যাটাক, অ্যাডভান্স, ট্যাকটিক্যালি ডেভেলপমেন্ট, এগুলি আমাদের ডক্ট্রিন কি হবে এবং ওটার জন্য আমরা ট্রেনিং মডালিটিস কি হবে। হুম, হুম, আমরা যে পার্বত্য চট্টগ্রাম করছি, যেটা সিআইও বলি আমরা, কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন, যেগুলি আনকনভেনশনাল ওয়ারফেয়ার, এগুলির ডক্ট্রিন কি হবে, ট্রেনিং কি হবে, এগুলোর সাথে অপারেশনাল ডিপ্লয়মেন্টের এবং এগুলোর রোটেশন বলেন বা এগুলো পুরো প্ল্যানিং এর কোনো সম্পর্কই নাই। হুম, এগুলো সেনাপ্রধান এবং নেক্সট ম্যান হলো সিজিএস, চিফ অফ জেনারেল স্টাফ, হুম, হুম, যিনি বাংলাদেশ সেনাবাহিনীর অপারেশন, ইন্টেলিজেন্স, ট্রেনিং সবগুলোর দায়িত্ব আছেন ওনার। এবং আমাদের এখন সিটিং সিজিএস আছেন একজন, এবং 5 জন লেফটেন্যান্ট জেনারেলের মধ্যে উনি সর্বজ্যেষ্ঠ, উনি সবচেয়ে সিনিয়র। হুম, হুম, তাকে বসিয়ে রেখে ময়মনসিংহ এ কর্মরত জেনারেল মাইনুল, যার অপারেশনের কোনো সম্পর্কই নাই, তাকে দিয়ে করানোটা আমার কাছে সন্দেহজনক মনে হয়েছে। আমার কাছে জিনিসটা স্বস্তিকর মনে হচ্ছে না। এটা আমার কাছে নট ভেরি ক্লিয়ার কেন এটা করানো হয়েছে, এবং আমি জিনিসটাকে ভালোভাবে নেইনি, এখনো নিচ্ছি না। মানে আপনার আশঙ্কাটা কি? এখানে ইন্ডিয়ার কোনো ইন্ডিকেশন আছে? আপনার কি আশঙ্কা? আমি যেহেতু সুনির্দিষ্ট না, আমি এটা বলতে পারছি না বা তাদের কোনো হাত আদৌ আছে কিনা। বাট উদ্দেশ্যটা আমার কাছে সৎ মনে হচ্ছে না। মানে উদ্দেশ্যটা মানে কে, আপনি অনেকগুলো কে 5 জন ডিসক্রিপেন্সির কথা বলেছেন। ইয়েটা উদ্দেশ্য কি? মানে ওরা কি অ্যাচিভ করবে? এটা করে ওরা কি অ্যাচিভ করতে যাচ্ছে? কারা? মানে আপনি বলছেন যে উদ্দেশ্যটা সৎ না, অনেকগুলো ডিসক্রিপেন্সি আপনি তুলে ধরেছেন যে তার তো এই কাজটা করার কথা না। তাহলে 5 পরে জন লেফটেন্যান্ট জেনারেলের মধ্যে জি, জেনারেল মাইনর হলো জুনিয়র মোস্ট। জি, এই ব্রিফিংটা আইডিয়ালি, আমি তো 30 বছর সেনাবাহিনী চাকরি করেছি, এরপর আরো 15 বছর, 45 বছর থেকে সেনাবাহিনী দেখছি তো আমি। জি। এই ধরনের ব্রিফিং অলওয়েজ সিজিএস করে, অথবা একটু ছোটখাটো স্কেলে হলে ডাইরেক্ট মিলিটারি অপারেশন করে। হুম, হুম, আপনারা কয়েক মাস আগে দেখেছেন ব্রিগেডিয়ার জেনারেল নাজিম একটা ব্রিফিং করেছিল, যিনি এখন প্রমোশন হয়ে মেজর জেনারেল হয়ে কুমিল্লা ডিভিশনের জিওসি। হুম, হুম, ডাইরেক্ট মিলিটারি অপারেশন, এনিথিং এই ধরনের ডাইরেক্ট মিলিটারি অপারেশন করবে। বড় জোর যিনি সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও আছে, উনিও হয়তো করতে পারতেন। হুম, হুম, আর যেহেতু এই ডিপ্লয়মেন্টে সরাসরি অন্যান্য বাহিনী জড়িত নয়, কেবলমাত্র সেনাবাহিনী, সিজিএস ওয়াজ দ্য রাইট ম্যান। রাইট, এখানে তাকে দিয়ে করানোটা আমার কাছে দুরভিসন্ধিমূলক মনে হচ্ছে। আচ্ছা।
কতটা দুর্বল আমি ওটাতে এই মুহূর্তে না যাই, আমি একটু পরিস্থিতি পর্যবেক্ষণ করি। কারণ আমার কথা অনেক স্পর্শকাতর হয়ে যায়, আমার কথা নিয়ে মানুষ অনেক স্পেকুলেশন করে। বাট জি। আমার কাছে জিনিসটা পছন্দ হয়নি। এটা আমি সহজে মেনে নিতে পারছি না যে, এবং ওই ব্রিফিং কয়েকদিন আগে সে ভারত থেকে ঘুরে এসেছে। এজন্য আমার সন্দেহটা আরো বেশি। যে তাকে দিয়েই কেন এটা করানো হলো? যার এটা করার কথা নয়। জি। আমরা সেনাবাহিনীতে এই সমস্ত ডেকোরাম খুব ভালোভাবে মেইনটেইন করি আমরা। হুম, হুম, হুম। আমরা একজন লজিস্টিক অফিসার দিয়ে কোনদিন অপারেশনাল ব্রিফিং করাবো না। অপারেশন অফিসারকে দিয়ে লজিস্টিক ব্রিফিং করাবো না আমরা। হুম, হুম, হুম। আমাদের এগুলো সব কম্পার্টমেন্টের আছে এবং কার কি মানে চার্টার। এটা কি এমন হতে পারে যে তাকে দিয়ে এখন ইলেকশন ম্যানুফ্যাকচার করার একটা স্টেপ হিসেবে আপনি দেখেন এই বিষয়টাকে? না, আমি এইভাবে ঠিক অনুমান করতে চাচ্ছি না আমি। ওকে, এটা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে। ঠিক এটা আছে। একটা হতে পারে যে হয়তো তাকে পরবর্তীতে সিজিএস বানানো হবে, এইজন্য তাকে প্রস্তুত করা হচ্ছে। আচ্ছা, এটা আগে হতে পারে। আমি মিডিয়াতে অনুমান এসে করতে পারি। আচ্ছা, কিন্তু আচ্ছা। ওটার জন্য তাকে এখন আরডক এর জিওসি হিসাবে আমরা আরডক বলি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড। হুম, হুম। তো এই আরডক এর জিওসি কে দিয়ে উনি যখন হবে তখন হবে। জি, তখন উনি ব্রিফিং করবে। জি। কিন্তু উনাকে করা হতে পারে এদের জন্য এই ব্রিফিংটা আমার কাছে স্বাভাবিক মনে হয়নি, কারণ কোনো অবস্থাতে উচিত হয়নি। ওকে, ফেয়ার এনাফ। আরেকটা প্রসঙ্গে যাই। আপনি কিছুদিন আগে আম প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেছেন। তাকে আপনি আপনার লেখা একটা বই উপহার দিয়েছেন। ঠিক কি নিয়ে তার সাথে আপনার আলাপ হয়েছে? কতক্ষণ ছিলেন? কি নিয়ে আলাপ করেছেন? আমার জন্য প্রাথমিকভাবে বরাদ্দ ১৫ মিনিট ছিল। আচ্ছা, তো উনি অত্যন্ত দয়া পরবশ আমাকে ৩০ মিনিট দিয়েছেন। ইনফেক্ট উনি আমাকে ছাড়তে চাননি। আমি বারবার বলেছি, "স্যার, আপনি অত্যন্ত ব্যস্ত মানুষ। আমি আপনার সময় নেব না।" আচ্ছা, ৩ বার ৪ বার বলে আমি ০.৫ ঘন্টা ছুটে এসেছি। আচ্ছা। আম উনি আমার আয়নাঘরের জীবন নিয়ে কিছু আলোচনা করেছেন। দেশের পারিবারিক পরিস্থিতি নিয়ে কিছু আলোচনা হয়েছে। আম আমাদের পার্বত্য চট্টগ্রাম ইস্যু নিয়ে আমি অনেক আলোচনা করেছি উনার সাথে। হুম, হুম। যে পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের ১১ ভাগের ১ ভাগ। জি। এবং এটা আমাদের সার্বভৌমত্বের প্রশ্ন। আমার কাছে অত্যন্ত দুঃখ লাগে যে আমাদের দুটো রাজনৈতিক বড় দল তারা এই ইস্যু নিয়ে কোনো কথা বলে না। সারা শুধু ক্ষমতা নিয়েই কথা বলে। এখন তো সবাই ঐক্যবদ্ধভাবে সার্বভৌমত্ব রক্ষার জন্য, দেশের অখণ্ডতা রক্ষার জন্য ওটা নিয়ে কাজ করা উচিত ছিল। হুম, হুম, আমি উনাকে পরামর্শ দিয়েছি আ যে, "স্যার, আপনি এই অবস্থাটাকে ইমিডিয়েটলি আমাদেরকে অ্যারেস্ট করতে হবে।" হুম, আওয়ামী লীগ আমলে প্রায় ২০০ র মতো, সঠিক সংখ্যাটা আমি জানি ২০০ র কাছাকাছি, ওখানে যারা জিওসি ছিল চিটাগং এলাকায়, তাদের সাথে কথা বলেছি। প্রায় ২০০ র মতো ক্যাম্প প্রত্যাহার করা হয়েছে। হুম, হুম, এটা একটা ভয়ানক পরিস্থিতি সৃষ্টি করেছে খাগড়াছড়িতে, যেখানে আমরা কোনো এলাকায় অপারেশনের জন্য যখন যেতাম সেনাবাহিনী বা এমনি টহলের জন্য যেতাম, পুরা গ্রামের পুরুষ খালি হয়ে যেত। হুম, শুধু নারী শিশু থাকতো। সেখানে সেনাবাহিনীর সদস্যদের হাতে খাগড়াছড়ি হাত উঠিয়েছে। অকল্পনীয়। কারণ তারা আস্তে আস্তে আশকারা পেয়েছে। এবং এই আওয়ামী লীগের সময় কিন্তু কোন সমস্যা হয় না। যখনই আওয়ামী লীগ ক্ষমতা থেকে যায়, এই সমস্যাটা শুরু হয়। এটা কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডে অনেক কথা বলার আছে এখানে। আমি এই বর্তমান পরিস্থিতিটা বলি। আমি উনাকে বলেছি এবং আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি, উনাকে অনুরোধ করেছি। এই মুহূর্তে আমাদের পার্বত্য চট্টগ্রাম ইস্যুটাকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করার জন্য আমাদের ৪ টা ব্রিগেড ওখানে ঢুকাতে হবে। হুম, হুম, ৪ টা ব্রিগেড যদি আমরা পার্বত্য চট্টগ্রামে দেই, একেকটা ব্রিগেড ৫০ টা করে কাভার করতে পারবে। কোত্থেকে ক্যাম্প ব্রিগেড নিতে হবে, এটা আমি বলেছি। হুম, হুম, দেখেন, আমরা ফোর্স স্ট্রাকচার যখন প্ল্যানিং করি আমরা প্ল্যান করি শত্রু কোন দিক থেকে আসতে পারে, কত সাইজের ফোর্স নিয়ে আসতে পারে। ওখানে আমার সেই পরিমাণ ফোর্স আমি তাকে ফেস করার জন্য ডিপ্লয় করি, হুম, হুম, মোতায়েন করি। এবং আমাদের একটা রেশিও হলো আমরা বলি 1:3, মানে অ্যাটাকার গুণ নিয়ে আসবে ডিফেন্ডার। তাহলে আমি যদি ১ ডিভিশন রাখি, তার মানে আই এম এক্সপেক্টিং ৩ ডিভিশন আমাকে আমার সামনে আসবে। হুম, হুম, এখন আমার যদি ৩ ডিভিশন আসার মতো ওদের কোন সেনাবাহিনী আসা মানে কি? তাদের শুধু পদাতিক বাহিনী না তো, তাদের গোলন্দাজ বাহিনী আসতে হবে। গোলন্দাজ বাহিনী তারা আগাতে পারবে না। হুম, তাদের হুম, ট্যাংক আসতে হবে। তাদের ইঞ্জিনিয়ারিং কোরের লোক আসতে হবে। রাস্তাঘাট ভাঙ্গা হলে ওগুলো মেরামত করার জন্য বা রাস্তাঘাট না থাকলে রাস্তা বানানোর জন্য। তাদের লজিস্টিক সাপোর্ট আসতে হবে। এগুলোর জন্য বলতে আপনার মাঠের মধ্যে দিয়ে, কাদার মধ্যে দিয়ে, বিলের মধ্যে তো আসতে পারবে না। রাস্তাঘাট লাগবে। হুম, 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 এই বিবেচনায় সিলেটে একটা ব্রিগেডের বেশি কোনো দরকারই ছিল না। আমি ওখানে ৪ বছর থেকেছি। হুম, হুম, ওখানে একটা ডিভিশন বানানো হয়েছে। ধান নদী খালে কিনে বরিশাল আমরা জানি। ওদিক দিকে তো ল্যান্ড আসার কোনো সুযোগই নাই। হুম, হুম, ওখানে একটা ডিভিশন বানানো হয়েছে জাস্ট গোপালগঞ্জের ওই সরকারের আত্মীয়স্বজনের লজিস্টিক সাপোর্টের জন্য। কিশোরগঞ্জ, যেখানে ক্যান্টনমেন্টের কোনো প্রয়োজনই নাই,
একটা ব্রিগেড বানানো হয়েছে প্রেসিডেন্ট হামিদের ব্যক্তিগত লজিস্টিক সাপোর্টের জন্য। তারা কি তামাশা করেছে আমাদের সেনাবাহিনীকে নিয়ে। তো আমি ওনাকে অনুরোধ করেছি, রামুতে একটা ডিভিশন আছে, ওদিক থেকে 3 ডিভিশন আসার কোনো সুযোগই নাই। মিয়ানমারের দিকে 3 ডিভিশন আসার মতো কোনো রাস্তাই নাই। তো আমি বলেছি স্যার রামু থেকে একটা রামুর ডিভিশন থেকে একটা ব্রিগেড, সিলেট ডিভিশনের একটা ব্রিগেড, বরিশাল ডিভিশনের একটা ব্রিগেড, আর কিশোরগঞ্জের ব্রিগেড, এই 4টা ব্রিগেড আমাদের ইমিডিয়েটলি হিলে ইন্ডাক্ট করার জন্য। তাহলে পরিস্থিতি ইমিডিয়েট অ্যারেস্ট হবে। আর সেই হিসাবে আমি ওনাকে এটা বলে এসেছি যে স্যার আমি কয়েকজন এক্সপার্ট অফিসার নিয়ে, যারা চিটাগং এ জিওসি ছিল না আগে, কয়েকজনকে নিয়ে আমরা টিম করেছি। পার্বত্য চট্টগ্রামের স্থায়ী সমস্যার সমাধান কিভাবে করা যায়, এটা একদিনে এটা সমাধান বের করা যাবে না। এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস এবং এটা চিন্তা করে বের করতে সময় লাগবে। আমরা কাজ করছি এটা। তো পার্বত্য চট্টগ্রামটা আমাদের একটা বিশাল মাথা ব্যথা। এবং এটা দেখেন আপনি, আওয়ামী লীগ 1996-2001 ক্ষমতা থাকলেন, 97 ডিসেম্বর তারা সন্তু লালমা খাগড়াছড়ি স্টেডিয়ামে ভারতের প্রধানমন্ত্রীর কাছে অস্ত্র সমর্পণ করে আত্মসমর্পণ করলো। তারা সমস্ত ভাঙ্গাচোরা অচল অস্ত্র দিয়েছে, সমস্ত ভালো অস্ত্রগুলো তারা লুকিয়ে রেখেছে। এবং এবং পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য তারা অলরেডি একটা প্রতিষ্ঠান তৈরি করে রেখেছিল। 2 তারিখ সারেন্ডার করেছে 1997-এর 2 ডিসেম্বর। 3রা ডিসেম্বরে আত্মপ্রকাশ করেছে ইউপিডিএফ। এবং তারা এই গত প্রায় 27-28 বছর থেকে তারা অস্থিতিশীল করে রেখেছে। মানে নতুন বোতলে পুরানো মদ, তাই তো? কাইন্ড অফ। এবং তাদের এখনো ভারতের সাথে যোগাযোগ আছে। ভারত কিন্তু দেখেন 72 থেকে 75 আওয়ামী লীগ সরকার ছিল, পার্বত্যের কোনো সমস্যা ছিল না। 75 থেকে 96 পার্বত্য চট্টগ্রামে একদম টকবক করছিল, কারণ আওয়ামী লীগ সরকার নাই। 96 থেকে 2001 আবার পরিচয় শান্ত হয়ে গেল। মানে আপনি বলতে চাচ্ছেন ভারত এটাকে একটা কার্ড হিসাবে ইউজ করছে, যখনই তাদের বলয়ের বাইরের কোন সরকার আসবে তখন তারা এই কার্ডকে নাড়াচাড়া করে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি। কোনো সন্দেহ নাই। এই সন্তু লালমাকে জিজ্ঞাসা করেন, ভারত তাদেরকে আমাদের বর্ডার বেল্টে ক্যাম্প বানিয়ে তাদেরকে আশ্রয় দিয়েছে, খাবার দিয়েছে, অস্ত্র দিয়েছে, ট্রেনিং দিয়েছে, বেতনও দিয়েছে। আচ্ছা জি। এবং মজার ব্যাপার হলো, আপনি আস্তে ধীরে বলেন, আপনার মতো করে আপনি সময় নিয়ে আস্তে ধীরে পানি খেয়ে সুন্দর করে বলেন, সমস্যা নেই। আমি তাহলে পার্বত্য চট্টগ্রামের সমস্যাটা যেহেতু আমাদের দেশের মানুষ জানে না, এটা আমি একটু হাইলাইট করি, পিছন দিয়ে যাই একটু। যে 1947 সালে যখন ভারত বিভাগ হলো, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে যাতায়াত ব্যবস্থা তৎকালীন সময়ে ভারতের সাথে ভালো ছিল। আচ্ছা। আমাদের মেইনল্যান্ড বাংলাদেশের সাথে ভালো ছিল না। আচ্ছা। তাদের ধর্মীয় রীতিনীতি আচার আচরণ হিন্দুদের সাথে বেশি মিলে, আমাদের সাথে এত মিলে। এই কারণে তারা ভারতের কংগ্রেস নেতাদের সাথে দেখা করলো। আমি বলছি 47 দেশ বিভাগ, কত সালে ঘটনা বলছেন? 47 দেশ বিভাগের আগের কথা বলছি। আচ্ছা আচ্ছা। 44, 45, 46 যখন পার্টিশনের কথাবার্তা হচ্ছে, রাইট, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরের কথা বলছি আমি। রাইট। ভারত তাদের নিতে চাইল। আচ্ছা। কিন্তু বর্ডার ডিমার্কেশন যখন হলো, সমস্ত উঁচু জায়গাগুলো ভারতের মধ্যে পড়লো, নিচু জায়গাগুলো আমাদেরকে দিয়ে দিল। আপনি বর্ডার বেল্টে যান, জাফলং, তামাবিল, এন্টায়ার বর্ডার বেল্টে যাবেন, আপনার এই ময়মনসিংহ এলাকায় আসে গাঢ় পাহাড়, যেগুলো সব পাহাড়গুলো তাদের, নিচু জায়গাগুলো আমাদের। তো যখন তারা গেল না, 1971 সালে যখন মুক্তিযুদ্ধ হলো, তখন সেই অভিমানে উপজাতিরা মুক্তিযুদ্ধে যোগদান করেনি। যেহেতু মুক্তিযুদ্ধ হয়েছে ভারতের সহায়তায়, তারা অভিমানে যায়নি, বরং কিছু কিছু তারা রাজাকারও যোগদান করেছিল। চাকমা রাজা, তৎকালীন চাকমা রাজা প্রধান ছিলেন, উনি তো মন্ত্রী ছিলেন, ত্রিদীপ রায়, উনি তো মন্ত্রীও ছিলেন। এরপরে যখন স্বাধীন হয়ে গেল, তখন আবার তারা সরকার তাদেরকে সুনজরে দেখলো না, কারণ তারা তো স্বাধীনতা চায়নি। রাইট। এবং চাকমা উপজাতি নেতারা তারা এখানে আসলো, তৎকালীন সরকার প্রধান সাহেবের দেখা সাক্ষাৎ করলো যে 1900 অ্যাক্ট, চিরাং হিল ট্রাস্ট 1900 একটা অ্যাক্ট আছে, ওটা অনুযায়ী আমাদেরকে উপজাতি হিসাবে আমাদের স্বীকৃতি দিতে হবে, আমাদের ওই অনুযায়ী আমাদেরকে আমাদের যা যা প্রাপ্য আমাদের দিতে হবে। সংসদে 73 প্রাথমিক পর্যায়ে বললো, না না তোরা কিসের, তোরা যা, তোরা বাঙালি, উনি হয়ে বলে দিলেন। 73 আওয়ামী লীগের সময় যে নির্বাচনটা হলো,
হুম, যে নির্বাচন তামাশা করে আওয়ামী লীগ 300-র মধ্যে 293টা নিল। হুম, বাকি 7টার মধ্যে একটা ছিল এই সন্তু লারমা বড় ভাই মানবেন্দ্র নারায়ণ লারমা, এম.এন. লারমা নামে পরিচিত। উনি তখন দিঘনালা হাই স্কুলের হেডমাস্টার ছিলেন এবং উনি তখন এন্টায়ার রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রামে একটা কনস্টিটিউয়েন্সি ছিল, একটা আসন ছিল। হুম, এখন তো 3 জেলা হয়ে গেছে, 3 জেলা 3টা আসন। উনি সংসদে দাঁড়িয়ে এই একই দাবি তুললেন যে আমাদের উপজাতির স্ট্যাটাস দিতে হবে। ওখানে প্রত্যাখ্যাত হলেন। হুম, তখন উনি গিয়ে চিটং হিল ট্র্যাক্সে এই এম.এন. লারমা এবং সন্টু লারমার পুরো নাম জে.বি. লারমা, জ্যোতিরিন্দ্র বদিপীয় লারমা। তারা 2 ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো এবং বামপন্থী রাজনীতির সাথে জড়িত ছিল। হুম, এবং তারা 69 সালে রাঙামাটি কমিউনিস্ট পার্টি নামে একটা দল করেছিল। হুম, এই 73 সালের পরে তখন এই এম.এন. লারমা সারা পার্বত্য চট্টগ্রামে তখন শিক্ষিত হলো সব স্কুলের টিচাররা। হুম, পার্বত্য ঘুরে ঘুরে স্কুল টিচারদেরকে মোটিভেট করলো যে আমাদের একটা আন্দোলন শুরু করতে হবে। জি, এবং এই জন্যই চিটাং হিল ট্র্যাক্স এই প্রবলেমটাকে অনেকে হেডমাস্টার্স রেভলিউশনও বলে। আচ্ছা, তো এই রাঙামাটি কমিউনিস্ট পার্টি তারা অ্যাবলিশ করে পিসিজিএসএস পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, যেটা এখন সংক্ষেপে জনসংহতি সমিতি নামে পরিচিত, এটা তারা প্রতিষ্ঠা করলো। হুম, এটা বলছে 74 সালের কথা। 73-এ তারা প্রত্যাখ্যাত হলো, তারপরে ঘুরে ঘুরে সফর করে কনভিন্স করে 74 সালে এই দলটা করলো। এই অবস্থায় গোয়েন্দা বাহিনীর রিপোর্ট অনুযায়ী এই খাগড়াছড়ির উত্তরে একখান থেকে তারা এই লারমা সহ আরো যত উপজাতি নেতা ছিল, হুম, উষাতন চাকমা, আম, নামগুলি মনে আসছে না, উপেন্দ্রলাল চাকমা, এরকম কতজনকে তারা গ্রেফতার করা হলো। 74-এর মাসটা আমার ঠিক মনে নেই। হুম, শেখ সাহেব কাপ্তাই তখন একটা ভিজিট ছিল কোনো এক সময় কোনো এক উপলক্ষে, হুম, তাদেরকে হেলিকপ্টারে করে কাপ্তাই নিয়ে যাওয়া হলো, কাপ্তাই সার্কিট হাউসে। ওখানে তারা সবাই শেখ সাহেব পায়ে পড়ে গেল, আমাদের ভুলে গেছে, মাফ করে দেন। হুম, শেখ সাহেব তাকে মাফ করে দিল, তারা আন্ডারগ্রাউন্ডে চলে গেল। হুম, গিয়ে তারা তখন ভারতের সাথে যোগাযোগ করলো যে আমরা সশস্ত্র সংগ্রাম করবো, আমাকে ট্রেনিং দেওয়া, অস্ত্র দাও। হুম, ভারত প্রত্যাখ্যান করলো কারণ আওয়ামী লীগ সরকার। রাইট, 15ই আগস্টের পরে ভারত তাদেরকে আবার স্বাগতম জানিয়ে নিয়ে গেল আচ্ছা, এবং তারপরে তারা ওখানে ক্যাম্প করলো, ট্রেনিং করলো এবং যা যা বলেছি আমি এগুলি করলো। এবং হুম, 76 সালের মে মাসে সম্ভবত তারা প্রথম বাংলাদেশে ওদের সশস্ত্র শাখার নাম ছিল শান্তি বাহিনী। হুম, এই শান্তি বাহিনী প্রথম অপারেশন করলো রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার ওখানে জায়গা আছে, ওখানে তারা প্রথম অপারেশনটা করলো। এবং এরপর থেকে এটা বাড়তে 70-এর দশকের দ্বিতীয়ার্ধ প্রচন্ড মারামারি হলো সেনাবাহিনীর সদস্যদের সাথে। বিভিন্ন জায়গায় আমাদের ক্ল্যাশ হলো, এনকাউন্টার হলো, আমাদের অনেক শহীদ হলো, হুম, অনেক মানুষ মারা গেল আমাদের। টোটাল এই পর্যন্ত আমার জানা মতে প্রায় 400-র মতো আমাদের। 80-র দশকের শুরুর দিকে সমস্যা হলো যে এমএল নামের একটু বৃদ্ধ হয়ে গেছে। হুম, এদিকে 5 বছর হয়ে গেছে, আমরা এখনো কিছু করতে পারছি না। কিছু কিছু লোকের মধ্যে হতাশা আসছে। হুম, তাদের নেতৃবৃন্দের মধ্যে 2টা দল হয়ে গেল। একটা দল চাইলো যে আমরা যেভাবেই হোক যত তাড়াতাড়ি পেয়ে আমাদের স্বাধীনতা আনতে হবে বা স্বায়ত্তশাসন আনতে হবে। আরেকটা ওই দলের নেতৃত্ব ছিল প্রীতি কুমার চাকমা নামে একজন। আরেকটা এম.এন. লারমার নেতৃত্বে একটা দল। তারা বললেন আমরা লং টার্ম প্ল্যান নিয়ে কাজ করব। আমি তখন পার্বত্য চট্টগ্রাম 80 দশকের শুরুর দিকে, এবং তখন এটা ওখানে স্থানীয়ভাবে মানুষ বলতো যারা লং টার্ম নিয়ে কাজ করবে এই লারমা গ্রুপ, তাদেরকে মানুষ বলতো লাম্বা গ্রুপ। আর আচ্ছা, যারা শর্ট টার্ম নিয়ে প্রীতি গ্রুপ, তাদেরকে বলতো বাইট্টা গ্রুপ। আচ্ছা, এই নামে ওখানে প্রচলিত ছিল। আচ্ছা, এদের মধ্যে অবস্থা, এদিকে এম.এন. লারমা বৃদ্ধ হয়ে গেল, সে চাইলো জনসংহতি সমিতির সভাপতি প্রধান হোক তার ছোট ভাই। হুম, কিন্তু এটা অনেকে পছন্দ করলো না। এই নেতৃত্বের কোন্দলের ফলে 81, 82, 83 তারা এক দল আর এক দলের পিছনে লাগালাগি শুরু করলো। ভেরি হুম, ইন্টারেস্টিং। এমনও হয়েছে যে তারা আমাদের টহল দলকে অ্যাম্বুশ করার মতো পরিস্থিতিতে পড়েছে, কিন্তু করেনি। আচ্ছা, তারা ওয়েটিং ফর তাদের অন্য দলের জন্য ওয়েট করছে আরকি। তাদেরকে করবে, আচ্ছা, এইভাবে করতে করতে তারা 83-তে এসে তারা সিদ্ধান্ত নিল যে ঠিক আছে আমরা একটা আলোচনায় বসি। সাজেক নামে একটা জায়গা আছে, ওখানে খুব সুন্দর এখন টুরিস্ট স্পট, আপনি রাইট, দেখেছেন বোধহয়। রাইট, তাদের সিদ্ধান্ত হলো ওখানে আমরা মিটিং করবো 10 নভেম্বর 1983। লারমা গ্রুপ আগে গিয়ে পৌঁছালো ওখানে। এখানে পিটি গ্রুপ একটু বিশ্বাসঘাতকতা করলো। তারা ওখানে গিয়ে আলোচনায় না গিয়ে তাদেরকে ঘেরাও করে গুলি করলো এবং ওই দিনই এমিন লারমা ওইখানে স্পটে মারা গেল। আচ্ছা, এরপরে তখন ওই 2 দল এক দল আরো বেশি তাড়া করা শুরু করলো। হুম, এর মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে প্রীতি গ্রুপকে আত্মসমর্পণের জন্য রাজি করানো গেল। তারা হতাশ হয়ে গেল। হুম, পারছে না, কোনো সাহায্য পাচ্ছে না। মেইন স্ট্রিম হইল লারমা গ্রুপ। হুম, তো 1985 সালের মে মাসে রাঙ্গামাটি স্টেডিয়ামে তারা সারেন্ডার করলো প্রীতি গ্রুপের নেতৃত্বে।
প্রীতি গ্রুপ লাস্ট মোমেন্টে সম্ভবত প্রীতি কুমার চাকমা করেন, মেজর রোমেলের নেতৃত্বে তারা সারেন্ডার করলো, আমার যতটুকু মনে পড়ে। 40 বছর আগের কথা, আমি তো স্টাডি নাই অনেকদিন। এরপরে এখন লার্মা গ্রুপ আবার পূর্ণোদ্যমে কাজ শুরু করলো, এবং 80 দশকের দ্বিতীয়ার্ধ থেকে পরবর্তী 10 বছর সেনাবাহিনীতে আবার তাদের অনেক সংঘর্ষ হলো। 93-তে আওয়ামী লীগ আসার পর আবার পরিস্থিতি শান্ত হয়ে গেল। এমন তখন এই তামাশার ডায়ালগ করে আত্মসমর্পণ 97 ডিসেম্বরে। এই 97 ডিসেম্বরের স্বাধীনতার পরে ওই উপজাতিরা আবার আরেকটা ইউপিডিএফ বানিয়ে গন্ডগোল শুরু করলো, এবং এটা পুরোটাই চলছে ভারতের ইন্ধনে, পুরোটাই চলছে ভারতের ইন্ধনে। এবং এটা যদি বন্ধ করতে হয়, ওখানে সেনাবাহিনী এককভাবে কিছু করা সম্ভব না। আমরা যেটাকে সিআইও বলি, কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন, এটা সিভিল মিলিটারি জয়েন্ট এফার্ট। এটার জন্য কিন্তু প্রেসিডেন্ট এরশাদ সাহেব 80 দশকের শুরু দিকে চিটাগং হিল ট্র্যাক ডেভেলপমেন্ট বোর্ড, চট্টগ্রাম উন্নয়ন বোর্ড নামে একটা করেছেন। ওখানে একজন সচিব পর্যায়ের একজন প্রধান আছে। একসময় চট্টগ্রাম ডিভিশনের জিওসি ছিলেন প্রধান চেয়ারম্যান, এখন বোধহয় সম্ভবত একজন সচিব। এবং এটাতে মানে তারা উন্নয়নের কাজও করছে, এবং সেই সাথে সার্টিফিকেশন, আপনার ট্রাইবাল কনভেনশন কমিটি নামে একটা, 80 দশকে করা হল। জেনারেল এরশাদের উদ্যোগী ওটা হলো যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটা কমিটি নেগোসিয়েশন করে শান্তিপূর্ণ সমাধানের জন্য। এইভাবে কিন্তু পরিস্থিতি আপ ডাউন হতে হতে এখন এই যে 200 ক্যাম্প তারা প্রত্যাহার করেছে এবং আওয়ামী লীগ ক্ষমতায় নাই, এই সুযোগটা নিয়ে ভারত এখন পরিস্থিতি অশান্ত করে ফেলেছে। জি জি জি। তাহলে আপনার সমাধানটা হচ্ছে ইমিডিয়েটলি 4টা ব্রিগেড সেখানে দিতে হবে এটাকে নিয়ন্ত্রণের জন্য। এবং ওখানে যে আপনার এখন তো 2টা ডিভিশন আছে, একটা 24 ডিভিশন যেটা চিরাং সদর, একটা রামুতে আছে 17 ডিভিশন। ওখানে দরকার হলে আরেকটা ডিভিশন করতে হবে, করে পুরো এলাকাটা 3টা ডিভিশনের আন্ডারে ভাগ করে তারপরে অপারেশন কার্যক্রম করতে হবে। জি জি, ধন্যবাদ। পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমরা আরেকটা সুন্দর ছোট আলোচনা সেপারেটলি করতে পারি, কারণ এত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং বাংলাদেশের মানুষ আসলে অনেক কিছুই জানে না। আপনি যে কথাগুলো বললেন আমার কাছে অনেকগুলোই নতুন আর কি। আমি একটু যেহেতু আমাদের সময় আমরা অনেকটা শেষের দিকে চলে এসেছি, আমি একটু আপনার টেক নিয়ে নেই কয়েকটা বিষয়। সেটা হচ্ছে যে বর্তমানে যে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ দেখা যাচ্ছে, আমরা ভেবেছিলাম 5ই আগস্টের পরে এত বছর বাংলাদেশে কেউ রাজনীতি করার সুযোগ পায়নি। বিরোধী দলের নেতা কর্মীদের মামলা, হামলা, সংঘাত, গুম দিয়ে একটা সাপ্রেস করে রাখা হয়েছিল। 5 আগস্টের পরে সবাই কথা বলার সুযোগ পাচ্ছে, সবাই নিজের স্বাধীনতা মতো রাজনীতি করার সুযোগ পাচ্ছে। কিন্তু আমরা দেখছি যে রাজনীতিতে এই সংঘাত, বিদ্বেষ, পরস্পরের বিরুদ্ধে কোনো নীতি ছাড়া বক্তব্য দেয়া, কাজ করা, এর একটা পরিবেশ এখনো আছে। আপনি রাজনীতিটাকে কিভাবে দেখেন? আপনি সরাসরি রাজনীতির সাথে জড়িত না, কিন্তু আপনি রাজনৈতিক পরিবার থেকে এসেছেন, আপনি সামরিক কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন, বাংলাদেশকে আপনি ভালোবাসেন বলে অনেকবার আমাদের প্রোগ্রামে বলেছেন, আপনার গোটা কর্মকাণ্ডে এটা প্রমাণিত। বাংলাদেশের রাজনৈতিক এনভায়রনমেন্টটাকে আপনি কিভাবে দেখেন? কি পরিবর্তন হওয়ার দরকার ছিল বা কি পরিবর্তন হলে পরে বাংলাদেশের জন্য ভালো? জেনারেশন পলিটিশিয়ান হ্যাজ টু গো অ্যাওয়ে, অ্যাবসলিউটলি। আমি কয়েকটা জায়গায় বলেছি, আমি হাসপাতালে থাকা অবস্থায় সব দলের শীর্ষ নেতারা আমার সাথে দেখা করেছেন। সবাই আমাকে বলেছেন দেশে এই মুহূর্তে আপনার মতো একজন ব্যক্তি রাজনীতিতে আসা দরকার। আমি সবাইকে এইভাবে হাত জোর করে বলেছি যে আমি এই মুহূর্তে কিছুই বুঝতে পারছি না, আমি একটা ঘোরের মধ্যে আছি। 8টা বছর পরে এসেছি, দুনিয়া অনেক পাল্টে গেছে, দেশে একটা বিপ্লব হয়ে গেছে, কোন অভ্যুত্থান হয়ে গেছে। আমি রাজনীতিতে আসবো কি আসবো না আমি এখনো বুঝতে পারছি না, সিদ্ধান্ত নিতে পারছি না। তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ, এই যে বিপ্লবটা হলো, এটা মূলত ভারত বিরোধী একটা বিস্ফোরণ ছিল। আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে জাতীয়তাবাদী শক্তির ঐক্য ছাড়া কোনো বিকল্প নাই। আমি দুঃখের সাথে খেয়াল করছি, এত বড় একটা বিপ্লব কিন্তু নির্বাচনের জন্য হয়েছে। একটা 15 বছর যে দেশটাকে ধ্বংস করেছে, 16 বছর যেটা ধ্বংস করেছে, এটাকে একটা ফাংশনাল লেভেলে আনতে 16 বছর, তো ওখানে 32 মাসে যথেষ্ট নয়। প্রথম দিকে আমরা নির্বাচন করতে করতে পার্বত্য চট্টগ্রামে ভুলে গেছি, দেশের আইন শৃঙ্খলা ভুলে গেছি, আমরা খালি ক্ষমতার দ্বন্দ্বে আমরা এখন লিপ্ত আছি। আমি আই এম ভেরি সরি, আমাদের পলিটিশিয়ানরা দেশপ্রেম আমার কাছে প্রশ্নবিদ্ধ। দেশপ্রেমিক মানুষ দেশের অখণ্ডতা রক্ষার জন্য আগে কাজ করবে না ক্ষমতার জন্য কাজ করবে আগে? তারা ক্ষমতার জন্য কাজ করছে, ক্ষমতার মোহে আছে। তারা আমার কাছে
সম্পূর্ণ অসুস্থ। আজকেও বেশ বড় বড় কয়েকজন ব্যক্তি আসছে আমার কাছে, আমি নাম বলতে চাই না। আপনি রাজনীতি করেন, আমি বললাম এটা সুস্থ পরিবেশ নেই, কোনো ভদ্রলোকের পরিবেশ নাই বাংলাদেশের রাজনীতি করার। এই ওকে কাদা ছোড়াছুড়ি করছে, ওকে গালাগালি করছে, এক দল আরেক দলকে বলছে আরেকটি দল, এই দল হচ্ছে আরেকটি দল, ব্লেম গেম চলছে। জি। আমি ভেরি ফ্রাস্ট্রেটেড এবং আমি বলেছি এই জেনারেশন অফ পলিটিশিয়ানস হ্যাজ টু গো অ্যাওয়ে। তার পরবর্তী জেনারেশনকে যদি ছেড়ে দিয়ে যায় তাহলে আমি খুব শঙ্কিত কি হতে যাচ্ছে। এই যে এখন একটা কনফ্রন্টেশনাল পলিটিক্স আমাদের দেশে একেবারে পয়েন্ট অফ নো রিটার্নে চলে আসছে। একদল বলছে যে আগে গণভোট হতে হবে, আরেকদল বলছে দুইটা একসাথে হতে হবে। আমি বিস্মিত, আমি কালকে স্ট্যাটাস দিয়েছি, আপনি দেখে থাকবেন যে কি করে দুটো একসাথে হওয়া সম্ভব। আপনি দেখেন এই যে গণভোটের বিষয়টা মানুষ কি জানে বুঝে? কিছুই জানে না এখন। কি, কি পয়েন্ট আছে? এগুলো জেনে বুঝে তারপর সিল মারতে কতটা সময় লাগবে? আপনি নরমাল যে জাতীয় আমাদের নির্বাচনগুলি হয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হয়। আর গণভোটের সিল মারতে তো ২ দিন লাগবে। এবং এগুলি গুনতে আরো ৩ দিন লাগবে। তো আপনি ৬ দিন পর্যন্ত শুধু নির্বাচন প্রক্রিয়া করবেন? মানে আপনার সলিউশনটা কি? আপনি আপনার আমি দৃঢ়ভাবে মনে করি, জি। আমি বলেছি যে গণভোট নিয়ে কেন মাত্র কয়েক মাস আগে কাজ করা শুরু হলো? আপনার বিপ্লবের পর সরকার গঠন হওয়ার পর তো এটাই ফার্স্ট এজেন্ডা হওয়া উচিত ছিল, জুলাই সনদ। এবং হলে এটা কিন্তু ৬ মাস আগেই এটা সর্ট আউট হয়ে যেত। তাহলে আজকে কনফ্রন্টেশন হতো না। কেন বিলম্ব করা হয়েছে এটা আমার একটা বড় প্রশ্ন। এই মুহূর্তে আমি মনে করি এটা একসাথে লেজে গোবরে হয়ে যাবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আগে জুলাই আপনার সনদে গণভোট হতে হবে। নাহলে এই জুলাই যোদ্ধাদের প্রতি, শহীদদের প্রতি, দেশবাসীর প্রতি বেইমানি করা হবে, বিশ্বাসঘাতকতা করা হবে। কারণ নির্বাচিত হয়ে কারা আসবে আমি জানি না। কারো আমার সন্দেহ আছে তারা যদি দুটো একদিন হয় তারা কতটা বাস্তবায়ন করবে। তাদের অ্যাক্টিভিটিস, কর্মকাণ্ড, কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ আমার কাছে সন্দেহজনক মনে হয়। এজন্য আমি চাই জুলাই সনদটা আগে হয়ে যাক। আমি আজকে না, এটা আমি কয়েক মাস থেকে বিভিন্ন আপনার প্রোগ্রামে বলেছি। আগে জুলাই সনদে গণভোট হতে হবে। এরপরে নির্বাচন হতে হবে। দুটো একদিনে হলে পরিস্থিতি সংঘাতময় হয়ে যাবে। আমি খুব আশঙ্কা করছি দেশ নিয়ে। জি। দেশের আইন শৃঙ্খলা নিয়ে আপনি কি ভাবেন? আইন শৃঙ্খলা কোন অবস্থায় আছে? অত্যন্ত, কিভাবে ইমপ্রুভ অত্যন্ত, করা যায়? আপনি প্রতিদিন দেখেন কয়েক জায়গায় আগুন লাগছে, অসংখ্য খুন হচ্ছে, অসংখ্য রোড মানে অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে। এই ধরনের আনন্যাচারাল ডেথ অসংখ্য প্রতিদিন। আমার কাছে মনে হয় আমার সারা জীবনে এত দেখেছি কিনা আমার মনে পড়ে না। আমি মনে করি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পূর্ণ ব্যর্থতা এটা। আপনার প্রতিদিন, প্রতিদিন আপনি খবর দেখেন, এগুলোই মেইন নিউজ। দেখা যায় না, কষ্ট করে দেখা যায় না। আগুন লাগিয়ে দিচ্ছে, মানুষ মেরে ফেলছে, এ ওকে মারছে, ও ওকে খুন করছে। মানে খবরের মেজরিটি খবর হলো এই আইন শৃঙ্খলা রক্ত সংক্রান্ত। আমি তো বাজারে গিয়ে সবজি কেনার জন্য আমি দায়িত্ব পালন করি না। আমি তো কারো সেলুট ঠিক করার জন্য আমি দায়িত্ব পালন করি না। আমি তো কে কত বেতন পায় এগুলি জানার জন্য আমি দায়িত্ব পালন করি না। আইন শৃঙ্খলা আমাকে ঠিক করতে হবে। আমি মনে করি আহ, এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পূর্ণ ব্যর্থতা এটা। এটা কি পুলিশের কারণে ব্যর্থতা নাকি পরিচালনার কারণে ব্যর্থতা, সেটা ওনারা ভালো জানেন। আপনি কি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর ওনার পদত্যাগ দাবি করেন? আমি কয়েকদিন আগে লিখেছিলাম যে 13 তারিখে যদি গন্ডগোল হয় ওনার পদত্যাগ দাবি করেছিলাম আমি। এই মুহূর্তে যেহেতু গন্ডগোল হয়নি, উনি পরিস্থিতি কি হয় কিভাবে মোকাবেলা করেন নেন, বাট আমি মনে করি এই পরিস্থিতি অনেক আগেই আরো, ওনার তো 1 বছরের উপরে হয়ে গেছে, দিন দিন খারাপ হচ্ছে কেন? আমি মনে করি ওনার ব্যর্থতা। তবে ওনাকে আরো সময় দেওয়া উচিত, ওনাকে আরো সময় দেওয়া উচিত যে উনি কতটা ভালো করেন। অনেক অনেক ভালো যোগ্য লোক স্বরাষ্ট্র উপদেষ্টা করা যেত, দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি। তো এই ক্ষেত্রে যেটা হয় যে দেশের মানুষ আশা করেছিল যে আপনার যে এক্সপার্টিজ আছে এবং আপনার যে অভিজ্ঞতা আছে, আপনার সততা আছে, দেশপ্রেম আছে, এটা নিয়ে বাংলাদেশের মানুষ তারা দলের ঊর্ধ্বে উঠে আপনার প্রতি তাদের আস্থা আছে। তো এই যে অন্তর্বর্তীকালীন একটা সরকার হলো, সরকারের অনেক আমরা উপদেষ্টা দেখেছি যাদের ক্রেডেনশিয়াল নিয়ে অনেকের প্রশ্ন আছে, যাদের কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন আছে। আহ আপনাকে অনেকেই চেয়েছিল, সাধারণ মানুষের মধ্যে থেকে অনেক পেশাজীবীরাও চেয়েছিল যে আপনি একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। ইউনূস সরকার যেন সফল হয়।
যে ব্যর্থতার কথাগুলো আমরা এখন বলছি, সেই ব্যর্থতাগুলো যেন না থাকে, ইউনূস সরকার যেন সফল হয়। আপনি একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। সেটি কেন হয়ে ওঠেনি? এটা ওনাদেরকে জিজ্ঞাসা করেন। তবে আমি আমার মুক্তির পরপর আমাকে যখন বিভিন্ন শাখাওয়াতকে সরিয়ে দেওয়া হলো স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে, যেন জাহাঙ্গীর কয়েকদিন গ্যাপ ছিল। হুম, হুম। বেশ কয়েকজন আসছেন। কারণ আমি এখন আমার ওই মুক্তির পরবর্তী দিনগুলো আমার হচ্ছে একটু ধোঁয়াশা স্বপ্নের মতো মনে হয়। জি। কারা এসেছিল জানি না আমি। বাট আমাকে তখন বলেছিল। তো আমি বলেছি যে আমি পারব না। আমি আমি এখনো দুনিয়ায় বুঝে উঠতে পারছি না কি হচ্ছে না হচ্ছে। হুম, হুম। আমার এটা আত্মস্থ হতে ৮ বছর পরে আসছে। পরিস্থিতিতে খাপ খাইয়ে নিতে কিছু সময় লাগবে। আমি এখন যে সার্ভিস আমি ডেলিভারি করতে পারব না, এই দায়িত্ব আমি নেব না। মানে তখন আপনাকে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পালনের জন্য আপনার একটা জি, আনঅফিসিয়াল হ্যাঁ, প্রপোজাল এসেছে। ২-৩ জন এসেছিল। কারা হুম, এসেছিল আমি এখন মনে করতে পারি না। আচ্ছা। কারণ আমার সাথে হাজার মানুষ দেখা করেছে। কি পদে, কি দায়িত্ব। তো তারা কি স্বপ্রণোদিত হয়ে এসছে নাকি তাদেরকে উপর থেকে বলা হয়েছে, এগুলো আমি কিচ্ছু বলতে পারব না। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। আম এমনিতে আ আপনি তো এই পাওয়ার স্ট্রাকচার এ খুব পরিচিত। ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাকে পার্সোনালি চিনেন। আপনাকে সবাই চিনে। আম আপনাকে কোন একটা দায়িত্ব পালনের জন্য কি গভর্নমেন্ট থেকে অ্যাপ্রোচ করা হয়নি? ওই ঘটনা যেটা আপনি মুক্তির পরে বললেন। তারপর থেকে কি ফরমালি কোন অ্যাপ্রোচ করা হয়নি যে আপনি এই বিষয়টাকে আপনার যেমন আপনার আর্মি নিয়ে আপনি যে সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে আপনি রোল পালন করতে পারতেন বা আপনার এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদে আপনি যেতে পারতেন বা আরো অনেকগুলো শিক্ষাক্ষেত্রে আপনার অভিজ্ঞতা আছে। অনেকগুলো এক্সপার্টিজ আপনার একসাথে আছে। গভর্নমেন্ট থেকে কি আপনাকে এই অ্যাপ্রোচ গুলো করা হয়নি যে আপনি যেকোনো একটা জিনিসকে আপনি নার্চার করেন? না, আমাকে করা হয়নি। আচ্ছা, ঠিক আছে। আম আম একটু আর্মি নিয়ে কথা বলি এবং এটা আমাদের সম্ভবত শেষ প্রশ্ন হবে। আমরা ১ ঘন্টা ৪৫ মিনিট ধরে কথা বলছি এবং কথা বলতে খুব ভালো লাগছে। বাট আমি আপনার সময়ের প্রতি একটু রেসপেক্ট ফুল থাকতে চাই। সেটা হচ্ছে যে বাংলাদেশ আর্মির যে এখন ফোর্স স্ট্রাকচার সেটা কি ঠিক আছে? বা সেখানে কি সংশোধন বা অ্যামেন্ডমেন্ট করা যায়? আপনার কি আইডিয়া? আমি এই ১৬ বছরের গ্যাপে আমি অ্যাকচুয়ালি প্রেজেন্ট স্টেট টা আমি ভালো মতো জানি না। হুম, হুম, আমাকে একটা সম্ভাব্য সমাধান দিতে হলে তো বর্তমান পরিস্থিতি জানতে হবে। এটা কোথায় আছে, কি অবস্থায় আছে। হুম, এটা সম্পর্কে আমার সম্যক কোনো ধারণা নেই। তবে আমি যেটা বলতে চাই সেটা হলো যে গানস অর বাটার একটা কথা আপনি জানেন। গানস অর বাটার এটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সময় থেকে চলে আসছে যে আমার খাদ্য প্রয়োজন বেশি না আমার অস্ত্র প্রয়োজন বেশি। আমি কোন খাতে বেশি অ্যালোকেট করব। এবং পপুলার বিলিফ হলো যে আমি না খেয়ে থাকবো তবু আমার নিরাপত্তা নিশ্চিতের জন্য আমি আমার সক্ষমতা বাড়াবো। হুম, হুম, আওয়ামী লীগ সরকার সেনাবাহিনীকে তামাশা করেছে। আমি আপনাকে একটু আগে বলেছি যেটা। হুম, হুম, একে তো অনেক যোগ্য লোক বিদায় দিয়েছে, অনেক অযোগ্য লোক প্রমোশন দিয়েছে। সেই সাথে যেটা করেছে, যেখানে আপনার ফোর্স দরকার নেই, হুম, সেখানে তারা ফোর্স বানিয়েছে। হুম, হুম, আমি যেটা মনে করি সেটা ১ নম্বর পারপাস ছিল যে আমাদের একটা বড় ফান্ড, ডেভেলপমেন্ট ফান্ড থেকে অন্যদিকে ডাইভার্ট করে দেওয়া। হুম, হুম, কারণ সেনাবাহিনী একটা ডিভিশন বানানো মানে আপনার বিশাল অঙ্কের টাকা। হুম, উনি এখানে ৩ টা ডিভিশন বানিয়েছেন, নতুন রেইজ করেছেন। হুম, হুম, এবং অতিরিক্ত ব্রিগেডও ২ টা ব্রিগেড করেছেন অতিরিক্ত। হুম, হুম, এগুলো করে তারা সেনা বাজেটটাকে অন্যদিকে ডাইভার্ট করেছে যেন আমার ডেভেলপমেন্ট বাজেট কমে যায়। এবং আই উইল নট বি সারপ্রাইজড যদি এটা ইন্ডিয়ার প্রেসক্রিপশন হয়ে থাকে। হুম, হুম, দ্বিতীয়, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আপনি চান না চান, ইউ লাইক ইট অর নট, মিলিটারি উইল অলওয়েজ প্লে ডমিন্যান্ট রোল। হুম, হুম, মিলিটারি ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট স্টেক হোল্ডার অর ইভেন লার্জেস্ট স্টেক হোল্ডার। হুম, হুম, এখানে সেনাবাহিনীকে যদি অনেক জেনারেল বানিয়ে খুশি রাখা যায়, তাহলে সরকার টিকে থাকাটা সহজ হবে। হুম, হুম, আপনার ফোর্স স্ট্রাকচারের রিকোয়ারমেন্টটা কনসিডারেশন থেকে তাদের ক্ষমতায় টিকে থাকার রিকোয়ারমেন্টটা বেশি। রাইট। এবং এইজন্য সেনাবাহিনীকে খুশি রাখো, বাজেট ডাইভার্ট করো, ডেভেলপমেন্ট কমাও। এগুলো হুম, সমস্ত আমি মনে করি ইন্ডিয়ান এই মানে প্ল্যানে বাস্তবায়ন হয়েছে। আপনি যেকোনো সামরিক অফিসারকে যে স্ট্র্যাটেজি, ট্যাকটিক্স এগুলো বুঝে হুম, হুম, সিলেটে কোনো অবস্থাতেই একটা ডিভিশনের কোনো প্রয়োজন ছিল না। হুম, হুম, বরিশালে তো প্রশ্নই ওঠে না। রামুতে তবু এটা বিতর্কিত আছে, তো ১ ডিভিশন না হলেও কিছু থাকা দরকার ছিল। হুম, হুম, কিশোরগঞ্জে পিওরলি অ্যাবসলিউটলি প্রেসিডেন্ট হামিদের ব্যক্তিগত লজিস্টিক সাপোর্টের জন্য একটা ব্রিগেড এখানে রেইজ করা হয়েছে। হুম, 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 সেইম আমি আমি তাদের তারা কি চিন্তা করে আমি বুঝে পাই না। এইভাবে আমাদের ফোর্স স্ট্রাকচার আমি দেখেছি। আমি ১৯৮৮ সালে একটা গবেষণা
ভারত যত বড় আর্মি হোক, তার তো প্রতিবেশী প্রতিটা দেশের সাথে তার শত্রুতা আছে। শত্রুতা। জি। আর তার শত্রুদের সাথে তো সে সবাইকে নিয়ে বাংলাদেশে আসতে পারবে না, সব বর্ডার ছেড়ে দিয়ে। হুম, হুম, পাকিস্তান, চায়না, মিয়ানমার, অন্য দেশের বিরুদ্ধে তার ফোর্স ডিপ্লয় করতে হবে। হুম, হুম, বাকিটা নিয়ে বাংলাদেশে যে আসতে পারে, হুম, হুম, ওটা আমাদের সাথে রেশিও কতটুকু? হুম, হুম, আমরা দেখেছি যে আমাদের যা স্ট্যান্ডিং আর্মি, আমাদের যে ফোর্স ছিল তার ৩ গুণ হয় না। হুম, 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 আমাদের উইনিং রেশিও 3:1 আমি বলেছি আপনাকে। হুম, তো হুম, এরপরে যেটা ছিল সেটাতে যদি তারা আসতে না পারে, আর অতিরিক্ত ৩ ডিভিশনে ২ ব্রিগেড বাড়ানোর দরকারটা ছিল কি? হুম, 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 কোন দরকার ছিল না। এবং এই যে এখন আমি মনে করি আপনার আমাদের এই রংপুরের উপরের দিকে কুড়িগ্রাম, লালমনিরহাটের উপরের দিকে ধুবড়ি একটা জায়গা আছে। ওখান থেকে তারা কাছাকাছি একটা নতুন তাদের ইয়ে বানিয়েছে, বেস বানিয়েছে। হুম, হুম, ঠিক আছে? ৩০ কিলোমিটার দূরে বানিয়েছে। ফাইন। কোন সমস্যা নাই। কিন্তু তারা ওখানে প্যারা কমান্ডো ওখানে লোকেট করেছে। দ্যাটস ভেরি অ্যালার্মিং। হুম, হুম, এই প্যারা কমান্ডো আমরা বলি যে যখন আমরা কোন অপারেশনে যাওয়ার প্ল্যান করি, আমরা হুম, হুম, আমাদের ফোর্সকে স্টেজ ফরওয়ার্ড করি। যে কাছাকাছি নিয়ে যাই, যেখানে আমরা অপারেশন করব যেন ওখান থেকে অপারেশন লঞ্চ করতে আমার কম সময় লাগে। রাইট। তারা ওই এলাকায় প্যারা কমান্ডো নিয়ে আসে, দ্যাট ইস অ্যালার্মিং টু মি। আচ্ছা। আমি ইনশাআল্লাহ সম্ভব হলে সেনাপ্রধানকে বলবো, আমি ডক্টর ইউনূসকে বলবো, আমাদের লালমনিরহাটে কিন্তু আমাদের বিশাল জায়গা আছে ওখানে মিলিটারি। হুম, হুম, ওখানে আমাদের ইমিডিয়েটলি একটা ইনস্টলেশন করা দরকার, একটা ফাইটিং এলিমেন্ট ওখানে, এট লিস্ট একটা ব্রিগেড। ইনফ্যাক্ট রংপুর এলাকায় একটা ডিভিশন আছে, ওখানে মিনিমাম ২ টা ডিভিশন দরকার। এত ভাস্ট এলাকা রংপুর এলাকায়। হুম, হুম, এর মধ্যে এই ফোর্স স্ট্রাকচারটা প্ল্যান করতে হবে। এনিমির ফোর্স স্ট্রাকচার, ক্যাপাবিলিটিস তারা আমার বিরুদ্ধে কতটুকু আনতে পারবে ওইটার উপর বেস করে হুম, হুম, আমরা আরবিট্রারিলি জাস্ট ৩ টা ডিভিশন বানিয়েছি। আমি সেই আমার চাকরির ৩০ জীবনে বছরে আমি দেখেছি ২ টা ব্রিগেড, মানে ২ টা ব্রিগেড ২ টা ডিভিশন বানানো হয়েছে। আর কোন উন্নত বানানো হয়নি। হুম, ব্রিগেড ছিল, ওগুলোকে ডিভিশন করা হয়েছে, একটু বড় করা হয়েছে। হুম, 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 আমার ৩০ বছর। এরপরে কয়েক বছরের মধ্যে কি এমন হলো যে ৩ টা নতুন ডিভিশন বানাতে হলো। অথচ ভারত গোলাম। তেমন তার শত্রুই নাই, তাকে শত্রুই মনে করে না। হুম, হুম, যাকে যে শত্রুই না মনে করে তুমি এগুলো কোনো জবাব তারা দিতে পারবে না কিন্তু। হুম, হুম, তো এখন আমাদের এগুলো নিয়ে সিরিয়াসলি কাজ করতে হবে। বাট আমি একটা জিনিস 10 good soldiers wisely led will beat 100 without a head. হুম, হুম, আমাদের জেনারেলরা বাই এন্ড লার্জ আমি মনে করি অনেক ক্যাপেবল। তারা যদি কোন রকম দুঃসাহস করে তারা টিকতে পারে। আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম অনেক আগে আচ্ছা। যে ৩ বিঘা করিডোরে ওখানে একটা বিওপি আছে, বিডিআর ক্যাম্প। ২০০৭ হুম, হুম, সালে আমি ভিজিটে গিয়েছিলাম। তো আমি জিজ্ঞাসা করলাম তোমাদের এটার দিকে কতজন? ভারতের ৩০ জন। তো যদি সংঘর্ষ হয় পারবা? আমাকে সে বলে, "স্যার অনুমতি দেন, উড়ায় দিব ওদেরকে।" আচ্ছা। আমি বললাম, "এত সাহস কি করে?" হুম, হুম, বলে, "স্যার আমাদের ঈমান আছে, ওদের নাই। আমরা গরুর গোশত খাই, ওরা মদ খায়। আচ্ছা। আমরা যখন বলে যাবো, ওরা সব পালায়ে যাবে স্যার। আপনি আমাকে খালি অনুমতি দেন, দেখেন কি।" একটা হাবিলদার। আচ্ছা। আমাদের সেনাবাহিনীর সৈনিকদের এই স্পিরিটটা আছে। তারা আমল আখলাক যাই হোক, তাদের ইমানি তেজটা আছে, দেশ রক্ষার এই তেজটা আছে, তাদের আবেগটা আছে, জোশটা আছে এবং তারা জানে ওদের অস্তিত্ব টিকে রাখতে হলে আমাদের জিততে হবে। তো হুম, ভারত হুম, কোনদিন আসবে এটা আমি আশঙ্কা করি না। আসলেও তারা কোনদিন সফল হতে পারবে বলে আমি মনে করি না। হুম, হুম, হুম। জি, জি। Um, with that note, thank you so much, Brigadier General Retired আব্দুল্লাহ লামান আজমি। আপনার মূল্যবান সময় থেকে আমরা প্রায় ১ ঘন্টা ৫২ মিনিট কথা বলছি। এবং দেশের জন্য অনেক সুন্দর ডিসকাশন আছে, আপনার অনেক পরামর্শ আছে। আপনার দৃষ্টিতে আপনি আপনার জীবন, আপনার কাজ এবং দেশের বিভিন্ন ইস্যুগুলো নিয়ে কিভাবে দেখেন? আমি আশা করব যে আমাদের দর্শকরা এটা দেখার পরে বুঝতে পারবে। আপনার লেন্স থেকে বিষয়গুলো আ বুঝার এবং দেখার একটা সুযোগ করে দেওয়ার জন্য আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক, অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। জি, আপনাকে ধন্যবাদ। দর্শকদের সবাইকে ধন্যবাদ এবং আমি অসংখ্য আপনার ইন্টারভিউ দিয়েছি। বাট আপনার সাথে ইন্টারেক্ট করতে আই এনজয়। আপনার প্রশ্নগুলো ভেরি ইন্ট্রিগিং, ভেরি সোল সার্চিং, ভেরি ক্রিটিক্যাল। তো আমি এগুলো ইন্টেলেকচুয়াল ডিসকোর্স আই এনজয়। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু